হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের শিওর শর্ট সিকিউ সিরিজের ফিজিক্স ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টার অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের ক্লাসে। এইচএসসি 26 ব্যাচের অনেকে আবার একটু রিকোয়েস্ট করছিল, ভাইয়া এই অধ্যায়টা আমাদের ফুল সিলেবাসের টপিকগুলো সহ একবারে কভার করে দেন। বাট আসলে 25 ব্যাচের পরীক্ষা একদমই নিকটে, আবার আরও অনেকগুলো অধ্যায় আমার কভার করতে হবে এই প্লেলিস্টটায় বা এই সিরিজটায়। দ্যাটস ওয়াই আপাতত শুধুমাত্র এই ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা যে পোর্শনটা, মানে কঠিন পদার্থের ধর্মের যে অংশটা, সেটা নিয়ে পড়াশোনা করব। পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে ফিজিক্সের শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো সেগুলোর উপর আলাদা করে প্লেলিস্ট তৈরি করার। তো সেটা ইনশাল্লাহ ইন ফিউচার করার চেষ্টা করব। আমরা শুরু করতেছি আজকের ক্লাস পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়টা কিন্তু একেবারেই ছোট, তার উপর পড়বই হচ্ছে আমরা শুধুমাত্র স্থিতিস্থাপকতা পোর্শন। সো থিওরিটিক্যালি অনেক বেশি যে রিভাইজ দিতে হবে বা রিকল করতে হবে তাও না, বাট একটু শুরুতে পুরো কনসেপ্টগুলো আমরা দেখে নিব, তারপর যে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং এটা কিন্তু একটা স্ট্যান্ড অ্যালোন চ্যাপ্টার হিসেবে তুমি নিতে পারো। দেখবা মাঝে মাঝে তোমার কাজ ক্ষমতা শক্তি পারতে হলে তুমি নিউটনীয় বলবিদ্যার কনসেপ্টগুলো বা ভেক্টরের কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা সেটা ম্যাটার করে। বাট এই অধ্যায়ের সেই এইচএসসি 21 থেকে 25 ব্যাচ পর্যন্ত যাদের শর্ট সিলেবাস ছিল তাদের বোর্ডের প্রশ্নগুলো যদি খেয়াল করো, ঘুরে ফিরে সেই একই প্যাটার্নের প্রশ্ন, রিপিটেটিভ টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে। তাহলে তুমি তো চাবা না যে এরকম একটা স্ট্যান্ড অ্যালোন চ্যাপ্টার যেটা শুধু এই চ্যাপ্টারের টপিকগুলোর উপর ভালো দখল থাকলে আমি নাম্বারটা এনশিওর করতে পারতেছি, সেটা না আনসার করে আসতে। বুঝতেছো? এই অধ্যায়টা থেকে কিন্তু মার্কসটা উঠাতে হবে। তো সেই জন্য যত ইফেক্টিভভাবে এই অধ্যায়টা একটা ক্লাসে কম ডিউরেশনের মধ্যে রিভাইজ দিয়ে দেওয়া যায়, রিভিশন দেওয়ার মাধ্যমে আমাদের প্রস্তুতিটা কমপ্লিট করা যায়, সেটা আমরা চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। চলো, প্রথমে আমাদের দেখতে হবে স্থিতিস্থাপকতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সেজন্য আমরা ছোটবেলা থেকে মানে এসএসসি থেকে কিন্তু স্প্রিং সম্পর্কে পড়ে আসতেছি, তাই না? স্প্রিংয়ের বিভিন্ন ফর্মুলা আমরা দেখছি। তো আমি ওরকম একটা স্প্রিং নিচ্ছি। ফর এক্সাম্পল, আমি উলম্বভাবেই একটা স্প্রিংকে ঝুলিয়ে রাখছি, এই ধরো এই। আর এক্ষেত্রে স্প্রিংয়ের যে নিজস্ব ভর সেটাকে আমি নগণ্য ধরতেছি। দ্যাটস ওয়াই ওর নিজের ভরের কারণে কোনো প্রসারণ এক্ষেত্রে হবে না। ওকে, এখন আমি স্প্রিংয়ের, এটা যেহেতু ন্যাচারাল লেন্থ বা স্বাভাবিক অবস্থা, এর যে কোনো এক প্রান্তে ধরো এম ভরের একটা বস্তু যুক্ত করে দিলাম। এতে কি ঘটবে? নিচের দিকে এম ভরের বস্তুর একটা এমজি পরিমাণ ফোর্স আছে, তার উপর প্রযুক্ত হচ্ছে। সেটারই ফলশ্রুতিতে স্প্রিংটা কিন্তু কিছু পরিমাণ প্রসারিত হবে। মানে বস্তুটা কিছুক্ষণ পর দেখবা নিচের দিকে নেমে আসবে, মানে ওর সাম্যাবস্থা এখন আর আগের স্টেটটায় থাকবে না, বরং এইখানে এসে সে আবার নতুন একটা সাম্যাবস্থায় কিন্তু পৌঁছাবে। এবং এটা কিন্তু তোমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ে বারবার করো, তাই না? তো এটা ছিল শুরুতে ওর সাম্যাবস্থা x = 0, বাট যখনই আমরা বস্তুটা ঝুলাই দিলাম সে x পরিমাণ প্রসারিত হইল, রাইট? কেন এই অবস্থাতে এসে সে থেমে গেল? রিজনটা হচ্ছে, দেখো এম ভরের বস্তুর উপর নিচের দিকে তো গ্র্যাভিটির জন্য ফোর্স আছে এমজি, বাট স্প্রিং কিন্তু তার যে ন্যাচারাল লেন্থ সেটাকে কি করতে চায়? ফিক্স রাখতে চায়। তো তুমি সেটার পরিবর্তন করলে সে আবার আগের লেন্থটাতে ব্যাক যেতে চায়, মানে ওর একটা বিপরীতমুখী প্রত্যয়নী বল বা বলতে পারো রিস্টোরিং ফোর্স ক্রিয়া করে। এবং সেই রিস্টোরিং ফোর্সটা কিন্তু এম ভরের বস্তুর উপর প্রযুক্ত হবে। তাহলে তুমি যদি এম ভরের বস্তুটার দিকে খেয়াল করো, এই যে রিস্টোরিং ফোর্স আর এই যে এমজি, তারা পরস্পরকে কি করে? ব্যালেন্স করে। দ্যাটস ওয়াই এখানে এসে নতুন একটা সাম্যাবস্থা সে অর্জন করে। পরবর্তীতে আমরা যদি এটাকে আর একটু টেনে ছেড়ে দিই, সেটা হবে আমাদের বিস্তার, এবং তখন সাম্যাবস্থা কিন্তু এখান থেকে কাউন্ট হবে। পরবর্তীতে এটাও তোমার সিম্পল হারমোনিক মোশন করবে, তুমি টান দিয়ে একটু ছেড়ে দিলে। সেটা আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ে দেখি। এখানে আমাদের কনসার্ন হচ্ছে এই যে প্রত্যয়নী যে বলটা সৃষ্টি হয় সেইটার রিজনটা, বা সেটা নিয়ে আমরা এখানে পড়াশোনাটা করব। দেখো, প্রত্যয়নী বল সৃষ্টি হচ্ছে মানে সে তার আগের অবস্থাটায় ব্যাক যেতে চাচ্ছে। এটা শুধু স্প্রিং না, সাধারণত সকল কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা এই ধর্মটা দেখি, এবং এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। মানে তুমি যখন বল প্রয়োগ করতেছো, বাহ্যিক বল প্রয়োগে সেই পরমাণুর অণুগুলোর মধ্যে যে আপেক্ষিক দূরত্ব সেটা পরিবর্তিত হয়েছে। মনে করো এখানে যে অণুগুলো ছিল তারা এখানে কি কাছাকাছি, এই পদার্থটা বা এই স্প্রিংটা যে অণু পরমাণুগুলো দিয়ে তৈরি সেগুলো একটু কাছাকাছি আছে। তুমি টানাতে, প্রসারিত করাতে সেগুলো কি দূরে দূরে চলে গেছে, তারা আবার সেই আগের দূরত্বে ফেরত যেতে চায়, সেটা অর্জন করতে চাই। জন্য পেছনের দিকে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হচ্ছে। তো তুমি যখন বলটা অপসারণ করে ফেলবা, দেখবা ব্লকটা কিন্তু আবার উপরে দৌড় দিবে। কেন? স্প্রিং তার ন্যাচারাল লেন্থে ব্যাক যেতে চাচ্ছে। পদার্থের এই ধর্মটাই যে তুমি বল প্রয়োগ করে তার আকার বা আকৃতির পরিবর্তন করলা, বল অপসারণের পর সে আবার পূর্বের আকার বা আকৃতিতে ফেরত চলে আসে বা ফেরত চলে আসতে চায়, এই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম। বুঝতেছি? তাহলে ইনিশিয়ালি সে যে লেন্থটাই ছিল সেটা তার স্বাভাবিক অবস্থা বা ন্যাচারাল লেন্থ। এখানে কি হয়? ওর যে মানে অভ্যন্তরীণ যে অণুপরমাণুগুলো তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে এভাবে ধরা হয় যে ওই দূরত্বটা হচ্ছে r0। r0টা দিয়ে বোঝানো হয় যে এটা হচ্ছে সাম্যাবস্থা, বা আরো বেটার ভাবে এটাকে বলা যায় হচ্ছে এই দূরত্বটাকে দেখবা সুন্দর করে একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে সুস্থিতি দূরত্ব। সুস্থিতি দূরত্ব। এই অবস্থায়
তারা অনেক বেশি স্টেবল, বুঝছো, সুস্থিতি অবস্থায় আছে, মানে সেই এটাকে মেইনটেইন করতে চাবে। এবং অণু পরমাণুগুলোর মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে। এই দূরত্বটাই সেই আকর্ষণ বিকর্ষণের নিট বল অ্যাকচুয়ালি জিরো, মানে নিট কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না, এবং এই ক্ষেত্রে ন্যূনতম বিভব শক্তি তাদের থাকে। ন্যূনতম তো বলা উচিত না, মানে মিনিমাম বিভব শক্তি থাকে, বুঝছো, এখানে ন্যূনতমটা রাইট ওয়ার্ড না। তাহলে এই অবস্থায় তার অভ্যন্তরীণ যে বিভব শক্তি সেটাও সর্বনিম্ন হয়। মানে আমি এখানে বলতে পারি কি, যে এই যে সুস্থিতি দূরত্ব বা ন্যাচারাল যে লেন্থ, ওই অবস্থায় যে কোনো পদার্থের ক্ষেত্রে তার অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক যে আকর্ষণ বিকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ, সেটা থাকে না, অ্যাকচুয়ালি শূন্য হয়। বেটার হয় যদি নিট দিয়ে বলো আর কি, কারণ আকর্ষণ বিকর্ষণ তো বেসিক্যালি থাকে, বাট নিট বলটা যদি হিসাব করো, নিট সেই আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ জিরো হয়ে যায়, বা বলতে পারো শূন্য হয়ে যায়। এবং এই ক্ষেত্রে যে বিভব শক্তি সেটাও কিন্তু সর্বনিম্ন হয়। বইয়ে দেখবে এটা একটা গ্রাফ আছে, হালকা করে দেখতে পারো, অত বেশি গুরুত্বপূর্ণ না। বিভব শক্তিটাও সর্বনিম্ন হয়। তাহলে সে তো অবশ্যই তার এই বৈশিষ্ট্য বা ধর্মটা বজায় রাখতে চাবে। এখন যেই তুমি এটাকে ডিফর্ম করবা, এই অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাবা, ওর প্রত্যয়নী বল ওকে আবার এখানে ফেরত পাঠাতে চাবে। কিভাবে? ফর এক্সাম্পল, আমরা এখানে কি করছিলাম, প্রসারণ করছিলাম না, মানে আমরা কি করছি, আন্তঃআণবিক দূরত্ব বাড়ায় দিছি। আমরা হলো আন্তঃআণবিক যে দূরত্ব সেটা বৃদ্ধি করছি। কাজ করে দাঁড়াও, এটা যেহেতু দুইবার লাগবে, আমি এটাকে কপি করে নিয়ে আসি। তাহলে আমরা করলাম হলো আন্তঃআণবিক দূরত্ব একবার বাড়ায় দিছি। তাহলে তার আগের স্টেটে ফেরত যেতে হলে কিন্তু এখন অণু পরমাণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলটা ডমিনেট করতে হবে। দুইটা বলই আছে, আকর্ষণ বিকর্ষণ। আগের অবস্থায় নিট আকর্ষণ বিকর্ষণ শূন্য ছিল, বাট এখন ডমিনেট করবে বা প্রবলভাবে কাজ করবে হচ্ছে আকর্ষণধর্মী বলটা, যার কারণে আমি যে প্রসারণ করছি সে আবার আগের স্টেটে ফেরত যাবে। অর্থাৎ এক্ষেত্রে আকর্ষণধর্মী বলটা কাজ করে, আন্তঃআণবিক যে বলটা থাকে সেটা হয় হচ্ছে আকর্ষণধর্মী। আর বিপরীতটা ঘটবে যদি তুমি এটাকে কি করতা, সংকুচিত করতে। আগে তো আমরা প্রসারণ করছি, এখন ধরো সংকুচিত করছো, তুমি এভাবে চাপাই দিছো, তাহলে ও আবার আগের স্টেটে ফেরত যেতে চাবে, বিকর্ষণ করবে। তো সেই ক্ষেত্রে কাজ করে হচ্ছে বিকর্ষণ ধর্মী বল, বুঝছো, বিকর্ষণ ধর্মী বল। তাহলে আই গেস বুঝতে পারছো যে আমরা ছোটবেলা থেকে স্প্রিং নিয়ে কিন্তু পড়তেছি, এই রিস্টোরিং ফোর্স, এমজি কে ব্যালেন্স করে এগুলো দেখতেছি, বাট কেন করে এটার যে মেইন ভিতরের ডেপথ নলেজটা সেটা আগে নেইনি, এবং এই অধ্যায় সেটা নিয়ে আমাদের আলোচনা। তাহলে যদি ইন শর্ট একবারে বলতে হয়, স্থিতিস্থাপকতা কি, পদার্থসমূহের অণু পরমাণুগুলো তার একটা দূরত্বে বর্তমানে অবস্থায় আছে, মানে স্বাভাবিক লেন্থে যখন থাকে তখন একটা সুস্থিতির দূরত্বে আছে। তুমি যেই সেটাকে পরিবর্তন করবা, ওর প্রত্যয়নী বল আবার সেটা অর্জন করতে চাবে। এই যে ধর্মটা বা বৈশিষ্ট্যটা, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। এখন চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। সবার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে পীড়ন আর বিকৃতি। ফর এক্সাম্পল, আমাদের কাছে এল দৈর্ঘ্যের একটা তার আছে, বুঝছো, এবং এটা আমি এমনভাবে আঁকতেছি, ধরো তুমি একটা কলম দিয়ে ইমাজিন করতে পারো। আঁকাটা সুন্দর হয় না, একটু বেঁকে গেছে, আরে ধরে নাও। ফর এক্সাম্পল, এই তারটাকে আমি দুই দিক থেকে এরকম বল প্রয়োগ করে টানবো। এই দিক থেকে প্রয়োগ করতেছি এফ পরিমাণ বল, এবং এই দিক থেকে প্রয়োগ করতেছি এফ পরিমাণ বল। নিট বল কিন্তু শূন্য, মানে আমি ওয়্যারটাকে কোনো দিকে মুভ করতেছি না, নিট বল শূন্য। বাট এই যে টান দিতেছে দুই দিক দিয়ে সম পরিমাণ, ওর কিন্তু ডিফরমেশন ঘটবে, মানে বিকৃতি হবে, দৈর্ঘ্যটা পরিবর্তন হবে। আগে ধরো দৈর্ঘ্যটা ছিল এল, আগের দৈর্ঘ্যটাকে আমি ধরলাম ফর এক্সাম্পল এল ছিল এই, আর পরবর্তীতে যেহেতু এখন তুমি টানাতে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, ফর এক্সাম্পল একটু পরে ঘটনা ঘটলো এরকম একটু, এমন দেখবে এটা কিন্তু একটু চিকন হয়ে গেছে। বাস্তব লাইফে কিন্তু এক্স্যাক্টলি তাই হয়, বাস্তব লাইফে এক্স্যাক্টলি তাই হয়। কেন চিন্তা করো, কারণ তুমি যেই ওটাকে টানবা, ওটা দৈর্ঘ্য বরাবর বেড়ে গেলে, দৈর্ঘ্য বেড়ে গেলে কিন্তু প্রস্থটা হ্রাস পাবে, প্রস্থটা কমে যাবে, এই জন্য বৃত্তাকার যে প্রস্থচ্ছেদটা সেটা কিন্তু কমে গেছে। তাহলে এই অবস্থায় লেন্থটাকে ধরো ফর এক্সাম্পল আমি এরকমভাবে প্রকাশ করলাম যে আগে তো এল ছিল, এখন পরিবর্তনটা তোমরা ডেল্টা এলও বলতে পারো, আমাদের বইগুলোতে কনভেনশন হচ্ছে ছোট হাতের এল দিয়ে দেখানো। তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেলো বলো, ছোট হাতের এল পরিমাণ। তাহলে বিকৃতি বলতে আমাদের বাংলা টার্মে আমরা এমনিও বুঝি যে হ্যাঁ, তারটা একটা দৈর্ঘ্য ছিল, তুমি টান দিয়ে সেটা বিকৃত করে ফেললা, এটাই বিকৃতি না। এটা কিন্তু ফিজিক্সের বিকৃতি, মানে বাংলায় বল কাজ বলতে যা বোঝায়, ফিজিক্সের বল কাজের মিনিং কি তা ডিফারেন্ট না? তেমনইভাবে ফিজিক্সের বিকৃতিটা এভাবে ডিফাইন যে একক মাত্রায় যে পরিবর্তন। মাত্রা কেন বললো, তুমি দৈর্ঘ্য বিকৃতি করতে পারো, আয়তন বিকৃতি করতে পারো, এগুলোতে এগুলো আকারের চেঞ্জ, রাইট? সেই পথও চেঞ্জ হয়ে যেতে পারে, মানে আকৃতিও পরিবর্তন হতে পারে। মানে এই ক্ষেত্রে দেখো শুধু দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, বা ধরো তুমি একদম আয়তন পরিবর্তন করে দিচ্ছ, আয়তন বিকৃতি, এগুলো না করে তুমি একদম ওই পদার্থটা দেখতে যেমন সেটাই চেঞ্জ করে দিলা, আকৃতিটাই চেঞ্জ করে দিলা, ওইটাও তো এক টাইপের বিকৃতি।
রাইট? সো ফিজিক্সে আলাদা করে আমরা যখন এটাকে ডিফাইন করি আমরা বলি একক মাত্রায়, স্পেসিফিকভাবে বলি না যে আয়তন নাকি দৈর্ঘ্য, কারণ আলাদা আলাদাভাবে প্রত্যেকটাই হতে পারে। সো বিকৃতি বলতে বোঝায় একক মাত্রায় যে পরিবর্তন, এবং বিকৃতি এভাবে ডিফাইন, দেখো বিকৃতি ইকুয়ালস টু, বলো পরিবর্তন কতটুকু হয়েছে, এল পরিমাণ, একক মাত্রায় মানে ক্যাপিটাল এল দিয়ে ভাগ, কেন এল দৈর্ঘ্যে পরিবর্তন হয়েছে ছোট হাতের এল, তাহলে একক দৈর্ঘ্যে পরিবর্তন কতটুকু হবে, ছোট হাতের এল বাই বড় হাতের এল। জাস্ট ঐকিক নিয়ম কর, মানে ধরো ফর এক্সাম্পল এটা 5 মিটার ছিল, 5 মিটারে বৃদ্ধি পাইছে 0.2 মিটার, 1 মিটারে কত বৃদ্ধি পাইছে, এটাকেই বিকৃতি হিসেবে ডিফাইন করা হয়। বুঝতে পারলাম? এবং এটার কিন্তু কোনো একক থাকতেছে না, কারণ দেখো দিন শেষে বিকৃতি হচ্ছে একটা রেশিও। সো উপরে যে একক থাকবে নিচেও তা কেটে যাবে, ইন্ডিয়ান কোনো একক থাকতেছে না। তো আমরা বলতে পারি বিকৃতির একক কিন্তু নেই। এগুলো এমসিকিউতে দিয়ে দেয়। আচ্ছা, এন্ড খেয়াল করো, আমরা একটু আগেই বলছিলাম যখন পদার্থটাকে তুমি এরকম ডিফরমেশন করবা, সে কিন্তু আগের যে সুস্থিতি দূরত্বটা অণুপরমাণুগুলোর মধ্যে সেটা অর্জন করতে চাবে, মানে ওর স্থিতিস্থাপক ধর্ম আছে, ও আগের জায়গায় ফেরত যেতে চাবে। অর্থাৎ তোমার এই বলের এগেইনস্ট অপোজ করতে ওদের ভিতরে কি আন্তঃনবিক এখন আকর্ষণ বল কাজ করবে, যেহেতু তুমি প্রসারিত করছো। তাহলে খেয়াল করো এই ভেতরের দিকে সমপরিমাণ মানের কিন্তু একটা রিস্টোরিং ফোর্স কাজ করতেছে, এই দিকেও আছে ইভেন এই দিকেও আছে। সো পীড়ন হচ্ছে ডিফাইন্ড এভাবে, ফর এক্সাম্পল এই যে রিস্টোরিং ফোর্সটা, এটা হচ্ছে এই ক্ষেত্রফল যেটা এ, এই বৃত্তাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর উপর লম্বভাবে কাজ করতেছে। সো পীড়নকে আমরা এভাবে ডিফাইন করি, দেখো পীড়ন ইজ ইকুয়ালস টু বাট একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ রিস্টোরিং ফোর্স ক্রিয়া করতেছে, মানে এফ রিস্টোরিং ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া। বইগুলোতে দেখবে এটাকে ডেফিনেশন এভাবে দেওয়া হয় যে তুমি যখন একটা পদার্থকে এরকম ইলংগেট করছো বা বিকৃতি করছো, সেটার ফলে উদ্ভূত যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, উদ্ভূত কেন বললো, দেখো এটা কিন্তু রেজাল্ট, এটা হলো আউটকাম, বা বলতে পারো এটা হলো এফেক্ট। কজটা কি, কজটা কিন্তু তোমার বিকৃতি, তুমি বিকৃতি করছো, দ্যাটস ওয়াই রিস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে। অনেকে আমরা এটাকে বাহ্যিক যে বল, প্রযুক্ত বল, সেটার সাথে কনফিউজ করে ফেলি। না, হ্যাঁ হতে পারে কিছু কিছু কেসে বা আমাদের সিলেবাসে বা আমরা এইচএসসির জন্য যখন পড়াশোনা করতেছি দুটা বল সেম হয়ে যায়, সমান সমান হয়ে যায়, দ্যাট ডাজন্ট মিন এখানে ক্যাপিটাল এফই বসাবো। ডেফিনেশন হচ্ছে উদ্ভূত যে বলটা, প্রত্যয়নী যে বলটা সেটা, এবং এটা কিন্তু লম্বভাবে প্রযুক্ত বল ওই একক প্রস্থচ্ছেদের উপর যেটা ক্রিয়া করতেছে। এটা এককটা দেখো চাপের মতো হয়ে গেল না? তো আমরা এরকম মনে রাখি যে পীড়নের যে একক সেটা কিন্তু চাপের এককের মতোই, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। এই হলো পীড়ন আর বিকৃতি, এভাবে করে ডিফাইন। আমরা এখন আলাদা করে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, এরপর হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন পীড়ন, আর সর্বশেষে দেখো দৈর্ঘ্য আর আয়তন এগুলো চেঞ্জ করলে আকারটা চেঞ্জ হয়, সাইজটা চেঞ্জ হয়, বাট শেপ বা আকৃতি চেঞ্জ হয় হচ্ছে কৃন্তন বিকৃতি। যখন আমরা দেখব তখন সেটা খেয়াল করব। ঠিক আছে? তো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে মুভ অন করি। আচ্ছা, আশা করতেছি বিকৃতি আর পীড়নের যে ইনিশিয়াল আইডিয়াটা এটা সবার কাছে ক্লিয়ার। বিকৃতি বের করতে বললে আমরা জাস্ট উপরে মাত্রার যে পরিবর্তন ডিভাইডেড বাই ওটা ইনিশিয়ালি যা ছিল সেটা দ্বারা ডিভাইড করব। আর পীড়ন হবে হচ্ছে প্রত্যয়নী যে বলটা প্রযুক্ত হয়েছে আমার একক ক্ষেত্রফলের উপর। এখন সাধারণত আমরা যে ম্যাথগুলো করব আমাদের বাহ্যিক বল আর প্রত্যয়নী বল তখন সমান হয়ে যায়। তো তখন ওই ম্যাথগুলো করতে গিয়ে দেখবা আমরা এই রিস্টোরিং ফোর্সের জায়গায় আমাদের যে বাহ্যিক বল সেটাই বসাচ্ছি। বাট ডেফিনেশন কিন্তু অলওয়েজ একক ক্ষেত্রফলের উপর বিকৃতি প্রতিরোধকারী, ও দেখো বিকৃতিকে প্রতিরোধ করতে যাচ্ছে, প্রতিরোধকারী উদ্ভূত যে রিস্টোরিং ফোর্সটা, উদ্ভূত যে বলটা, সেটাকে আমরা বলতেছি কি বলো, পীড়ন। বুঝতে পারলাম? পীড়ন আর চাপের মাত্রা কাইন্ড অফ একই, কিন্তু রাশি দুটো কিন্তু একই না, ওরকম একই ভাবা যাবে না। অলরাইট, আমরা পরেরটায় যাচ্ছি। খেয়াল করো, পরের অংশে যাওয়ার আগে আমাদের হালকা করে একটু দেখে নেওয়া উচিত কিছু ডেফিনেশন। এগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, তো কিছু আদর্শ টাইপের বস্তু, এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক কিংবা এমসিকিউতে কিন্তু বারবার প্রশ্ন চলেই আসে। ঠিক আছে? আমি জাস্ট নামগুলো লিখে ডেফিনেশনগুলো একটু বুঝাই দিচ্ছি, তোমরা বই থেকে পড়ে নিও। আর উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল প্রথমে হচ্ছে একদম পূর্ণ দৃঢ় বস্তু, এটা হচ্ছে পারফেক্টলি রিজিড বডি বলে এটাকে। দেখবেন নিউটনিয়ান মেকানিক্স পড়তে গিয়ে আমরা প্রায় এরকম বলতাম রিজিড বডি দেওয়া আছে একটা, কারণ রিজিড বডিতে ধরা হয়, এটা কিন্তু আইডিয়াল একটা বস্তু আমরা ধরি, অ্যাকচুয়াল রিয়েল লাইফে কোনো বস্তু কমপ্লিটলি রিজিড হয় না। মানে এটা এভাবে ধরা হয় যে তুমি যতই বল প্রয়োগ করো না কেন এর যে অণুপরমাণুগুলো তাদের আপেক্ষিক অবস্থানের কোনো পরিবর্তন হবে না, মানে কখনো বিকৃতি বা ডিফরমেশন হবেই না। বাস্তবে তো সেটা হয় না, তবে আমরা কিছু উদাহরণ ধরতে পারি যে কাঁচ, এরপর ধরো আমাদের লোহা বা ইস্পাত যাই বলো, স্টিল আর কি, লোহা না কাঁচ, এরপর ধরো স্টিল বা আমি লিখতেছি বাংলায় ওটাকে ইস্পাত বলে, বুঝছো? এরা কাছাকাছি, এরা হচ্ছে কাছাকাছি। কেন? মানে ধরো কাঁচ বা ইস্পাতকে বিকৃত করতে হলে তোমার অনেক উচ্চমানের বাহ্যিক বল দিতে হবে। তো আমরা ওরকম ইমাজিন করি যেহেতু অনেক বড় মানের বল দিতে হচ্ছে, তো হয়তো এরা কাছাকাছি, পূর্ণ দৃঢ় বস্তুর কাছাকাছি যে
অলমোস্ট বিকৃতি হচ্ছেই না, বাট বাস্তবে কিন্তু নাই, বুঝছো? জাস্ট আইডিয়ালি আমরা চিন্তা করতেছি। ওকে, এরপর হচ্ছে ধরো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পড়তেছি স্থিতিস্থাপকতা, সো পারফেক্টলি ইলাস্টিক বডি তো দেখতেই হবে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এটা হচ্ছে যে তুমি বাহ্যিক বল প্রয়োগ করলা, বস্তুটার বিকৃতি হলো বা ডিফরমেশন হলো, তুমি বল সরায় নিছো, সে আবার তার আগের যে অবস্থা সেটা ফেরত পাচ্ছে। বাট এখানেও না লিমিটেশন আছে, মানে প্রত্যেকটা বস্তুরই একটা স্থিতিস্থাপক সীমা আছে বা লিমিট আছে। তুমি লিমিটের বাইরে ফোর্স অ্যাপ্লাই করে দিলে তার কিন্তু একটা বিকৃতি হবে, স্থায়ী বিকৃতি রয়ে যাবে। মানে দেখবা আমরা রিয়েল লাইফে কিন্তু এমন হয়, অনেক বস্তু আমরা টান দিছি চলে আসতেছে, টান দিছি আগের অবস্থায় চলে আসতেছে, বাট একটা পর্যায়ে এতই বেশি টানছো কিছু হইলেও বিকৃতি রয়ে যাচ্ছে, তাই না? সো এটাও ধরতে পারো যে বাস্তব লাইফে হয় না, তবে যেহেতু রাবার অনেকটাই ইলাস্টিক টাইপের আমাদের কাছে ফিল হয়, তো আমরা ওরকম বইয়ে দেখবো আমাদের বলা আছে রাবারের কথা, রাবারের কথা আমরা ইমাজিন করতে পারি এখানে, বুঝছো? বাট 100% কিন্তু কোনো বস্তু না। ওকে, দেন প্লাস্টিকের বিপরীত হচ্ছে, সরি উল্টা বলছি, ইলাস্টিক স্থিতিস্থাপক এর বিপরীত হচ্ছে প্লাস্টিক। অর্থাৎ এখন আমরা দেখব পূর্ণ প্লাস্টিক বস্তু বা এটাকে নমনীয় বস্তুও বলে, পূর্ণ নমনীয় বস্তুও বলে। দেখো প্লাস্টিক যেহেতু ইলাস্টিকের বিপরীত, ইলাস্টিকে কি হয়, আগের যে অবস্থা সেটা ফিরে পাচ্ছে, বাট প্লাস্টিকে কখনো আগের অবস্থা পাবে না, স্থায়ী বিকৃতি রয়ে যাবে। এবং এটা কিন্তু দেখা যায় যে আমাদের আটার দলা টাইপের জিনিসপাতি বা ধরো যে তুলা টাইপের যে কোনো নমনীয় যে জিনিসগুলো টান দিলে ওই আগের অবস্থাতে রয়ে যায়, আগের মানে আগের অবস্থা কেন বলতেছি, স্থায়ী বিকৃতি রয়ে যায়, পূর্বের অবস্থায় ফেরত খুব কম আসে। সো এটাও 100% সবাই না, তবে ধরা যায় আর কি, ওই যে আটার দলা, আমরা ধরো আটার দলা বানায় টান দিছি আগের অবস্থায় রয়ে যাচ্ছে, কিছু কিছু বস্তু আছে এরকম আটার দলা, তুলা টাইপের জিনিসপাতি, মাটির দলা, তোমরা লিখে দিও, বই থেকে উদাহরণগুলো একটু দেখে ফেলো। আর সবার লাস্টে যেটা আংশিক স্থিতিস্থাপক বস্তু, আংশিক স্থিতিস্থাপক বস্তু দেখবা বইয়ে বলা আছে, বাস্তবে বেশিরভাগ বস্তুই হচ্ছে এইটা, মানে তুমি বল প্রয়োগ করতেছো, হ্যাঁ আগের অবস্থায় ফিরতেছে, বাট সীমার বাইরে বল প্রয়োগ করলে কিন্তু তখন দেখা যায় যে তার একটা স্থায়ী বিকৃতি রয়ে যাচ্ছে। সো এটা মনে রাখতে পারো, বাস্তবের বেশিরভাগ বস্তু, বাস্তবে বেশিরভাগ বস্তু। আশা করি ডেফিনেশনগুলো বুঝতে পারছো। এখানে ডেফিনেশনটা বুঝলে এমনিই দেখবা লিখতে পারবা নিজে থেকে, তাও একটু বইটা রিড আউট করে ফেলো, কারণ এগুলো গুরুত্বপূর্ণ, বুঝছো? এই টার্মগুলো গুরুত্বপূর্ণ। অলরাইট, এবার চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের হুকের সূত্র, এবং এখান থেকে আমরা স্থিতিস্থাপকতা গুণাঙ্ক যেটা সেটা নিয়ে স্টাডি করে ফেলবো। দেখো মাঝে মাঝে মনে হতে পারে যে আমি বাহ্যিক যত বল প্রয়োগ করতেছি সেটা অ্যাকচুয়ালি অনেকে পীড়নের সাথে তুলনা করে, তো অনেকে ভাবে যত বেশি পীড়ন তত বেশি বিকৃতি। আসলে কিন্তু বিষয়টা এমন না, তুমি উল্টো যত বেশি বিকৃতি করতেছো তত রিস্টোরিং ফোর্সটা জেনারেট হচ্ছে, মানে তত পীড়ন জেনারেট হচ্ছে। সো এখানে মানে স্বাধীন আর অধীন কে, ধর আমরা এরকম সমীকরণ গঠন করি না, y = 2x, x এর মানগুলো বসিয়ে বসিয়ে y এর মান বের করি। সো y হচ্ছে x এর উপর নির্ভর করে অধীন, আর x হচ্ছে স্বাধীন। তেমনি পীড়ন হচ্ছে বিকৃতির উপর ডিপেন্ডেন্ট, বিকৃতি হচ্ছে স্বাধীন। তো তুমি যত বেশি বিকৃতি করবা পীড়নও তত বেশি হবে। তো জিনিসটাকে এভাবে বলে হুকের সূত্র, মনে রাখবা স্থিতিস্থাপক সীমার মধ্যে, অবশ্যই এই লাইনটা অনেকে ভুলে যায়, স্থিতিস্থাপক সীমার মধ্যে, লিমিটটার মধ্যে থাকতে হবে। স্থিতিস্থাপক বানান ভুল লিখে বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে, সীমার মধ্যে আমাদের যে পীড়নটা সেটা হলো বিকৃতির সমানুপাতিক, পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, বুঝছো? তাহলে এখানে যদি তুমি সমানুপাতিক ধ্রুবক আনো একটা, সেটাই হচ্ছে চলে আসে আমাদের স্থিতিস্থাপকতা গুণাঙ্ক। এটা ডিপেন্ড করবে তুমি কোন পীড়ন কোন বিকৃতি নিচ্ছ, তার উপর ভিত্তি করে আমাদের এই গুণাঙ্ক বিভিন্ন ধরনের হতে পারে। আমরা সেটা নিয়ে একটু পরে পুরো ক্লাস জুড়ে আলোচনা করব। স্থিতিস্থাপকতা গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক একটা বললেই হলো, আসলে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইনটু হলো এদিকে আছে আমাদের বিকৃতি, বুঝতে পারছো? তাহলে মোস্টলি ইম্পর্টেন্ট যে পার্টটা, তোমার পীড়ন আর বিকৃতির যে অনুপাত সেটাই কিন্তু আমাদের স্থিতিস্থাপকতা গুণাঙ্ক। এক জিনিস আর লিখতে ইচ্ছা করতেছে না, বুঝছো? এক কাজ করি, পরীক্ষার খাতায় এগুলো করা গেলে খুব ভালো লাগতো, বাট করা তো যায় না, সমস্যা নেই, আমরা করে ফেলি। এই স্থিতিস্থাপকতা গুণাঙ্ক হচ্ছে আমাদের, কপি করে নিয়ে আসলাম, ইকুয়ালস টু পীড়ন আর বিকৃতি, এটার অনুপাত। এটার গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, দেখবা বোর্ড পরীক্ষা কিন্তু গ্রাফ থেকে অনেক কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি ইদানিং, মানে উদ্দীপকে তোমাকে ডেটাগুলো গ্রাফের মাধ্যমে বলে দেয় আর কি। তোমার গ্রাফ সম্পর্কে আইডিয়া থাকলে তুমি ডেটাগুলো ইজিলি নিয়ে ব্যবহার করতে পারবা, বাট গ্রাফের আইডিয়াটা ক্লিয়ার না থাকলে কিন্তু তখন ঝামেলা লাগবে। তো আমরা যদি পীড়ন আর বিকৃতির গ্রাফ নিই, একদম বেসিক গ্রাফ, কিন্তু কঠিন কোনো কিছু একেবারেই না, তুমি দেখতেই পারতেছো যে ক্ষেত্রে তোমার y = mx বা মূল বিন্দুগামী একটা সরল রেখা চলে আসবে। খেয়াল করো, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আমি y অক্ষে রাখবো পীড়ন
আর এক্স অক্ষে হচ্ছে বিকৃতি। তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু, এটা একটা কনস্ট্যান্ট, সো এম এক্স, মূল বিন্দুগামী একটা সরল রেখা কিন্তু চলে আসতেছে। সো আমি যদি এই অক্ষে রাখি হচ্ছে আমাদের পীড়ন, আর এই অক্ষে রাখি হচ্ছে বিকৃতি, সো এই পীড়ন আর বিকৃতির যে গ্রাফ সেটা আসবে একটা মূল বিন্দুগামী সরল রেখা। অবশ্যই কিন্তু সেটা স্থিতিস্থাপক সীমা পর্যন্ত, সীমার বাইরে চলে গেলে আর এত সুন্দর যে হুকস ল সেটা মানবে না, বা এত সুন্দর করে গ্রাফটা চলে আসবে না, তবে সীমার মধ্যে এটা ফলো করবে। এবং এই গ্রাফের যে ঢাল খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এই ঢালের মাধ্যমেই দেখবা প্রশ্ন একটু চেঞ্জ করে দিলে ঢালের মাধ্যমে তুমি স্থিতিস্থাপক যে গুণাঙ্ক সেইটার ভ্যালু পাবা। এই কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটাই হবে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কের সমান। একদম সিম্পল, এতটুকুই আমরা হুকের যে ল বা হুকস ল হিসেবে যেটা জানি সেখান থেকে পেতে পারি। বুঝলাম? কারণ আমরা এই গ্রাফটারই একটু ব্রড পার্ট দেখবো আলাদা করে। দেখো খেয়াল করো, এই যে এতটুক এটা কিন্তু তুমি হুকস লতে দেখতে পাইছো, মানে এইটুক অ্যাকচুয়ালি তোমার যে স্থিতিস্থাপক সীমানা সেটা মনে হচ্ছে না। আসলে আরেকটু বেশি আছে, এই যেখানে দেখো রেড একটা পয়েন্ট বলছি আমি, সেটাকে আমি কয়েকটা নামকরণ করি। চলো, এটাকে বললাম ফর এক্সাম্পল এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি। এগুলো অ্যাকচুয়াল যে নাম ওইটা দেওয়া উচিত, বুঝছো? মানে প্রতীকগুলো অ্যাকচুয়ালি দেওয়া উচিত। এটা হলো পি দেওয়া উচিত, এটা হলো ই, এটাকে ওয়াই দেয়, এটাকে ইউ দেয়, আর এটা হলো আর দিয়ে প্রকাশ করে। কোনটার কি মিনিং খেয়াল করো। তোমার এই গ্রাফটা কিন্তু আগেরটাই, পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফই, পীড়ন আর এদিকে হচ্ছে বিকৃতি এক্স অক্ষ। তুমি যতক্ষণ এই সমানুপাতিক সীমার মধ্যে আছো, ধরো এটা হচ্ছে ও, ওপি যে অংশটা, ওপি অংশটাকে বলা হয় প্রপোর্শন রিজন, মানে এই রিজিয়নে পীড়ন আর বিকৃতির মধ্যে যে সম্পর্কটা সেটা সমানুপাতিক। এই জন্যই হুকের ল এখানে মানতেছে এবং সুন্দর করে দেখো এখানে মূল বিন্দুগামী একটা সরল রেখাই আসতেছে। আমরা কি বলতে পারি, এই যে পি যে বিন্দুটা এটাকে বলা হয় প্রপোর্শন লিমিট, প্রপোর্শন লিমিট। কারণ এই পি পয়েন্ট অবধি যে পীড়ন আর বিকৃতি ওই করেসপন্ডিং ভ্যালুর জন্য কিন্তু তুমি পাচ্ছ মূল বিন্দুগামী সরলরেখা। ই হচ্ছে ইলাস্টিক লিমিট, মানে এটাও তোমার স্থিতিস্থাপক সীমা এই অবধিও বিরাজ করে, ইলাস্টিক লিমিট। সেখানে অনেকে ভাবতে পারো ভাইয়া আপনারা বলছিলেন স্থিতিস্থাপক যে সীমা সেটা পর্যন্ত আমার মূল বিন্দুগামী সরলরেখা থাকবে। অ্যাকচুয়ালি না, তবে এক্ষেত্রেও কিন্তু দেখো আমার বিকৃতি যত হচ্ছে পীড়ন কিন্তু বাড়ছে, তবে পুরোপুরি সরল রেখা আসেনি, হালকা একটু কার্ভ হয়েছে, বুঝছো? বাট এরপরে যতটুকুই চলে যাবা ওটাকে বলা হয় ইয়েল্ড লিমিট, YEILD লিমিট। তখন তুমি যদি বাহ্যিক বল অপসারণ করে দাও তাহলে স্থায়ী বিকৃতি রয়ে যাবে। মানে খেয়াল করো আমি কিভাবে দেখাচ্ছি জিনিসটা, জাস্ট ফলো করো। ফর এক্সাম্পল আমরা এতটুকু বিকৃতি করছি, তো এর জন্য করেসপন্ডিং পীড়ন আমি জানি, আমি বাহ্যিক বল সরায় নিলে বস্তু সুন্দর করে আগের স্টেটে চলে আসবে, মানে কোনো বিকৃতি কিন্তু নাই, কোনো বিকৃতি নাই, কোনো পীড়ন নেই, বুঝতেছি? বাট হ্যাঁ এ অবধিও আছে, আমি যদি ই পর্যন্তও যাই তখনও দেখো আগের স্টেটে ফেরত আসবে। বাট আমি যদি ই পার করে এখানে চলে যাই, আমি ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা পার করে চলে গেছি, তখন তুমি বল অপসারণ করলে দেখো এইভাবে ব্যাক করবে, মানে একটা স্থায়ী বিকৃতি কিন্তু রয়ে যাচ্ছে, বাহ্যিক বল নাই তারপর একটা স্থায়ী বিকৃতি রয়ে যাচ্ছে। সো এইটুকু হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সীমা। এর আগে একটা রিজিয়ন পর্যন্ত প্রপোর্শন যে সীমা বা সমানুপাতিক সীমাটা কাজ করতেছে, আর এরপরে দেখা যায় যে বস্তুর যে অনুপরমাণুগুলোর মধ্যে বিন্যাস সেটা এরপরে চেঞ্জ হতে থাকে। তুমি এত বেশি বিকৃতি করতেছো, এত বেশি স্ট্রেস জেনারেট হচ্ছে, তখন ওর ভিতরে যে ফরমেশনটা অনুপরমাণুর মধ্যে সেটাই চেঞ্জ হতে থাকে, তো তখন আরও বিকৃতি হতে থাকে এবং সর্বোচ্চ স্ট্রেস জেনারেট হয় হচ্ছে এই পর্যন্ত। এই জন্য এটাকে এরকম আলটিমেট স্ট্রেস রিজিয়ন বলা হয়, মানে সবচেয়ে বেশি পীড়ন হচ্ছে এই পর্যায়ে। বাট এরপরে যত দিবা ওর আর স্ট্রেস প্রদান করার যে ক্ষমতা সেটা নাই, এবং এক পর্যায়ে যে বস্তুটা কিন্তু ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে, এটাকে বলা হয় রাপচার লিমিট। আর দিয়ে হচ্ছে রাপচার লিমিট, এটাকে বলা হয় হচ্ছে রাপচার লিমিট। দেখবা লোহা টাইপের জিনিসকে যখন বাঁকাতে হয় তাপ দেয় না, মাঝে মাঝে দেখবা ভাঙার জন্য ওই যে ওয়েল্ডিং যখন করে ভাঙার অংশটা একদম চিকুন হয়ে আসে, যখন একদম লোহাটা ভেঙে আসে ভাঙার আগ মুহূর্তে একদম চিকুন হয়ে যায় না, প্রান্তটা এরকম টানতে টানতে ইমাজিন করে জাস্ট চিকুন হয়ে যাচ্ছে, ওই পর্যায়েটাই কিন্তু এটা, বুঝছো? এই আর কি একটা রিয়েল লাইফে বস্তুর ক্ষেত্রে এরকম দেখা যায়। এটা মাঝে মাঝে আমাদের এক্সপ্লেন করতে বলতে পারে, এমসিকিউতে দিবে না, সিকিউতে চলে আসতে পারে মাঝে মাঝে যদি থিওরিটিক্যাল কিছু দেয়, একটু বই থেকে রিডিং দিয়ে নিও। এটা কিন্তু আবার সকল পদার্থের গ্রাফ একই রকম হয় না, অনেকগুলো পয়েন্ট আছে আলাদা করে দেখা যায় না, একই রকম মনে হয়। সো এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম, তবে এইটাই হচ্ছে মোটামুটি আমরা যে বস্তুগুলো নিয়ে কাজ করব আমাদের বই এটা নিয়ে আলোচনাটা করা আছে। সো এটা একটু আমরা হালকা করে দেখে নিলাম। আর এই পার্টটা থেকে কিন্তু আমাদের আরেকটা নতুন টার্ম চলে আসে যে দেখো বস্তু এক পর্যায়ে গিয়ে ছিঁড়ে যাচ্ছে, তো তোমার সর্বনিম্ন যে মানের বল প্রয়োগে বস্তু একদম ছিঁড়েই যায় সেটাকে আমরা বলি হচ্ছে অসহ বল, এবং সেক্ষেত্রে কোরেসপন্ডিং যে পীড়নটা সেটাকে বলা হয় অসহ পীড়ন,
বুঝতেছিস? আমরা আরো কয়েকটা টার্ম হালকা করে একটু দেখি। চলো এখানে যেহেতু আমাদের স্পেস আছে এখানে একটু বলে দেই। তো দেখো এটা কিন্তু বলতেছি না স্থিতিস্থাপকতা ধর্ম লোপ পাচ্ছে বা স্থিতিস্থাপকতা ধর্ম আর নাই এরকম টাইপের কিছু। আমি বলতেছি একদম বস্তু এবার ছিঁড়েই যাচ্ছে, মানে হ্যাঁ এক স্থিতিস্থাপক যে সীমা সেটার বাইরে যে বল প্রয়োগ করলে সেটা তার একটা স্থায়ী বিকৃতি রয়ে যাবে, সে যখন আগের অবস্থায় ফিরতে চাবে কিছু পরিমাণ বিকৃতি রয়ে যাবে। বাট এটা আমি বলতেছি এত বেশি বল দিয়ে দিছি যে বস্তু একদম ছিঁড়েই গেছে, এটাকে বলা হচ্ছে অসহবল। তার মানে অসহবল কোনটা? যে সর্বনিম্ন মানের বলের জন্য, আমি সর্বনিম্ন কেন বলতেছি, ধরো তোমার কোনো একটা জায়গায় যেতে টিকিট যে দাম সেটা হচ্ছে 20 টাকা, তুমি 30 টাকা নিয়ে যাও 40 টাকা নিয়ে যাও, তার তো তুমি ঢুকতে পারবাই, আরও বেশি টাকা নিয়ে গেলেও পারবা, বাট সর্বনিম্ন যে টাকাটা লাগবে সেটা তো 20 টাকা। ঠিক তেমনই হবে বস্তু ধরো 100 নিউটন বল প্রয়োগে আর স্ট্রেস জেনারেট করতে পারতেছে না, একদম রাপচার লিমিটে চলে গেছে এবং ধরো ও ছিঁড়ে যাচ্ছে, তুমি 200 দিলে তো ছিঁড়বেই, বাট 100টাই সর্বনিম্ন যার জন্য ছিঁড়তেছে। তো সেই বলের যে করেসপন্ডিং পীড়নটা একক ক্ষেত্রফলের উপর উদ্ভূত সেটা হচ্ছে আমাদের অসহ পীড়ন। এগুলো একটু ডেফিনেশনগুলো বই থেকে দেখে নিবা, আমি বলে দিছি। আরও টার্ম তো দেখলাম, স্থিতিস্থাপক সীমা মানে যেই পর্যায় পর্যন্ত বা বলের যেই মান পর্যন্ত, আসলে তো বল না, জিনিসটা পীড়নের উপর ডিপেন্ড করে, বাট বইয়ে দেখবা আমাদের বল নিয়ে বলে, ওই বলটা অ্যাকচুয়ালি পীড়নকেই মিন করতেছে, বুঝছো? বলের যেই মান পর্যন্ত বস্তু স্থিতিস্থাপকতা ধর্ম দেখাতে পারে, মানে সে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, স্থায়ী বিকৃতি হয় না, সেটাই কিন্তু আমাদের স্থিতিস্থাপক সীমা। ওর বাইরে চলে গেলে কিন্তু, স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেলে কিন্তু তখন দেখো এই জায়গায় ধরো আসো, এই পর্যায়ে যদি ছেড়ে দাও, বাহ্যিক বল না থাকে, তখন কিন্তু সে যখন ব্যাক করবে একটা স্থায়ী বিকৃতি রয়ে যাবে, এই অবস্থাটা আমরা দেখছিলাম, বুঝছো? এই জন্য এই পর্যন্ত যে অংশটা এটাকে মাঝে মাঝে বলা হয় ইলাস্টিক রিজিয়ন, আর এর ওই পাশে যে রিজিয়নটা এটাকে বলা হয় প্লাস্টিক রিজিয়ন, কারণ প্লাস্টিকে আমরা কি দেখছিলাম, স্থায়ী বিকৃতি রয়ে যাবে, তো প্লাস্টিক রিজিয়নে ওরকম স্থায়ী বিকৃতি রয়ে যায়। আর ফাইনালি আরেকটা টার্ম হলো আমাদের স্থিতিস্থাপকতা ক্লান্তি, এটার সাথে কিন্তু আমরা রিয়েল লাইফে একদম পরিচিত। কি বলো? স্থিতিস্থাপকতা ক্লান্তি, স্থিতিস্থাপকতা ক্লান্তি মানে তার ধরো একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক সীমা তো আছে, আর তুমি বারবার টানাটানি করতেছো, এই বারবার টানলে ওর স্থিতিস্থাপক যে ধর্ম বা বৈশিষ্ট্য সেটাই লোপ পাবে, মানে আগের যে সীমা ছিল তার আগেই দেখবা তো ওর যে স্থিতিস্থাপক ধর্ম সেটা কমায় দিচ্ছে। মানে ধরো আগে 50 নিউটনের বেশি দিলে ওর হলো স্থায়ী বিকৃতি হতো, এখন দেখা গেছে 40-এই স্থায়ী বিকৃতি হয়ে গেছে। এটা কিন্তু হয় যে এক বস্তু ধরো অনেক পুরনো হয়ে গেছে, আমি টানতেছি বারবার টানতেছি, টানতে টানতে এক পর্যায়ে এখন অল্প টানলেই আগের অবস্থায় রয়ে গেছে, আগে যেটা একই টানেই আগের অবস্থায় ফেরত আসতো, এখন আর আগের অবস্থায় ফেরত আসতেছে না, কিছু পরিমাণ স্থায়ী বিকৃতি রয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? সো এই টার্মগুলো একটু বই থেকে দেখে নিই। স্থিতিস্থাপকতা ক্লান্তি কিন্তু একদম আমাদের রিয়েল লাইফের যে বস্তুগুলো সেগুলোতেই আমরা দেখি। ওকে, এবার আমাদের সিকিউ আনসারের জন্য মেইন ইম্পর্টেন্ট যে পার্টটা সেটাই চলে আসছে। আমরা আলাদা করে দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কৃন্তন যে বিকৃতি বা পীড়ন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি আমরা শুরুতে দেখছিলাম, বাট আমাদের পরীক্ষায় কীভাবে দেয় দেখো, ফর এক্সাম্পল তারটাকে এরকম ঝুলায় দেয় একটা অবলম্বন থেকে, ধরো দেয়াল থেকে এরকম ঝুলায় দেওয়া আছে এবং এর মাথায় একটা এম ভরের বস্তু ঝুলায় দেয়, এই যে তার মাথায় একটা এম ভরের বস্তু যুক্ত করে দিছে এবং আমরা ধরি হচ্ছে তারটার যে নিজস্ব ভর সেটা নেগলিজিবল, অ্যাকচুয়ালি কিন্তু তার নিজের ভরের কারণেও কিন্তু ওর একটা প্রসারণ হবে অ্যাকচুয়ালি, বাট আমরা ওর নিজস্ব ভরটাকে নেগলিজিবল ধরতেছি, তো সেই জন্য যে প্রসারণ সেটাকে আমরা ইগনোর করতে পারি আপাতত। তো নিচের দিকে যে এমজি ফোর্স সেটাই অ্যাকচুয়ালি তারটার উপর প্রয়োগ হবে, আর ও যেহেতু একটা অবলম্বনে বাধা, ওর কিন্তু দুই প্রান্ততেই ইকুয়াল পরিমাণ ফোর্স জেনারেট হচ্ছে, দুই প্রান্ত থেকে একই পরিমাণ ফোর্স জেনারেট হচ্ছে, তাই ওর কিন্তু এখন ইলংগেশন ঘটবে। তুমি কন্ট্রাক্টও করতে পারতা, চেপেও ধরতে পারতা, সেটাও হতো, আমরা ইলংগেশন দিয়ে দেখতেছি আর কি। তো এই ঝুলাই দেওয়ার কারণে দেখবা ও কিছু পরিমাণ বিকৃতি হইল, বিকৃতি হয়ে গেল। এই আমার ড্রয়িং খুবই বাজে, বুঝছো? এগুলো আঁকতে গিয়েই বেশি প্যারা লাগে। এই ধরো কিছুটা নিচের দিকে নেমে আসলো। আমি এখন বললাম আগে বা পূর্বে ওর যে লেন্থটা ছিল সেটা হলো এল পরিমাণ, পূর্বের লেন্থটা ছিল হচ্ছে এল পরিমাণ, ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করতেছি, আর এখনের যে লেন্থটা সেটা আমি আলাদা করে নতুন কিছু না বলে এভাবে বলতেছি যে এখন হলো আগের থেকে কিছু বাড়ছে, কত বাড়ছে, এল প্লাস স্মল এল। তাহলে এই ক্ষেত্রে যে দৈর্ঘ্য বিকৃতি, এই ক্ষেত্রে আমাদের যে দৈর্ঘ্য বিকৃতি সেটা আমরা কি বলতে পারি বলো? আমরা শিখছি বিকৃতি মানে পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু, ছোট হাতের এল ডিভাইডেড বাই আদি পরিমাণ, আদি দৈর্ঘ্য কত, ক্যাপিটাল, তাহলে দৈর্ঘ্য বিকৃতি এতটুকু হইল। আমি যদি দৈর্ঘ্য পীড়নটার কথা বলি, দৈর্ঘ্য পীড়নটা কতটুকু হবে? পীড়ন হচ্ছে ওর উপর আমাদের যে বাহ্যিক বল তার এগেইনস্টে যে রিস্টোরিং ফোর্সটা ক্রিয়া করতেছে এই একক ক্ষেত্রফলের উপর, তাহলে এটা যদি
এ পরিমাণ ক্ষেত্রফল হয় এই বৃত্তাকার প্রস্থচ্ছেদটা, এর বিপরীতে ফর এক্সাম্পল নিচের দিকে এমজি ক্রিয়া করতেছে, তাহলে এর বিপরীত দিকে কি আমাদের রিস্টোরিং ফোর্স জেনারেট হবে, যদিও এখনো হয়নি, এখন তো ইলংগেশনটা আমি দেখাইনি, তো এইখানে দেখাইতে পারো নিচের দিকে এমজি বা এফ আছে যাই বলো, আর উপরের দিকে হচ্ছে আমাদের রিস্টোরিং ফোর্সটা ক্রিয়া করতেছে, এবং ইউজুয়ালি বা এই কেসে এই দুটো সমান ধরা যায়। সো আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি উপরে রিস্টোরিং ফোর্স, নিচে হচ্ছে যতটুকু এরিয়া বৃত্তাকার প্রস্থচ্ছেদ। পরবর্তীতে দেখবে এটা এভাবে বসে যে এফ বাই এ, এফটা তো অ্যাকচুয়ালি এমজির সমান, সো আমরা যে সিকিউগুলো করবো মোস্টলি দেখবো আমরা এই এমজি বাই এ বারবার এটাই ইউজ করব, তবে বেসিক্সটা যেন ক্লিয়ার থাকে, বেসিকটা যেন ভুলে না যাই, বুঝলাম? তাহলে এইখান থেকে দেখো আমাদের দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আমি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবো, খেয়াল করো আমি জানি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন আর বিকৃতির রেশিও, মনে আছে একটু আগে দেখে আসলাম। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়ালস টু আমরা এক্ষেত্রে নিচে হলো দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, ডিভাইডেড বাই আমাদের দৈর্ঘ্য বিকৃতি। এই ক্ষেত্রে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটাকে আমরা আলাদা করে বলে দেই ইয়াং এর গুণাঙ্ক। কি বলি বলো? ইয়াং এর গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্ক, এবং এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, ইয়াং এর গুণাঙ্ক, এবং এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। সো অ্যাকচুয়ালি যদি আমি ফর্মুলাটা লিখি, যেটা আমরা বারবার দেখবা সিকিউগুলোয় ব্যবহার করব, এখান থেকে প্রশ্ন বেশি আসে, ওয়াই ইকুয়ালস টু পীড়ন মানে হচ্ছে এফ বাই এ বাই বিকৃতি মানে হচ্ছে ছোট হাতের এল, আর উপরে ক্যাপিটাল এল মানে হচ্ছে আদি পরিমাণ, আদি যে দৈর্ঘ্যটা। তো এটাই ইন দি এন্ড আমাদের মনে রাখতে হয়। এবং ইউনিটটা যদি খেয়াল করো, দেখো পীড়ন বাই বিকৃতি, বিকৃতির তো একক নাই, সো ইয়াং এর গুণাঙ্কের একক অ্যাকচুয়ালি পীড়নের এককই চলে আসবে, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমি যদি আলাদা করে বলি ওয়াই এর একক, ওয়াই এর একক সেটা হবে নিউটন পার মিটার স্কয়ার। ম্যাথ অনুসারে তুমি এফ এর ভ্যালু বসাইতে পারবা, ওইটার আলাদা করে এখানে আনতেছি না, ঠিক আছে, ওইটার আলাদা করে এখানে আনতেছি না। এবং ওয়াই এর মানে তাৎপর্য কি, কোন একটা বস্তুর ওয়াই যত বেশি তার স্থিতিস্থাপক ধর্মটা তত বেশি, মানে তুমি বিকৃতি করলে তার রিস্টোরিং ফোর্স তত বেশি জেনারেট হবে, সে আরো বেশি মানে ফাস্টার আগের যে স্টেটটা সেটাই ফেরত আসবে, বা ওকে দেখবা কিছু পরিমাণ বিকৃতি করাটা তোমার জন্য টাফ হবে, এরকম আর কি। আমরা স্থিতিস্থাপকতা কার বেশি কার কম সেটা কিন্তু তুলনা করব এই ইয়াং এর গুণাঙ্ক বা কি বলা যায় স্থিতিস্থাপক যে গুণাঙ্ক তার মাধ্যমে। তাহলে তাৎপর্য বলা যায়, তাৎপর্য ওয়াই যত বেশি, আমি এভাবে লিখতেছি, ওয়াই যত বেশি আমাদের স্থিতিস্থাপক ধর্ম তত বেশি, স্থিতিস্থাপক ধর্ম তত বেশি, সে ফাস্টার আগের স্টেটটা ফেরত পেতে চাবে, এবং তাকে একই পরিমাণ বিকৃতি করতে অন্যের তুলনায় ওর যে স্ট্রেসটা জেনারেট হবে সেটা কিন্তু বেশি পরিমাণে হবে। খেয়াল করো ওয়াই বা স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি বলো? পীড়ন বাই বিকৃতি। এখন এটার মান যদি হাই হয় মানে পীড়নটা হাই, মানে একই পরিমাণ বিকৃতির জন্য, এটাকে কনস্ট্যান্ট ধরে চিন্তা করো, একই পরিমাণ বিকৃতির জন্য অন্য একটা বস্তুর সাথে ওর ওয়াই যদি বেশি হয় মানে কি একই পরিমাণ বিকৃতির জন্য ওর পীড়নটা বেশি জেনারেট হচ্ছে, বেশি পরিমাণ রিস্টোরিং ফোর্স জেনারেট হচ্ছে। বুঝতে পারলাম? যদি এরিয়াটাকে আমরা সেম ধরি একই হয়, নাহলে এরিয়ার উপর ব্যালেন্স করে তো ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে। আমরা জানি যে ফিজিক্সের যে কোনো টার্মে সমানুপাতিক ব্যস্তানুপাতিক বড় ছোট তুলনা করতে গেলে অন্যগুলাকে স্থির ধরে করা হয়, এগুলো কিন্তু একটা বেসিক জিনিসপাতি, তো তোমরা জানো, ঠিক আছে, বুঝতে পারলাম, ঠিক আছে। এখন আরেকটা জিনিস লাগে, এমসিকিউতে চলে আসে, ওয়াই এর মান কিসের উপর ডিপেন্ড করে? ওয়াই এর মান কিন্তু পীড়ন বিকৃতির উপর ডিপেন্ড করে না, উল্টো পীড়ন বিকৃতি এমনভাবে ব্যালেন্স হবে যাতে ওয়াইটা একটা কনস্ট্যান্ট থাকে যে কোনো একটা পদার্থের জন্য, যে কোনো একটা ফিক্সড ম্যাটেরিয়ালের জন্য, ধরো এই তারটার জন্য তুমি যেই স্টেটেই চলে যাও ওয়াই কিন্তু ফিক্স থাকবে। তাহলে ওয়াই ডিপেন্ড করে কিসের উপর? ওয়াই এর মান নির্ভর করে তাপমাত্রা আর বস্তুর উপাদানটার উপর, মান নির্ভর করে তাপমাত্রা, তাপমাত্রা চেঞ্জ হলে ইয়াং এর গুণাঙ্ক চেঞ্জ হয়ে যায়, ও বস্তুর উপাদানের উপর, বস্তুর উপাদানের উপর। তাপমাত্রার বেশি অ্যাপ্লিকেশন আমাদের নাই, উপাদানের উপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, দেখবে আমাদের দুইটা তারার কথা বলা থাকবে প্রশ্নে, এবং দুইজন বলা থাকবে দুইজনই ইস্পাতের তৈরি। সো অন্য ডাটা কিন্তু দেয় নেই, তোমার বুঝে নিতে হবে যে দুইজনের ক্ষেত্রে ওয়াই সেম, ওই সেম ধরে বিভিন্ন ক্যালকুলেশন করতে হইতে পারে। সো উপাদান সেম হলে বা ম্যাটেরিয়াল সেম হলে ইয়াং এর গুণাঙ্ক সেম হবে, বুঝছো? যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্কই সেম হবে, বোঝা গেল? ঠিক আছে, এই ছিল আমাদের মোরলেস দৈর্ঘ্য বিকৃতি। এবার আমরা চলো আয়তন বিকৃতি, আয়তন পীড়নটা একটু দেখি। আচ্ছা, এখানেও নতুন কিছুই নেই, জাস্ট আমাদের আয়তনের চেঞ্জটা হবে। সো আমি ধরো একটা গোলক আকৃতির বস্তু নিয়ে নিই,
আমার ড্র করতে ইজি হবে। এই হলো আমার একটা বস্তু ছিল যার আয়তন ধরো শুরুতে ভি ছিল, আমি পরবর্তীতে কি করছি চতুর্দিক থেকে বল প্রয়োগ করে এটাকে একদম কম্প্রেস করে ফেলছি, মানে এক্ষেত্রে আয়তনটা হ্রাস পাইছে। আগে তো বৃদ্ধিটা দেখলাম, এক্ষেত্রে ধরো হ্রাস পাইছে। তো আমি এইভাবে বলগুলো দেখাচ্ছি, আমি একদম সকল দিক থেকে সম পরিমাণ বল এফ প্রয়োগ করতেছি, অনেকটা চাপের মতো। এই দেখবে এখানে অনেক সময় আমরা বলটাকে চাপ দিয়ে রিপ্লেস করি, অনেকটা চাপের মতো রিপ্লেস করা যায় জিনিসটাকে। এই ধরো চতুর্দিক থেকে অসংখ্য বল প্রয়োগ করা হয়েছে, একটু ইমাজিন করে নাও, সব তো চাইলেও দেখাতে পারবো না। তো শুরুতে ওর যে ভলিউম বা আয়তন ছিল সেটা ধরো ক্যাপিটাল ভি, এখন কমে যে ডেল্টা ভি পরিমাণ ধরো কমে গেছে, তাহলে কতটুকু হয়েছে বলো, ভি মাইনাস ডেল্টা ভি। তাহলে এখানে ডেল্টা ভি দিয়ে কিন্তু আমি বোঝাতে চাচ্ছি আয়তনের পরিবর্তনটা, জাস্ট বুঝলাম। এবং এই ফোর্সের এগেনস্টে কিন্তু আমাদের রিস্টোরিং ফোর্স জেনারেট হবে, যেটা হচ্ছে এই যে গোলকটা তার সারফেসের যে এরিয়া সেটার উপর লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, ওইভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে আমি যদি বলি আয়তন বিকৃতি কতটুকু হবে, আয়তন বিকৃতি জাস্ট সিম্পলি হবে তোমার আয়তনের যে পরিবর্তনটা, মানে ডেল্টা ভি ডিভাইডেড বাই শুরুতে যে আয়তনটা ছিল ক্যাপিটাল ভি। আর আয়তন পীড়ন কি হবে, জাস্ট আমাদের আগের মতোই, সকল পীড়নই হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বিকৃতির প্রতিরোধকারী যে রিস্টোরিং ফোর্স বা উদ্ভূত যে বলটা সেটাই, অর্থাৎ এফ রিস্টোরিং ডিভাইডেড বাই এরিয়া। এই ক্ষেত্রে আমরা অ্যাজিউম করতেছি বা আমাদের কেসগুলোতে রিস্টোরিং ফোর্স আর আমাদের প্রযুক্ত বল সমান হবে, তাই এই ক্ষেত্রে এফ বাই এ বসাতে পারো। এবং এটা যেহেতু চতুর্দিক থেকে প্রযুক্ত হয়, মাঝে মাঝে দেখবা এই এফ বাই এটাকে চাপের সাথে রিলেট করা যায়, কারণ চাপ কিন্তু অ্যাকচুয়ালি একটা ম্যাটার ধরো আছে বায়ুমণ্ডলে বা তরলে আছে, চাপ কোথায় কোথায় হিসাব করা হয় প্রবাহীর ক্ষেত্রে। তো তখন চতুর্দিক থেকে যেহেতু বল প্রয়োগ হচ্ছে তখন আমরা সেটাকে চাপ হিসেবে কনসিডার করি, দ্যাটস ওয়াই এখানেও আমরা এটাকে চাপের সাথে রিলেট করতে পারি, বুঝছো, এই আর কি। তো আমি যদি এখানে আয়তন বিকৃতির আর আয়তন পীড়ন এদের রেশিও নেই, উল্টা বলছে অ্যাকচুয়ালি, তাহলে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়ালস টু জাস্ট আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। আগেরটা ছিল আমাদের ইয়াংস মডুলাস বা ইয়াং এর গুণাঙ্ক, এটা হচ্ছে বাল্ক মডুলাস। এই স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে বলা হয় বাল্ক মডুলাস এবং এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল বি, বাল্ক মডুলাস। আমরা এটাকে প্রকাশ করতে পারি বি ইজ ইকুয়ালস টু এফ বাই এ, পরিবর্তন হলো ডেল্টা ভি, নিচে আবার ক্যাপিটাল ভি দ্বারা ভাগ, যেটা উপরে চলে যাবে, আলটিমেটলি এটাই থাকে। এবং এটা কিন্তু আগের মতোই একক চলে আসবে, বি এর একক হলো নিউটন পার মিটার স্কয়ার। এবং এটার তাৎপর্য কিন্তু যার বাল্ক মডুলাস যত বেশি তাতে কিন্তু তাকে তোমার কম্প্রেস করা টাফ, সো আমরা এভাবে চিন্তা করতে পারি বস্তুটা তত বেশি শক্ত, বুঝছো। বাল্ক মডুলাসের উল্টা যে রাশিটা সেটাকে বলা হয় সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি হচ্ছে 1/b দ্বারা ডিফাইন। তাহলে যার বাল্ক মডুলাস বেশি তার কিন্তু কম্প্রেসিবিলিটি কম হবে, মানে সে অনেক বেশি শক্ত, তাই কম্প্রেস সহজে করা যায় না, বুঝছো। তাহলে এটাকে বলা হয় হচ্ছে সংনম্যতা, এটা কি সি দিয়ে বোঝানো হয় হচ্ছে সংনম্যতা বা ইংলিশে বলা হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি মানে বস্তুকে চাইলেও সহজে কম্প্রেস করা যায় না যদি বি বেশি হয়, আর বি কম মানে কি বস্তুটা কম শক্ত বা শক্তটা তুলনামূলকভাবে কম অন্যের সাথে তুলনা করলে, তাহলে ওকে একটু ইজিলি কম্প্রেস করা যায়, বুঝছো। এই জিনিসটা কিন্তু আলাদা করে এই দুটা মাঝে মাঝে প্রশ্নে তোমাকে সি দিয়ে দিবে, তোমার ম্যাথ করতে বি লাগবে, সো ইনভার্স করে যেন আমরা বের করে নিই এবং এটা একক দেখে কিন্তু তুমি ক্লিয়ার হতে পারবা। সি এর একক কি চলে আসবে দেখো, সংনম্যতা এর যে একক সেটা জাস্ট নিউটন পার মিটার স্কোয়ারের উল্টা, অর্থাৎ পার নিউটন মিটার স্কোয়ার। সো কেয়ারফুল থাকতে হবে, বুঝছো। বিও একই রকম বস্তুর উপাদানের উপর ডিপেন্ড, টেম্পারেচারের উপর ডিপেন্ড। মাঝে মাঝে বি এর যে এফ বাই এ সেটাকে চাপের সাথে রিলেট করে এরকম প্রকাশ করা হয় পি ভি বাই ডেল্টা ভি, এবং অ্যাকচুয়ালি এই পিটাও না ডেল্টা পি। ধরো ফর এক্সাম্পল তুমি অলরেডি বায়ুমণ্ডলে আছো, সেখানে তো চাপ আছে, এক্সট্রা যে চাপটা এখানে কিন্তু সেইটা বসতেছে। খেয়াল করো, বায়ুমণ্ডলে চাপ আছেই, এখানে এই ফোর্সের কারণে এক্সট্রা যে চাপটা জেনারেট হচ্ছে, সো মাঝে মাঝে এই পিটাকে আমরা অ্যাকচুয়ালি ডেল্টা পি বলতেছি যখন আমরা পি দিয়ে রিপ্লেস করতেছি, বুঝতে পারলাম। বাট ম্যাথ করতে এত ডেপথ দরকার নেই, নলেজ দরকার নেই, আপাতত জাস্ট আমরা ম্যাথ করার জন্য টুলগুলো রেডি করতেছি। এবার চলো একটু ভিন্ন ধর্মী, এটা হচ্ছে কৃন্তন বিকৃতি। আগের দুইটা দেখো আয়তন, এরপর দৈর্ঘ্য, এগুলো চেঞ্জ হলে আকারটা চেঞ্জ হচ্ছে, শেপ একই রকমই আছে। খেয়াল করো, এটা গোলকাকৃতি ছিল, গোলকই আছে, এটা কাইন্ড অফ সিলিন্ডার আকৃতি ছিল, সিলিন্ডারই আছে, জাস্ট দৈর্ঘ্য বাড়ছে, এটা জাস্ট আয়তন বাড়ছে। বাট এবার আমার আকৃতি বা শেপ চেঞ্জ হয়ে যাবে, আগেরগুলো যে সাইজ বা আকার পরিবর্তন হয়েছে, বুঝতেছি কিনা। তাহলে এটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এগুলো আঁকাটা টাফ, বুঝছো। ধরো ফর এক্সাম্পল আমাদের কাছে একটা ঘনক আছে, এরকম একটা ঘনক আছে, এটা হলো নিজে থেকে একটু বোঝার চেষ্টা করতে হবে, আঁকাটা আমার জন্য আসলে টাফ।
এমনি ড্রয়িং পারি না, এরকম একটা ঘনক আছে। আমি কি করলাম, এর যে উপরের তলটার স্পর্শক বরাবর কিছু পরিমাণ বল প্রয়োগ করব। এই যে উপরের তল, এই যে উপরের যে তল, সেটার স্পর্শক বরাবর, এই যে স্পর্শক বরাবর এফ বল প্রয়োগ করতেছি। এবং যেহেতু বস্তুটা মাটির উপরে আছে, ধরো ফ্রিকশন ফোর্স হলো বিপরীত দিকে ওই এফ কে অপোজ করবে, সো বিপরীত দিকে আমাদের ফ্রিকশন কিন্তু হেল্প করতেছে, বাট অত কিছু ডেপথে আমাদের যাওয়ার দরকার নাই। এটা অ্যাকচুয়ালি ফ্রিকশন দিচ্ছে, বাট আমরা ধরে নিব ওই যে যেমন আগে আমি বস্তুকে টানার সময় দুই দিকে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স লাগছিল, তারপর তো ইলংগেট হয়েছে, এক্ষেত্রেও দুই দিকে কিন্তু বিপরীতধর্মী বল আছে এবং দুইটাই স্পর্শক বরাবর, ওই তলটার স্পর্শক বরাবর। ওকে, তাহলে এইটা প্রয়োগ করলে একটু পরে দেখবা কি হবে, বস্তুটা এখানেই থাকবে, বাট এই উপরের তলটা একটু সরে যাবে, নিচের তল নিচে আছে, উপরের তলটা জাস্ট একটু সরে যাবে, তাহলে কাইন্ড অফ এমন হয়ে যাবে না স্ট্রাকচারটা। তো আমি যদি একটু আঁকানোর চেষ্টা করি, আচ্ছা দেখো মোটামুটি একটু আঁকানোর চেষ্টা করছি, আমার কাছে এখন বড় ফিজিক্স বই নাই, এটা দিয়েই দেখাই। ফর এক্সাম্পল আমি এই যে নিচ দিয়ে কিন্তু ধরে রাখছি, যদিও পুরোপুরি সারফেসটা তলের উপরে নাই, অ্যাকচুয়ালি পুরো সারফেসটা থাকলে সুন্দর হতো। আমি বাহ্যিক বল প্রয়োগে দেখো উপরের যে তলটা সেটা কিন্তু ডিসপ্লেস হয়ে যাচ্ছে, নিচের তলটা ফিক্স আছে, বাট উপরের তলের আপেক্ষিক অবস্থানটা পরিবর্তন হচ্ছে, এই জন্য ওর যে আকৃতিটা সেটার চেঞ্জ আসতেছে। ক্রিন্দন বিকৃতি আমাদের এই আকৃতির চেঞ্জই, দেখো প্রত্যেকটা ডাইমেনশন কিন্তু সেম, প্রত্যেকটা দৈর্ঘ্য হুবহু আগের মতোই আছে, জাস্ট এই উপরের তলটা ডিসপ্লেস হয়ে একটু সামনের দিকে চলে আসছে। দ্যাটস ওয়াই এই যে দেখো এই পাগুলোও বাঁকায় গেছে, এই পাগুলোও বাঁকায় যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এই বাহ্যিক বলের এগেইনস্টে ওর কিন্তু রিস্টোরিং ফোর্স আছে, এবং সেটা আমরা এই যে এরিয়া এটার উপর ক্যালকুলেট করবো, কারণ অলওয়েজ বলটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যে বলটা সেটা আমরা নিচ্ছি। সো এই এরিয়াটাকে আমরা ক্যালকুলেট করি, এবং এক্ষেত্রে বিকৃতি কতটুকু দেখো, ফর এক্সাম্পল আগে তার তলটা ছিল এই যে এইখানে, সে কতটুকু সরে গেছে তুমি কিন্তু এটা থিটা দিয়ে মেজার করতে পারবে, একটা অ্যাঙ্গেল দিয়ে মেজার করতে পারবে। এই যে দেখো, তাহলে সে সরছে কতটুকু, আমি যদি এটাকে থিটা বলি, সে সরে গেছে কিন্তু এই যে এই পরিমাণ, এটাকে ধরো স্মল এল বললাম, আর ওর পুরো যে তলটা সেটা এরকম ছিলই, ক্যাপিটাল এল ছিলই। তুমি এই সমকোণী ত্রিভুজটাতে যদি একটা ইকুয়েশন লিখতে চাও, ধরো ট্যান থিটা লেখা যায়, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব মানে এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল হচ্ছে ওর যে দুটি তল যাদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন হয়েছে একজনের, এই দুইটা তলের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা হলো ক্যাপিটাল এলটা, রাইট? মানে এটা তো আমি 3D আকারে আঁকছি, উপরের তল আর নিচের তল, উচ্চতাটাই তো ক্যাপিটাল এল, আর এলটা হলো যতটুকু দূরত্ব তলটা সরে গেছে ওইটা, ছোট হাতের এতটুকুকে আমরা ট্যান থিটা বলি। এখন সাধারণত এই থিটাটা খুবই ক্ষুদ্র হয়, থিটা ক্ষুদ্র হলে, ধরো আমি হালকা করে একটু লিখি, হোয়াইট কালার নিয়ে নিই, থিটা একদম ছোট বলে বা ক্ষুদ্র বলে তুমি যদি ইয়ে করো, রেডিয়ানে থিটা নাও, রেডিয়ানে থিটা ক্যালকুলেট করো, সেটাই অলমোস্ট আমাদের ট্যান থিটার সমান চলে আসে, অর্থাৎ এই ভ্যালুর সমান চলে আসে। সো আমরা যখন ক্রিন্দন বিকৃতি লিখব, ক্রিন্দন বিকৃতি যদি আমি লিখি আলাদা করে নিচে, ক্রিন্দন বিকৃতি, সেটা তো তুমি একভাবে লিখতে পারো, এই যে এইটা ক্যাপিটাল এল বাই স্মল এল, অথবা লিখতে পারো ট্যান থিটা, অথবা রেডিয়ান এককে থিটা সি দিয়ে আমি বুঝাচ্ছি, রেডিয়ান এককে যে থিটা সেটা লিখলেও একই ভ্যালু আসবে। আমরা ম্যাথ করার সময় দেখব যে অ্যাকচুয়াল ভ্যালু বা ডাটা দেওয়া থাকলে এরকমই হয়। আর পীড়ন তো আগের মতোই, ক্রিন্দন পীড়ন আগের মতোই, এখানে কোনো ধরনের চেঞ্জেস নাই। ক্রিন্দন পীড়ন, জাস্ট এরিয়াটা ঠিক মতো দেখে নিও যে কোন এরিয়া বসাচ্ছ, অবশ্যই লম্বভাবে প্রযুক্ত যে বলটা সেটা নিতে হয় একক ক্ষেত্রফলের উপর। সো এই যে তলটা, এই তলের উপরেই কিন্তু বলটা লম্বভাবে আসে, দুটার মধ্যবর্তী কোণ কিন্তু 90, আমরা এই তলের এরিয়াটা নিব, বুঝছো? এই তলটার এরিয়া ক্যালকুলেট করতে হবে। তাহলে ফাইনালি আমাদের ক্রিন্দন যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটাও যদি আমি এখানে লিখি, যে এই ক্ষেত্রে আমাদের পীড়ন আর বিকৃতির অনুপাত, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক কত চলে আসবে, গুণাঙ্ক আমি একবারে লিখতেছি, আচ্ছা লিখি, ক্রিন্দন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্দন বিকৃতি। এটা কিন্তু অনেক নামে ডাকে জানো, কাঠিন্যের গুণাঙ্ক, আরো কত কি কি জানি বলে, ভুলেও গেছি এখন। এটাকে আমরা ক্রিন্দন গুণাঙ্ক বলি, ক্রিন্দন গুণাঙ্ক, এবং সাধারণত এটাকে ইটা দিয়ে প্রকাশ করে। এই সো ফাইনালি ইকুয়েশনটা দাঁড়াবে এমন, ইটা ইকুয়ালস টু এফ বাই এ, তুমি শুধু থিটা সিও লিখতে পারো, অথবা এফ বাই এ ট্যান থিটাও লিখতে পারো, অথবা এফ বাই, দেখবা দেখতে দৈর্ঘ্য বিকৃতির মতো মনে হবে, এ এল
উপরে ক্যাপিটাল এল, বাট এখানে কিন্তু এল আর এল মানে ছোট এল বড় এল এদের পরিচয় কিন্তু ভিন্ন। সো বুঝে শুনে বসায়ও, জিনিসটা বুঝতে হবে। দেখো পড়তেছি জাস্ট 3টা স্লাইড, দেখো পড়াশোনা জাস্ট এই 3টা স্লাইড আর কিচ্ছু না, তারপরে যদি জিনিসটা বুঝে বুঝে না যাই তাহলে কিন্তু হবে না, বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে জাস্ট পীড়ন বাই বিকৃতি যে রেশিওগুলো, যখন দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে তখন চলে আসছে ইয়াংয়ের গুণাঙ্ক, যখন আয়তন বিকৃতি তখন বাল্ক মডুলাস বা বাল্কের গুণাঙ্ক, সবশেষে আমাদের কাঠিন্যের গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক যেটাই বলো না কেন। এখন আমরা চলে আসতেছি পয়জনের অনুপাত। খেয়াল করো, একটা তারের যদি আমি দৈর্ঘ্য বিকৃতি করি, দৈর্ঘ্যটা বাড়াই দিই, তাহলে প্রস্থ কমে যাবে না? কারণ কি, আমি তো নতুন কোনো ভর যুক্ত করতেছি না, সেই একই তার নিয়ে রাখছি, সেটাকেই টান দিচ্ছি। এবং রিয়েল লাইফে তোমরা এটা দেখো, পদার্থটাকে একটা রাবারের ব্যান্ড নিবা, নিয়ে ওটা এলঙ্গেট করবা, দৈর্ঘ্য বাড়াইছো, দেখবা প্রস্থটা কমে আসতেছে, ম্যাটেরিয়ালের যে প্রস্থ সেটা কমে আসছে, কিন্তু রিয়েল লাইফে হয়। এখন এখানে সবসময় তুমি বলতে পারো না যে ভলিউম ফিক্স থাকবে কিনা, কারণ এই দুইটার অনুপাত কীরকম হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে ভলিউম ফিক্স থাকবে নাকি থাকবে না। এই জন্য আলাদা করে আমরা পড়তেছি পয়জনের অনুপাত। আর বিশেষ করো প্রত্যেকটা উপাদানের জন্য বা প্রত্যেকটা বস্তুর জন্য, সেটা যে উপাদান দ্বারা তৈরি তার উপর এটা ডিপেন্ড করতেছে যে ওই বস্তুটার দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি এই দুটা যে রেশিও সেটা কত হবে, মানে এটা একটা ধ্রুব সংখ্যা হবে। যেটা এভাবে ডিফাইন, পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি এদের যে অনুপাত সেটা একটা ধ্রুব সংখ্যা, এবং এই ধ্রুব সংখ্যাটাকেই বলা হয় পয়জনের অনুপাত। তাহলে পয়জনের অনুপাত বলতে আমরা কি বুঝি? পয়সন বলা উচিত, বুঝছো? পয়জন বললে অ্যাকচুয়ালি বিষের মতো শোনা যাচ্ছে। পয়জনের অনুপাত এটাকে সিগমা দিয়ে প্রকাশ করে। সিগমা ইজ ইকুয়ালস টু নেগেটিভ অফ উপরে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। আর অনেকেই ভাবতে পারো নেগেটিভ নেওয়ার কারণটা কি? দেখো, আমরা বিকৃতি করতে গিয়ে উপরে যে দৈর্ঘ্যের পরিবর্তন বা প্রস্থের পরিবর্তন নিব, সেটা কিন্তু বের করতে হয় শেষ মাইনাস আদি দিয়ে। এখন দৈর্ঘ্য বিকৃতি যদি তোমার ধনাত্মক হয়, মানে দৈর্ঘ্য যদি বাড়ে, প্রস্থ কিন্তু কমবে, সো উপরে নেগেটিভ চলে আসবে, মানে অলওয়েজ একটা প্লাস হলে আরেকটা মাইনাস। আমরা চাই পুরো যে ধ্রুব সংখ্যাটা সেটা শুধু মানটা নিতে, ধনাত্মক থাকতে, জাস্ট রেশিওটা নিতে চাই। দ্যাটস ওয়াই সামনে মাইনাস দিয়ে মাইনাসটাকে পজিটিভ করছি, বুঝছো? এই রেশিওটা অলওয়েজ নেগেটিভ, তাই সামনে একটা মাইনাস দিয়ে পুরো রেশিওটাকে পজিটিভ করছি। বুঝতে পারলাম কিনা? ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখতে পারি সিগমা ইজ ইকুয়ালস টু নেগেটিভ অফ পার্শ্ব বিকৃতি। ধরো ব্যাস চেঞ্জ হবে আমার তারের ক্ষেত্রে, উপরে আমি ডেল্টা দিয়ে বুঝাচ্ছি তারের যে ব্যাস তার পরিবর্তন, ডিভাইডেড বাই ডি হচ্ছে তার আদি পরিমাণ, ডিভাইডেড বাই নিচে হবে ডেল এলও লিখতে পারো, বা আমরা শুধু এল দিয়েও তো প্রকাশ করি, ডিভাইডেড বাই এল। এভাবেই কিন্তু আমাদের সিগমা বা পয়জনের অনুপাতটা ডিফাইন। এবং খুবই ইম্পর্টেন্ট যে বাস্তবে যে সকল বস্তু আছে তাদের পয়জনের রেশিওর যে ভ্যালু সেটা -1 থেকে +½ পর্যন্ত হতে পারে, এবং এক্স্যাক্টলি হাফ যদি হয়ে যায়, সিগমা যদি হাফের সমান হয়ে যায়, তখনই আমাদের আয়তন অপরিবর্তিত আছে। আয়তন অপরিবর্তিত, আমরা আজকে একটা সিকিউ করব যেখানে আমাদের বলে দিবে আয়তন অপরিবর্তিত আছে, ওই অবস্থায় পয়জনের রেশিওটা বের করতে। আমরা বের করে দেখব অ্যাকচুয়ালি তখন দেখবা সিগমার যে ভ্যালুটা সেটা হাফ চলে আসে। সো এই দুইটা ডেটা খুব ভালো মতো মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বইয়ে কয়েকটা ফর্মুলা দেওয়া আছে, বুঝছো? পয়জনের অনুপাত এর স্থিতিস্থাপক যে গুণাঙ্কগুলো তাদের মধ্যে সম্পর্কের, সেটা আমার নিজেরও মনে থাকে না আর কি, বাট আমি লিখে দিচ্ছি কারণ এগুলো চলে আসতে পারে, এমসিকিউতে লাগতে পারে, বলতে পারে নিচের কোনটি সঠিক। তো সেটা আমি সাইডে একটু হালকা করে লিখে দিচ্ছি। এই যে খেয়াল করো, আমাদের যে 3টা স্থিতিস্থাপক গুণাঙ্ক আর হচ্ছে পয়জনের অনুপাত, এদের মধ্যে কানেকশন আছে হলো এই ফর্মুলাগুলোর মাধ্যমে একে অন্যের রূপান্তর করতে পারো। আমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন দিবে না, বাট একটু দেখে রাখো, বুঝছো? এমসিকিউতে দিয়ে দিবে। আর মাঝে মাঝে পয়জনের অনুপাতটা গ্রাফ থেকে বলে দিতে পারে। সো এখানে আমরা হালকা করে একটু গ্রাফটা অঙ্কন করি, যদিও খুবই সিম্পল বিষয়, তাও একটু দেখাই, অনেকে ভুল করে ফেলবা। ঢালটা কি হবে গেস করতে পারো? আমি ধরো ওয়াই অক্ষে নিব পার্শ্ব বিকৃতি আর এক্স অক্ষে নিব হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। ওয়াই অক্ষে পার্শ্ব বিকৃতি আর এক্স অক্ষে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। খেয়াল করো, এদিকে হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি আর এদিকে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। ঢাল কিন্তু হবে ওই দেখো দেখাই যাচ্ছে নেগেটিভ সিগমা। কেন? পার্শ্ব বিকৃতি সমান দৈর্ঘ্য বিকৃতি গুণ পয়জনের অনুপাত। মানে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম যে পার্শ্ব বিকৃতি, কি লিখতেছে দেখো, বাংলা লেখা এখন লিখতে অনেক টাফ লাগে। পার্শ্ব বিকৃতি ইকুয়ালস টু দাঁড়াবে নেগেটিভ সিগমা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। দেখা যাচ্ছে আশা করি। এখন তো আবার ইউটিউবে জুমও করা যায়, তোমরা একটু জুম করে দেখো। তাহলে খেয়াল করে দেখো, y ইকুয়ালস টু mx কিন্তু চিন্তা করা যায়, y ইকুয়ালস টু m ইন্টু x। তাহলে mটা কিন্তু নেগেটিভ সিগমা, এটা কিন্তু ঢালের মাধ্যমে বের করতে দিতে পারে। তাহলে গ্রাফটা দেখা হবে এইরকম, গ্রাফটা দেখতে হবে কিন্তু এইরকম, মূলবিন্দুগামী সরল রেখা, বাট এরকম। কেন? নেগেটিভ
ঢাল, সো স্থূলকোণ তৈরি করবে। দেখো মজার বিষয়, এই দুইটা যে চতুর্ভাগ, এখানে দেখবা এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, আর এখানে হচ্ছে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু তাই ঘটবে যে দৈর্ঘ্য বিকৃতি ধনাত্মক হলে পার্শ্ব বিকৃতি হবে ঋণাত্মক, আবার পার্শ্ব বিকৃতি যদি ধনাত্মক হয় দৈর্ঘ্য বিকৃতি তখন ঋণাত্মক, মানে একটা প্লাস একটা মাইনাস অলওয়েজ এটা দাঁড়াবে। দেখো গ্রাফিক্যালিও আমরা সেটা দেখতে পাচ্ছি। তো অনেক সময় আমরা ম্যাথমেটিক্স করি বা ফিজিক্সে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, বাট ইন দি এন্ড ফিজিক্সের সাথে ম্যাথের যে কানেকশন সেটা কিন্তু এইসব ক্ষেত্রে খুবই মানে সহজভাবে ফিল করা যায়, বুঝতে পারছো? এই আর কি, চিন্তা করি আর কি। এমনিও ওয়ান শট ক্লাস, সেখানে আর এত ভিশনারি কথাবার্তা বলে লাভ নেই। ঠিক আছে, এইটুকু ভালো মতো একটু খেয়াল রেখো, কারণ মাঝে মাঝে এরকম ম্যাথ আসে যে পয়জনের রেশিও আমাদের এই লিমিটের ভিতরে নাই, তখন কিন্তু আমরা বলবো সেটা সম্ভব নয়। তো সম্ভব কি বলো, -1 থেকে +½ পর্যন্ত। আর অনেকে বলতে পারো ভাইয়া সামনে না মাইনাস দিয়ে আমরা মাইনাসে মাইনাসে প্লাস বানাচ্ছি, তাহলে আবার -1 কিভাবে যায়? কিছু বস্তু এমন আছে, যেমন আমি এই গ্রাফের কথা তো বললাম এরকম আসে, বাট অলওয়েজ কিন্তু না। কিছু কিছু বিশেষ বস্তু এমন আছে যে তুমি দৈর্ঘ্য বাড়ালে প্রস্থও বাড়বে, তার ইন্টারনালি যে স্ট্রাকচারটা সেটা ওই রকম, বাট সেগুলো বিশেষ বস্তু। আমি ইন জেনারেল সাধারণ যে বস্তুগুলা তার ক্ষেত্রে আর কি বলছি ওই জিনিসটা, যে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, ওইটার সাথে গুলাই ফেলো না। বাট ওরকমও হতে পারে, সেগুলো যে বাস্তব বস্তু না তা না, সেগুলো কিন্তু অবশ্যই বাস্তব, বাট আমরা রিয়েল লাইফে ইউজুয়ালি সেটা আমি তুমি ব্যবহার করতেছি না, সেগুলো হচ্ছে বিশেষ বস্তু, বুঝলাম? বাট অলওয়েজ মনে রাখবা এই রেঞ্জটা অবধি হতে পারে, আর এক্স্যাক্টলি হাফ হলে তখন হচ্ছে আয়তনটা অপরিবর্তিত আছে, বুঝতে পারলাম? ঠিক আছে, এখন চলো আমাদের লাস্ট যে সেগমেন্ট সেটা হচ্ছে সঞ্চিত শক্তি। খেয়াল করো, আমরা বস্তু বিকৃত করলে যে স্ট্রেসটা জেনারেট হচ্ছে ওর অভ্যন্তরীণ, বস্তুটার অভ্যন্তরীণ অনুপরমাণুর মধ্যে, সেই বলটা কি প্রত্যয়নী বল না? আমরা কাজ শক্তি ক্ষমতা দেখবা পড়ছি, এই টাইপের প্রত্যয়নী বলগুলো হচ্ছে সংরক্ষণশীল বল, আর যেখানেই সংরক্ষণশীল বল সেখানেই বিভব শক্তির পরিবর্তনের স্মেল পেতে হবে। তো ওই বিভব শক্তির যে চেঞ্জটা সেটাই ওর মধ্যে সঞ্চিত শক্তি আকারে জমা থাকবে। তুমি ধরো ইলংগেট করলা, ছেড়ে দাও, ওই শক্তিটাকে ব্যবহার করেই কিন্তু আগের স্টেটে ফেরত আসতেছে। তুমি এভাবে ইমাজিন করতে পারো জিনিসটাকে। হ্যাঁ, বল দিয়ে তো ব্যাখ্যা করাই যায়, রিস্টোরিং ফোর্স আগের জায়গায় ফেরত আনতেছে, বাট শক্তি দিয়েও ব্যাখ্যা করা যায় যে ওর মধ্যে একটা কাজ করে সামর্থ্য অর্জন হয়েছে, সেটা ব্যবহার করে ফিরে আসতেছে। এটাকে আমরা সঞ্চিত শক্তির সাথে রিলেট করতে পারি। এখানে খুব একটা ডেপথে আমি যাব না, জাস্ট ফর্মুলাগুলো হালকা করে বলে দিচ্ছি যে আমরা দৈর্ঘ্য বিকৃতি যখন পড়ব, দৈর্ঘ্য বিকৃতির যে কেসটা, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমাদের যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, ধর আমি ইউ দিয়ে প্রকাশ করলাম, সেটা হয় ½ × YA_L²/L। এটাকে দেখো অনেকটা রিলেট করা যায়, কিরকম খেয়াল করো। আমরা যখন স্প্রিং এর ক্ষেত্রে পড়ছিলাম, স্প্রিং এর ক্ষেত্রে কি পড়ছিলাম বলতো, ½ kx², না? তাহলে এইটা হচ্ছে হাফ, এইটুকু দেখো কে এর মতো, আর এটাই তো সেই এক্স, যেইটুকু বিকৃতি হয়েছে, তাই না? যেটুকু বিকৃতি ভুল বলছি, যেটুকু পরিবর্তন হয়েছে, যতটুকু স্ট্রেচ করে বাড়াইছো বা সংকুচিত করছো, দেখো এটার সাথে কিন্তু রিলেট করা যায়। স্প্রিংও কিন্তু এর ব্যতিক্রম কিছুই না, বুঝছো? এবং স্প্রিং এর যে কেটা, সেটা কি বলছিলাম, স্প্রিং এর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। ম্যাটেরিয়ালে দেখো দৈর্ঘ্য প্রস্থ তার উপর ডিপেন্ড করছে, কারণ এরিয়া আছে, লেন্থ আছে, তারপর ওয়াই, তো পুরোপুরি ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট। সো স্প্রিং এর সাথে ওরকম তুলনা করা যায়, বাট আপাতত আমাদের দরকার হচ্ছে না। আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে দৈর্ঘ্য বিকৃতির বেলায় ওর মধ্যে যে সঞ্চিত শক্তি সেটাকে এভাবে লেখা যায়, অথবা দেখবো অনেক ক্ষেত্রেই এইভাবে লেখা যাবে, ½ × F × L। কিভাবে খেয়াল করো, তুমি y এর জায়গায় রিপ্লেস করতে পারো, y কে রিপ্লেস করতে পারো y = F/A, নিচে L উপরে ক্যাপিটাল L। তাহলে খেয়াল করে দেখো আমাদের u = ½ আরও আছে A/L × L²। আমি লাস্টে y কে বসাচ্ছি, y কে বসাই দিলে FL/A_l। তাহলে তাকায় দেখো লাস্টে কি কি থাকে, তোমার A কাটা A কাটা L কাটা L কাটা, সর্বশেষে এটা দিয়ে কাটলে একটা L থাকে, ওই দেখো F আর L চলে আসতেছে। সো এগুলো আর রাখতেছি না, বাট আমরা ওইটুকু জাস্ট ফর্মুলা আকারে মনে রেখে দিব যে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে সেটা তোমার জানা থাকলে, কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে জানা থাকলে তুমি কিন্তু সঞ্চিত শক্তিটা বের করে ফেলতে পারো, বুঝতে পারলাম? ঠিক আছে, এবার চলো আমরা দেখি একক আয়তনে সঞ্চিত শক্তি। এটা তো গেল শুধু সঞ্চিত শক্তি। আমি যদি বলি একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি কিছুই না, সেই যে তারটা, ধর আমি তারটাকে ইলংগেট করছি বা প্রসারণ করছি, তার মধ্যে শক্তি জমা হয়েছে, তারের তো একটা নিজস্ব ভলিউম আছে, আয়তন আছে, সেই আয়তনে এতটুকু শক্তি জমা হয়েছে। তাহলে এককে মানে কি, জাস্ট ঐকিক নিয়ম করো, মানে আয়তন দ্বারাই ভাগ করে দাও, তাইলেই তো হইলো। মানে বেসিক্যালি আমরা ইউ কে ভি দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ U/V। তাকায় দেখো কি আসবে, আমরা কি লিখতে পারি, ½ × YA_L²/L, আর ভলিউম মানে কি বলো তো, A × ক্যাপিটাল L না? চিন্তা করে দেখো,
এ ইন্টু ক্যাপিটাল এল, ছোট হাতের এল না তো, ক্যাপিটাল এল। তাহলে এখন যদি সব কিছু তুমি একটু কাটাকাটি করো, বলো কি থাকবে, এটা এটা কাটা, নিচে হয়ে গেছে হচ্ছে এই যে এরকম হাফ ইন্টু, এখানে থাকে হচ্ছে দেখো এল বাই এল, আর আরেকটা যে এল আছে সেটার সাথে এল বাই এল নিয়ে ওয়াই লিখলে এইটুকুও বলো তো কি, এইটুকুও কি আমার পীড়ন না? কারণ খেয়াল করে দেখো পীড়ন ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু বিকৃতি, মনে আছে? তাহলে এইটুকুর স্থলে তুমি পীড়ন বসাতে পারবা। অর্থাৎ আমার একক আয়তনের যে সঞ্চিত শক্তি তুমি নিজে থেকে কাটাকাটি করলে এটা ইন্ডিয়ান গিয়ে এরকম দাঁড়াবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু, বাট এখানে বেটার হচ্ছে এরকম বলা দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি, কারণ সবসময় তো তুমি দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি করতেছো না, যখন যেটা করবা সেইটা বসবে। এবং এটা যদি একবারে পড়ে ফেলো তাহলে বাকি দুইটার ক্ষেত্রে আলাদা করে পড়তে হবে না, একক আয়তনের সঞ্চিত শক্তি হবে হাফ ইন্টু ওই ক্ষেত্রে যে পীড়ন হয়েছে সেটা, ওই ক্ষেত্রে যে বিকৃতি হয়েছে সেটা। তাহলে আমাদের একক আয়তনের সঞ্চিত শক্তি, বা যেটাকে আমরা ধরো ইউ বাই ভি দিয়ে ডিফাইন করছি এই ক্ষেত্রে, ইউ বাই ভি একক আয়তনের সঞ্চিত শক্তি, সেটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারার কথা। তবে আয়তনেরটা খালি আলাদা করে বলতেছি, কৃন্তনেরটা বলার কিছু নাই, একই জিনিস, জাস্ট ওয়াই এর জায়গায় বসবে কৃন্তন গুণাঙ্ক, আর এক্ষেত্রে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির জায়গায় কৃন্তন পীড়ন কৃন্তন বিকৃতি, বুঝলাম? আর আয়তন বিকৃতি যদি হালকা করে একটু বলি, আয়তন বিকৃতি, এখানে একটু চেঞ্জেস আসে। আয়তন বিকৃতি এটার ইউ এর ফর্মুলা এরকম দাঁড়ায় হাফ ইন্টু ওয়াই এ, ওখানে তো আর এরিয়া নাই, সো ওখানে বি ইন্টু ওই যে ডেল্টা বি বা ভলিউমের পরিবর্তন ডিভাইডেড বাই ভি, সো ওয়াই এর জায়গায় এখানে জাস্ট বি ইন্টু, বি এর সাথে ডিরেক্ট হয়ে গেছে, সো ওয়াই এর জায়গায় শুধু বি থাকতেছে, এই জন্য হালকা করে একটু দেখাইছি, বুঝছো? কারণ ফর্মুলা কিন্তু ডিফারেন্ট আসার রিজন আছে, ওটা হলো দৈর্ঘ্য, তাই এখন ক্ষেত্রফলটা থাকতেছে, এখানে তো আয়তন নিয়ে নিছো, আয়তন নিয়ে নিলে আর উপরে ক্ষেত্রফল থাকার কিছু নাই, বুঝছো? দিন শেষে এত কিছু আমরা দেখতেছি না, আমরা জাস্ট ফর্মুলা দেখতেছি, সো আলাদা করে ওটা এক্সপ্লেন করার কিছু নাই, ঠিক আছে? এই ক্ষেত্রেও তুমি যদি একক আয়তনের সঞ্চিত শক্তি বলো ইউ বাই ভি, এটা হচ্ছে ভলিউম, সেটা হবে জাস্ট হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি, আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি, এই। আর এটাকে অনেক সময় ওই যে চাপ দিয়ে যদি লেখো তখন এরকম আসবে হাফ ইন্টু পি ইন্টু ডেল ভি, ওই যে উপরে যেমন হাফ ইন্টু এফ ইন্টু এল আসলো, এলটা কি দৈর্ঘ্যের পরিবর্তন, এখানে আয়তনের পরিবর্তন আছে, ওখানে যখন বল ছিল এখানে প্রেশার অ্যাপ্লাই হচ্ছে, প্রেশারটা এসে এখানে বসতেছে, এবং এই প্রেশারটাও কিন্তু বলছিলাম যে চাপের যে পরিবর্তনটা সেটাই, সো এপি অ্যাকচুয়ালি ডেল্টা পি, কারণ অলরেডি কিছু চাপ আছে, এক্সট্রা যেটা অ্যাপ্লাই হয়েছে সেটা আমরা বসাচ্ছি, এটা যেন অলওয়েজ একটু কেয়ারফুল থাকি, বুঝতে পারলাম? ঠিক আছে, আমাদের থিওরি মোটামুটি দেখা শেষ, হালকা করে আমি এটা একটু দেখাবো। দেখো ছোটবেলায় তোমরা তাপের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ যে গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ সহগ সেটা পড়ছিলা, কি ছিল? যে শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই আদি ইন্টু তাপমাত্রার পরিবর্তন, ধরো তাপমাত্রাকে থিটা দিয়ে লিখলে থিটা 2 মাইনাস থিটা 1, এভাবে পড়ছিলা। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আলফা ইকুয়ালস টু উপরে থাকে ডেল এল, নিচে থাকে L1 ইন্টু হচ্ছে ডেল থিটা। একটু মনে করে দেখো, আমরা অলরেডি ডেল এলকে এখানে ছোট হাতের এল দিয়ে প্রকাশ করছি, আদি দৈর্ঘ্যটাকে ক্যাপিটাল এল বলছি ইন্টু ডেল থিটা, তাহলে আমরা বিকৃতি পেয়ে যাই কিনা এল বাই এল ইকুয়ালস টু আলফা ইন্টু ডেল থিটা। আমাদের তাপের প্রভাবে যে দৈর্ঘ্য বিকৃতি সেটাকে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের মাধ্যমে লিখতে পারি। তাহলে এটা কি আমাদের দৈর্ঘ্য বিকৃতি না? দৈর্ঘ্য বিকৃতি। সো এখান থেকে আমরা তাপজনিত যে বল তৈরি হয় এই রিলেটেড বিভিন্ন ম্যাথ প্রবলেম করতে পারি। ধরো ওয়াই ইকুয়ালস টু কি জানতাম আমরা? ওয়াই ইকুয়ালস টু এফ বাই, নিচে হচ্ছে ক্যাপিটাল এ, সাথে আছে হলো এ আর উপরে এল, তাহলে কি দাঁড়াবে? ওয়াই ইকুয়ালস টু এফ বাই, এ তো আছেই, এই এল বাই এল সেটার ভ্যালুই তো আলফা ইন্টু ডেল থিটা, সেখানে আলফা ইন্টু ডেল থিটা বসানো যায়। তো আমরা এখান থেকে তাপজনিত যে বল, মাঝে মাঝে এটা ক্যালকুলেট করতে দেয়, ওয়াই এ আলফা ইন্টু ডেল থিটা, এটা বের করে ফেলতে পারি। দিন শেষে জাস্ট এতটুকু মনে রাখো, এইটুকু তো বসাতে পারবে, এটা মনে রাখার কিন্তু কিছু নাই, জাস্ট দেখালাম আর কি। তাপজনিত বল মানে কি, ফর এক্সাম্পল আমাদের এরকম দুইটা দণ্ড আছে, ধরো এর মাঝখানে, দণ্ড তো না কোনো অবলম্বন, এর মাঝখানে তুমি একটা ওয়্যারকে ঝুলাই দিছো বা কানেক্ট করে রাখছো এইভাবে আনুভূমিকভাবে বা ভার্টিক্যালি, ভার্টিক্যাল তো না, এটাকে কি বলে, হরাইজন্টালি এরকম একটা ওয়্যারকে কানেক্ট করে রাখছো। এখন তাপমাত্রা বৃদ্ধি পেলে এই ওয়্যারটা কি হবে? প্রসারিত হবে, বাট যেহেতু দুই পাশে কানেক্টেড টাইটলি, ওর প্রসারিত হওয়ার সুযোগ নাই। তো তার এগেইনস্টে বাহ্যিক যে বলটা কাজ করতেছে সেটা কত, সেটা আমরা বের করতে পারছি। অনেকে বলতে পারবে এটা রিস্টোরিং ফোর্স না, এক্ষেত্রে তো রিস্টোরিং ফোর্সটার সমান হয়, রিস্টোরিং বা অভ্যন্তরীণ যে বলটা অনুপরমাণুর, সেটা সমানই হয় বাহ্যিক বলটা, বা যেটা আমাদের এই অবলম্বন দুইটা ওকে দিয়ে ওর যে তাপের প্রভাবে দৈর্ঘ্য বৃদ্ধিটা সেটা প্রতিহত করবে, সেটা আমরা এক্ষেত্রে ক্যালকুলেট করতেছি।
বুঝছো? এটা হচ্ছে তাপের প্রভাবে যে দৈর্ঘ্য বিকৃতি সেটাকে আমরা এরকম আলফা বা দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে রিলেট করতে পারি আর কি। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দিতে পারে, আমরা দেখব। অলরাইট, আমরা সিকিউ প্র্যাকটিসে চলে যাই। এই চ্যাপ্টারে আসলে থিওরিগুলো তোমরা মোরলেস দেখছো, জাস্ট ফর্মুলাগুলো একটু ক্লিয়ার থাকো, দেন হচ্ছে এগুলো ব্যবহার করে ম্যাথগুলো করতে পারতে হবে। আমরা এখন সিকিউগুলো চলে যাচ্ছি, খুব একটা ডিফারেন্ট কিছু না বা টাফ কিছু না, জাস্ট আমাদের প্র্যাকটিস করতে হবে। চলো স্টার্ট করে দিই। আচ্ছা, সিকিউ স্টার্টের আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আজকের ক্লাসটা ভাইয়ার কথা বলে অনেক জড়তা ফিল হতে পারে সবার কাছে। ভাই অ্যাকচুয়ালি মারাত্মক সিক, মানে শরীরটা একেবারেই ভালো না, তার উপর ঈদের বন্ধতে বাড়ি যাওয়া হয়েছে, সব মিলে ভাইয়ার সময়ের স্বল্পতায় পড়ে গেছি। এই সিরিজটা এখনও অনেকগুলো লেকচার দেওয়া বাকি, তোমাদের জন্য প্রোভাইড করতে হবে, তোমাদের এক্সাম খুবই সামনে। ওই গিলটি ফিলিংটা প্রচুর কাজ করতেছে যে এখন আমি সিক হয়ে গেলে কীভাবে প্রোভাইড করবো। সো কাইন্ড অফ নিজের সাথে আজকে জেদ করেই ক্লাসটা রেকর্ড করতেছি। সো দোয়া করো আমার জন্য, আর কোনো ইস্যু হলে কমেন্টে বলো, আমি চেষ্টা করতেছি। ওকে, একটা পরীক্ষণে এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুটি তার আছে। দেখো অধ্যায়টা সহজ বাট খুবই সূক্ষ্ম, সো এই ডেটাগুলো ভালো মতো খেয়াল করবা। বলা আছে ভিন্ন উপাদান, মানে আগেই নিজেকে বলে ফেলো যে ক্ষেত্রে তার দুটার ওয়াই কিন্তু আলাদা, একটা y1 ধরবা আর একটা y2। অলরাইট, এরপর তাদেরকে একটা অবলম্বন থেকে ঝুলানো হয়েছে, যেটা ইউজুয়ালি হয়, ভাইয়া বলছিলাম দৈর্ঘ্য অভিন্ন ভলা, এবং একটাতে যে ভরও একই ঝুলানো হয়েছে। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক। পয়জনের অনুপাত প্রথমটার দেওয়া আছে 0.3। আমাদের গতে দেখো পয়জনের অনুপাত থেকে ম্যাথ দিছে, গতে অন্য টাইপের কিছু। সো ম্যাক্সিমাম সিকিউর ফরম্যাট দেখবে এটাই হবে। ঢাকা বোর্ড 24 আসছে, আমরা 24-এর ম্যাক্সিমামগুলোই করবো, সবগুলো টাইপ করলে যেগুলো করলে কভার হচ্ছে সেগুলো করতেছি। মানে ম্যাক্সিমাম ফরম্যাটই দেখবে এমন হয়, একটা অংশ পয়জনের অনুপাত থেকে গড় ঘর মধ্যে, একটা হলো স্থিতিস্থাপকতা গুণাঙ্ক থেকে, আরেকটা হলো সঞ্চিত শক্তি। মানে এই তিনটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা থেকে চলে আসে, তিনটা টপিকের মধ্যে যে কোনো একটা থেকে চলে আসে। তাহলে দেখো সবার আগে কখনো যদি এরকম দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি এগুলো এরকম পার্সেন্টেজে দেওয়া থাকে, মনে রাখবে আমাকে সরাসরি বিকৃতি বলে দিয়েছে, সরাসরি বিকৃতি বলেছে। কারণ শতাংশ কিভাবে আসে বলো, উপরে পরিবর্তন, নিচে আদি পরিমাণ ইনটু 100। সো এটাকে 100 দিয়ে ভাগ করলেই তো শুধু পরিবর্তন বাই আদি পরিমাণ থাকতেছে, আর পরিবর্তন বাই আদি পরিমাণ মানেই হচ্ছে বিকৃতি। সো অলওয়েজ মনে রাখো, পার্সেন্টেজ বলে দিছে মানে সরাসরি দৈর্ঘ্য বিকৃতি দিয়ে দিছে, মানে অ্যাকচুয়ালি বিকৃতি দিছে। এক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্যের পরিবর্তনের পার্সেন্টেজ দেওয়া, মানে দৈর্ঘ্যের বিকৃতি দিয়ে দিছে। তাহলে আমি কি করব, পয়জনের অনুপাত সিগমা ইকুয়ালস টু, ফর্মুলা লেখার সময় অলওয়েজ নেগেটিভটা দিবা, মাইনাস ডেল্টা ডি বাই ডি ডিভাইডেড বাই ডেল্টা এল বা স্মল এল যাই বলো, ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। অনেকে বলতে পারো ভাইয়া পার্শ্ব বিকৃতি কেন ব্যাসের মাধ্যমেই লেখা হয়? এটা তো আমি জাস্ট ফর্মুলা বলছিলাম, এখানে আর এক্সপ্লেন করিনি। দেখো চিন্তা করো, আমাদের যে তারটা সেটাকে যখন তুমি ইলংগেট করতেছো, প্রসারিত করতেছো, রাফলি আঁকাচ্ছি, মুছে দিব, দেখো ওটা এরকম প্রস্থ বরাবর সংকুচিত হয়ে যাবে বা প্রস্থটা কমে যাবে, তাই না? কারণ নতুন করে তো ভর আসেনি, ওই আগের যা ম্যাটেরিয়াল ছিল সেটাই জাস্ট সংকুচিত হয়ে গেছে। তাহলে দেখো ব্যাস কমে যাচ্ছে না, আগে ব্যাস ছিল দেখো পার্শ্ব বরাবর তো ব্যাসই থাকে পুরোটা, এখন ব্যাসটা হয়ে গেছে এইটুকু, এটাকে বলা যায় কি পুরো ডি থেকে ধরো ডেল্টা ডি কমে গেছে, বুঝছো? এই কারণে আর কি আমরা এভাবে প্রকাশ করি। এটা আর রাখতেছি না ফিগারটা, তোমরা আই গেস বুঝতে পারবে, নাকি রাখবো? রেখে দিই না, থাকুক, রাফলি আঁকাইছি বাট থাকুক, বুঝতে পারার কথা। সো আমাদের বলছে কিন্তু ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। এখন ব্যাসের ক্ষেত্রে যে রেশিওটা, ব্যাসের বিকৃতি যা ব্যাসার্ধের বিকৃতিও তাই। খেয়াল করে দেখো, ব্যাস থেকে ব্যাসার্ধ আসতে গেলে তুমি কি করবা? হাফ দ্বারা গুণ করবা বা 2 দ্বারা ভাগ করবা, এটা তো রেশিও, উপরেও যা করবা নিচেও তাই করবা, ইন্ডিয়ান কেটেই যাবে, তো দুইটা রেশিও সমানই হবে। তো আমি যেহেতু এখনো ফর্মুলাই লিখতেছি, তো একবারে বলা যায় সিগমা ইকুয়ালস টু নেগেটিভ অফ ডেল আর বাই আর, আর নিচে বলা যায় ডেল এল বাই এল। সো আলটিমেটলি ভ্যালুগুলো বসানো শুরু করো। সিগমা কত বলো? 0.3। এখন ভ্যালু নিয়ে কাজ করতেছো, মানে কোনো মাইনাস টাইনাসের দরকার নাই। ওকে, ডেল আর বাই আর বের করতে হবে, ডেল আর বের করবো। আর এর ভ্যালু কি জানি? আদিতে ব্যাস কত ছিল জানি, কিন্তু আমাদের প্রথম তার বলছে না, হ্যাঁ প্রথম তারের কথা বলছে, তার প্রথম তারের ব্যাস কিন্তু 1 সেন্টিমিটার, তাহলে 1 × 10⁻⁻²। ওকে, ডেল এল কতটুকু বলা কি আছে? ডেল এল তো লাগবে না, কারণ পুরো যে ডেল এল বাই এল সেটাই বলে দিছে 10%, মানে 10/100, দ্যাট ইজ 0.1। তাহলে জাস্ট নিচে বসে যাবে কি বলে একটা 0.1। তাহলে আলটিমেটলি দেখো আমাদের ডেল আরটাই লাগবে, মানে ব্যাসের যে পরিবর্তন, সরি ব্যাসার্ধের যে পরিবর্তন, ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে বলে নাই, পার্শ্ব বিকৃতি। অনেকে জাস্ট উপরের অংশটা বের করে আনসার দিয়ে দিবে, বলছে ব্যাসার্ধের যে পরিবর্তনটা শুধু ডেল আর লাগবে। তাহলে শুধু ডেল আর হবে আমাদের 0.3 × 0.1 × 10⁻²। তাহলে দেখো এখানে অলরেডি -1 আছে, -1 আছে, -2, -2 তে -4, তাহলে 3 × 10⁻⁴ এত সেন্টিমিটারই হবে ব্যাসার্ধের পরিবর্তন। দেখো ক্যালকুলেটরও লাগতেছে না, এগুলো কিন্তু ভার্সিটি এক্সামেও আসে, এগুলো ভার্সিটি এক্সামেও এভাবে দিয়ে দিতে পারে। আশা করি বুঝতে পারার কথা, একদম সিম্পল, জাস্ট তোমাকে 3টা মার্ক ফ্রিতে দিয়ে দিল, দেখবে এরকম অনুভূত হবে। এই অধ্যায়টাই এরকম, মার্ক এনশিওর করতে হবে। ওকে, ঘতে দেখি বলছে উদ্দীপকের কোন তারটির ভার বহনের সক্ষমতা বেশি।
যখনই এই টাইপের প্রশ্ন দিবে বুঝে যাবা ইয়াং এর যে গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটার কম্প্যারিজন করতে দিচ্ছে। তাহলে দুইটার ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্কের কম্প্যারিজন করে ফেলো। আমি একবারে কি করব, রেশিও নিয়ে নিচ্ছি, তোমরা আলাদা করে বের করতে পারো। আমি একবারে ধরো একটা y1 আর একটা y2 দুইটার রেশিও নিচ্ছি। বলো y সমান কি? y হচ্ছে f/a, নিচে স্মল l, উপরে হচ্ছে ক্যাপিটাল এল। এগুলো সব ধরো 1 দিয়ে লিখলাম আর নিচে সব 2 দিয়ে লিখি। এই পীড়ন বাই হচ্ছে বিকৃতি। আমাদের বলাই ছিল দুইজনের যে দৈর্ঘ্য সেটা অভিন্ন, দৈর্ঘ্য হচ্ছে সেম, তারপর একই ভর আমরা ঝুলাইছি। তাহলে অ্যাকচুয়ালি যেই ভর ঝুলাচ্ছ সেটা দিয়েই তো বাহ্যিক বলটা প্রয়োগ করতেছো, দুই প্রান্তে ওই বল প্রয়োগ হচ্ছে যার এগেনস্টে রিস্টোরিং ফোর্সটা সমপরিমাণ। তাহলে আমরা এফটাও কেটে দিতে পারি যে দুইটার এফও সেম। সো বেসিক্যালি আমাদের এফ এফ কাটা এবং এল এল কাটা। সো সব কাজ হলে এই দুইটার রেশিও থেকে করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, উপরে চলে যাবে a2 l2, নিচে চলে আসবে a1 l1। এখন এরিয়া কিভাবে লেখে? পাই ইন্টু আর স্কোয়ার, যেহেতু বৃত্তাকার প্রস্থচ্ছেদ, নিচেরটাও হবে পাই ইন্টু r1 স্কোয়ার ইন্টু l1। এখন দৈর্ঘ্য দুইটার মধ্যে দেখো রেশিও বলা আছে দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি মানে l কত? প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক। তাহলে এভাবে লেখা যায়, পাই পাই তো কাটা, আর এর ভ্যালু দেখো দেওয়া, এটা হলো 1 স্কোয়ার, এটা হলো 3 স্কোয়ার, বেসিক্যালি 2, তো এটা হলো 3 স্কোয়ার, নিচে আছে 1 স্কোয়ার, আর দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি প্রথমটার অর্ধেক, এই যে এইভাবে লেখা যাবে। সো এগুলো জাস্ট রেশিওর ম্যাথ, বিশ্বাস করো এগুলো কি কোনো ব্যাপার করা। তাহলে আলটিমেটলি উত্তরটা দেখো কত দাঁড়াবে, স্কোয়ার করলে 9/2 বা 4.5 আর কি। তাহলে আলটিমেটলি আসতেছে y1 ইকুয়ালস টু 4.5 y2। তাহলে কোনটা বড় আসলে বলো, y1 না? তাহলে লাস্টে জাস্ট বলে দিবা y1টাই হবে আমাদের আলটিমেট আনসার, মানে ওইটারই ভার বহনের সক্ষমতা বেশি। তাহলে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর হবে কিন্তু তারটা, কারণ ইয়াং এর গুণাঙ্ক যত বেশি তার স্থিতিস্থাপক ধর্ম তত বেশি, তার ভার বহনের সক্ষমতা কিন্তু তাইলে বেশি হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা চলো পরের সিকিউরিটিতে চলে যাই। এটাই হচ্ছে ঢাকা বোর্ডে আসছিল। ঠিক আছে, পরেরটাই যাচ্ছে। ওকে, এটা দেখো কি বলছে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা স্পাতের তৈরি ঘনকের উপরিতলে এত আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির এত সরণ ঘটে। মানে বেসিক্যালি আমাদের ক্রিন্তন বিকৃতি থেকে ম্যাথ দিয়ে দিয়েছে। গত দেখি কি চাইছে, আগে প্রশ্ন পড়ে দেন উদ্দীপক পড়লে কিন্তু বেটার। তাহলে তুমি অ্যাকচুয়ালি ডাইরেক্ট হতে পারো যে উদ্দীপকের কোন ডেটাগুলো আমার লাগবে, কোনগুলোয় ফোকাস করবো। অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। তাহলে অ্যালুমিনিয়াম কোনটা? উপরটা তো ইস্পাত, অ্যালুমিনিয়াম হচ্ছে নিচেরটা, তাই না? হ্যাঁ, অপর দিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা অ্যালুমিনিয়ামের ঘনক আছে। ওকে, তার বিপরীত তলে মানে দুইটা তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগে তলের কৌণিক যে সরণ সেটা আমাদের ডিগ্রিতে দেওয়া। তাহলে আমরা জাস্ট দেখো ব্যবহার করব, আমাদের কি দেওয়া আছে, এই যে অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক, দেখছো আরেকটা নাম দেখছো, আকার গুণাঙ্ক অথবা ক্রিন্তন বিকৃতির গুণাঙ্ক, যেটা ক্রিন্তন গুণাঙ্ক সেটা বলে দিছে। তাহলে এটাকে আমরা ব্যবহার করতে পারি যে ইটা ইকুয়ালস টু কি বলতো, উপরে এফ নিচে এ, আর এখানে একবারে রেডিয়ান এককে থিটা সি অথবা ট্যান থিটা, তুমি দুইটাই করতে পারো। চলো দুইটা দিয়ে ভ্যালুটা বের করি, দুইটা দিয়ে ভ্যালু যে একই আসে এটা চলো দেখাই, এটা কিন্তু ডিগ্রি এককে ট্যান থিটা। তাহলে আমরা চলো বসানোর চেষ্টা করি। আমরা কি বসাবো বলতো, আমাদের বের করতে হবে এফ। তাহলে এফ ইকুয়ালস টু দাঁড়াবে ইটা এ থিটা সি অর ইটা এ ট্যান থিটা, তুমি দুইটাই করতে পারো চাইলে। তাহলে দেখো এইভাবে বসাবো, এটা হলো 2.6 ইন্টু 10⁻10 ইন্টু ক্ষেত্রফল কত হবে দেখো, বাহুর দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। তাহলে যে কোনো একটা তল, ওই যে যেই তলের উপর লম্বভাবে বল প্রয়োগ হচ্ছে, 3 স্কোয়ার, জাস্ট বর্গ দেখে 3 স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি যদি মিটারে নিয়ে নিই 3 ইন্টু 10⁻², এটার উপর স্কোয়ার ইন্টু যারা রেডিয়ানে রাখবা দেখো 0.01 ডিগ্রি বলা, এত ইন্টু পাই/180 দিয়ে কিন্তু গুণ করে তোমার রেডিয়ানে নিতে হবে। এত ইন্টু পাই/180 দিয়ে গুণ করে আমি রেডিয়ানে নিয়ে নিলাম, আর ট্যান থিটাটা তো পারবাই, ট্যান 0.01 বসায়ও। তাহলে এই ভ্যালুটা কত আসে আমি বলতেছি, ভ্যালুটা আসে হচ্ছে 4084.07 এত নিউটন। আমি জাস্ট কি করতেছি, এটাকে পাই ইন্টু 0.01 ভাগ 180 সেটা দ্বারা ভাগ করে দিচ্ছি আর কি। এরপর আমি 0.01 দিয়ে গুণ দিছি, এক্স্যাক্টলি সেম ভ্যালুই চলে আসছে। তো তুমি এটা ইউজ করো, আইদার এটা ইউজ করো, দুইটার মধ্যে যে কোনো একটা করলেই কিন্তু কারেক্ট। দেখো আমাদের ক্রিন্তন বিকৃতি থেকে এরকম ম্যাথ দিয়ে দিতে পারে। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার, জাস্ট বলটাই বের করতে হয়েছে, স্পর্শকীয় যে বলটা সেটা আমরা বের করে দিলাম। ওকে, ঘতে কি বলছে, অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয়, এটা তো গ ছিল, কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি, কোনটা বেশি দৃঢ়, এটা কিন্তু দৃঢ়তার গুণাঙ্কও বলে।
বুঝছো? ইটাকে দৃঢ়তার গুণাঙ্কও বলে। তাহলে আমরা চলো ঘতে যাই, দুইটার ইটা বের করতে হবে, একটা ইটা তো দিয়েই দিছে, তাহলে ইটা অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটা দিয়ে দিছে কত বলছে 2.6 10⁻10 এত নিউটন মিটার স্কয়ার। আমাদের জাস্ট বের করতে হবে ইটা অফ ইস্পাত বাই স্টিল, যেটা ধরো STEEL, এটা আমরা বের করব। ফর্মুলা কি বলো, F ডিভাইডেড বাই A ইন্টু থিটা সি, অথবা F ডিভাইডেড বাই A ইন্টু ট্যান থিটা। ট্যান থিটা যদি দিয়ে লেখো, মনে করে দেখো ফিগারটা অলমোস্ট এইরকম ছিল, যে উপরের তলটা একটু সরে গেছে, তাহলে থিটা তো এইটাই, তাহলে যতটুক সরছে এটা হলো স্মল এল, আর দুইটা তলের মধ্যবর্তী লম্ব দূরত্ব সেটা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি দাঁড়াবে বলো, ছোট হাতের এল বাই বড় হাতের এল। এটা লিখাটা অভ্যাস করে ফেললো, বুঝছো? বারবার তো ফর্মুলা এটা মুখস্থ রাখতে পারবে না, এগুলো যেন একবারে লিখতে পারো, তাহলে এ ইন্টু এবং ওই দৈর্ঘ্য বিকৃতির মতো চলে আসে। ঠিক আছে, আমাদের এখন দেখো কোনটা দিছে, আমাদের এত নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল বলছে। ওকে, বলের ভ্যালু দেওয়া আছে, তাহলে আসলে একবারে সবকিছু বসাই দিই। তাহলে এক্ষেত্রে ইটা স্টিল চলে আসবে, এফ কত 2.48 10⁻7 ইন্টু দুইটা তলের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কি দিছে, এই যে 10 সেন্টিমিটার, এটাই কি বাহুর দৈর্ঘ্য না, ঘনকটার বাহুর দৈর্ঘ্য না? ফিগারটা ইমাজিন করো, আমি যদি আমাদের ফিগারটা একটু যাই, খেয়াল করো, এই বাহুর দৈর্ঘ্যটাই কিন্তু বেসিক্যালি এই দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব। সো যেহেতু ঘনক, আমার এটা তো আয়তাকার ঘনবস্তু হয়ে গেছে, দেখতে কিন্তু ঘনক হয় নাই, বাট আমাদের প্রশ্ন আসছে ঘনক থেকে। সো ঘনক থেকে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে ডাইমেনশন সেম। সো 10 সেন্টিমিটার মানে এল এর দৈর্ঘ্য হয়ে যাবে 10 × 10⁻²। এরিয়া বসানো যায়, এরিয়া কত হবে, ওই 10 সেন্টিমিটারকে ব্যবহার করব, তাহলে 10 × 10⁻², বেসিক্যালি 0.1, তাই না? 0.1 এর উপর স্কয়ার ইন্টু কতটুকু স্মরণ ঘটছে, সেটাই তো ওই যে 2.95 মিলিমিটার, কিন্তু মানে 10⁻³ এখান থেকে চলে আসবে আমাদের ইটার ভ্যালু। আমি ইটারটা ক্যালকুলেট করি, একক কিন্তু নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এটা আসতেছে হলো 8.4 × 10⁻10। দেখো তো কোনটা বড় আসলো, বড় আসলো হচ্ছে দ্বিতীয়, মানে স্টিলেরটা, এত নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ইটা অফ স্টিল গ্রেটার দেন ইটা অফ অ্যালুমিনিয়াম, তাহলে দৃঢ়তা কোনটার বেশি, অবশ্যই স্টিলের। তাহলে আনসার হবে অ্যাকচুয়ালি স্টিল বা ইস্পাতেরটা। বুঝলাম? দেখো সিম্পল যা যা শিখছি জাস্ট সেখান থেকে খুবই সুন্দর সুন্দর দুইটা সিকিউ করে ফেললাম, একটা দৈর্ঘ্য বিকৃতি পয়জন অনুপাত, আর একটা হচ্ছে আমাদের ক্রিন্তন বিকৃতি বা ক্রিন্তন গুণাঙ্ক থেকে। ওকে, পরেরটায় আসতেছে, এটা একটু একটা অন্য টাইপের প্রশ্ন করানোর জন্য, মানে এই টাইপের একটা প্রশ্ন সিমিলার, এটা কিন্তু অলরেডি 17 বোর্ডে আসছিল। খেয়াল করে দেখো কি বলা, এত মিটার স্কয়ার ক্ষেত্রফল বলা আছে এবং এত মিলিমিটার পুরুত্বের স্টিল প্লেটের নিচের পৃষ্ঠ দৃঢ় অবলম্বনে আটকিয়ে উপরের পৃষ্ঠে বল প্রয়োগ করে ব্যবর্তন তৈরি করা হলো। এটাকে কিন্তু ব্যবর্তন গুণাঙ্কও বলে। বুঝছো ভাইয়া, নামগুলো ভুলে গেছিলাম, বাট প্রশ্নগুলো করতে গিয়ে একই গুণাঙ্কের নাম কত কিছু পাচ্ছি। ওকে, করা হলো, স্টিলের যে ব্যবর্তন গুণাঙ্ক সেটা বলে দিছে, এই যে ব্যবর্তন বিকৃতিও বলে দিছে, তাহলে কত বল প্রয়োগ করতে হবে সেটা বের করতে বলছে। তাহলে সেই একই প্রশ্ন না বলো তো, তাহলে ইটা ইজ ইকুয়ালস টু এফ বাই এ, আমাদের যেহেতু ব্যবর্তন বিকৃতি পুরোটাই দিয়ে দিছে, আমি একবারে বলতে পারি থিটা সি, কারণ একটা চলক রাখলাম, ওইটার ভ্যালুই বলে দিছে। তাহলে এটার ভ্যালু হচ্ছে আসবে এরকম, এফ ইকুয়ালস টু এত এ ইন্টু থিটা সি। তাহলে এটার ভ্যালু কত 8 × 10⁻10, এরিয়া কত 1 মিটার স্কয়ার বলাই আছে, আর থিটা সি হচ্ছে ওই যেটা প্রশ্নে বলে দিছে কত 0.3, এটা জাস্ট 0.3। তাহলে বোঝাই যাচ্ছে 3 × 24, আর ওখানে 0.1 এর জন্য এসে পড়বে 0.3 না, তাই চলে আসবে 2.4 10⁻10 এত নিউটন বল আমাদের প্রয়োগ করতে হয়েছে। তাহলে অলরেডি কিন্তু এটা 17 সালে আসছিল, ওরকম প্রশ্নই ইন বিটুইন আরও হয়তো কোনো বছরে আসছে, সো একই জিনিসই, এটা যে পারবে ওইটাও সে করতে পারবে। বুঝলাম, এটা জাস্ট ভাই একটু আলাদা করে রাখছিলাম। ওকে, এরপর দেখো ময়মনসিংহ বোর্ড 22-এ, এখানে অসহ বল অসহ পীড়নের ব্যাপার স্যাপার আছে হালকা করে। কি বলা হয়েছে, আজহার এত মিটার লম্বা এবং এত মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 10 কেজি ভরের একটা বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, তারটির উপাদানের অসহ পীড়ন বলে দিছে, বলছে অসহ বল নির্ণয় করো। তাহলে এখানে না তোমার ওই অসহ পীড়ন অসহ বল অনেক কিছু যে জানতে হবে তাও না, জাস্ট পীড়ন আর বলের মধ্যে পার্থক্য বুঝলেই হবে। তো যে জানে যে পীড়ন অ্যাকচুয়ালি চাপের মতো, সেই কিন্তু পেরে যাবে। তো আমাদের অসহ পীড়ন ইজ ইকুয়ালস টু অসহ বল, আমি এভাবে লিখতেছি আর কি, অসহ বল ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমাদের যদি অসহ বল বের করতে হয়, অ্যাকচুয়ালি কিন্তু এই বলটা রিস্টোরিং ফোর্স, যেটা বা অণু পরমাণুগুলোর যে বল, প্রত্যয়নী বল, সেটাই। অসহ তো বানান কি লিখছি, তাহলে অসহ পীড়ন আমাদের কত বলা 4.8 × 10⁻10, তার সাথে জাস্ট এরিয়াকে গুণ করে দাও, মানে 10⁻⁻6, তো চলে আসতেছে 4.8 10⁻4
ক্যালকুলেটরও লাগতেছে না, এত নিউটন, এটাই হচ্ছে অসহ বলের ভ্যালু। বুঝতে পারলাম? অলরাইট, ছোট্ট একটা ম্যাথ ছিল, পরেরটায় যাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু ভ্যালু বসাতে ভুল করছি, বুঝছো? মানে এখানে 10⁻7 আছে না, আমি 10 বসাইছি। সো যাও, আমার উত্তর ঠিক আছে, আমি প্রশ্ন চেঞ্জ করে দিলাম। প্রশ্ন 10⁻7 না দিয়ে আমাদের 10ই দিয়ে দিলাম। তো যেটা থাকবে সেটা করেসপন্ডিং তো করতে পারবে। 7 হলে কি হবে, বেসিক্যালি এখানে 10 হয়ে যাবে, 10 হলে 48 চলে আসবে, এই আর কি। এগুলো তোমরা করতে পারবা। ওকে, আমরা যশোর বোর্ড 24-এ আসলাম। বলছে তারটির দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃত কাজ কত? আগে আমাকে বলো, এই 1% দিয়ে কি বলে দিছে? বিকৃতি। 1% দিয়ে বিকৃতি বলে দিছে, কৃত কাজটাই কি? ওই তারটার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে সেটাই তো তোমার কৃত কাজ। তুমিই তো সংরক্ষণশীল বলের বিপরীতে কাজ করছো, সেটাই বস্তুর মধ্যে জমা হয়েছে, রাইট? ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের যে কৃত কাজ সেটা হবে হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই এল। এখন এটাকে প্রকাশ করবা কিভাবে? আমাদের কি কি ভ্যালু দিছে দেখো। ইয়াং এর গুণাঙ্ক কি বলছে? এত মিটার লম্বা, এত মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব তারের এক প্রান্তে আমরা 10 কেজি ভর ঝুলাইছি। তাহলে দেখো তোমার কতটুকু বল প্রয়োগ করেছে সেটা কিন্তু তুমি জানো। তাহলে মনে করে দেখো, আমরা এই ফর্মুলাটা এইভাবে লেখা শিখছিলাম, হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু টোটাল যে দৈর্ঘ্যের পরিবর্তনটা হয়েছে, বিকৃতি না, পরিবর্তনটা। একটু খেয়াল করো, প্রশ্নে তোমাকে এল বাই ক্যাপিটাল এল এটা বলে দিছে 1% মানে কি বলো? 1/100। এই আবার শুরুতে অ্যাকচুয়াল যে দৈর্ঘ্য সেটা তোমার জানা, তাহলে ছোট হাতের এল হবে ওই যে উপরে এল চলে যাবে মানে 3/100। এই যে ছোট হাতের এল এর ভ্যালু তোমার জানা আছে, জাস্ট এটাকে এখন ব্যবহার করে দিব। এটাকে ব্যবহার করে দেখো কি আসবে, হাফ ইন্টু বল তো অ্যাকচুয়ালি ওই যে এমজি যে ভরটা ঝুলাইছো, মানে 10 ইন্টু 9.8 এবং এখানে 3 ডিভাইডেড বাই হচ্ছে 100। এটা জাস্ট ক্যালকুলেট করো, তাহলে আলটিমেটলি দেখবা 1.47 এত জুল চলে আসছে। সিম্পল, জাস্ট এই রিপ্লেসমেন্টটা করা দরকার, আদারওয়াইজ তোমার কষ্ট করে ওয়াই বের করতে হইতো। করাতে যাবে না এই ফর্মুলা দিয়ে তা না, সবই দেওয়া আছে, তোমার কষ্ট করে আবার ওয়াই বের করতে হতো, সেটা এনে বসাবা। বেসিক্যালি এই ফর্মুলাটা কোত্থেকে আসছে? ওয়াই এর ভ্যালু বসানোর পরই তো রিপ্লেস হয়ে এটা আসছে, সে একবারে করা যায় আর কি। বুঝতে পারলাম? ঘ দেখো, ঘতে বলছে তারটি কোন পদার্থের তৈরি। কোয়েশ্চেনটা কিন্তু ত্রুটিপূর্ণ, কারণ না তোমাকে পয়জনের অনুপাত দিছে, না তোমাকে পার্শ্ব বিকৃতি দিছে, তারপর আবার বলতেছে পয়জনের অনুপাত বের করে তুলনা করো যে এটা কোন পদার্থের তৈরি। নাহলে তার এই চার্ট দিত না। দেখো ওরা কি বুঝাচ্ছে, যে তুমি পয়জনের রেশিওটা বের করো, করে এখান থেকে মিলাও যে যেটা আসবে ও সেই পদার্থের তৈরি। বাট চিন্তা করো, আমাদের পয়জনের রেশিও তো ডিফাইন্ড এভাবে যে নেগেটিভ ডেল্টা ডি বাই ডি ডিভাইডেড বাই ডেল এল বাই এল। তাহলে খেয়াল করো, তুমি জানো হচ্ছে শুধু এই একটা জিনিস, এই একটা জিনিস, এটাও জানো না, এটাও জানো না, কিভাবে ক্যালকুলেট করবে? এন্ড এই প্রশ্নটা ম্যাক্সিমাম জায়গায় যেটা সলিউশন করছে, ধরে নিছে আয়তনটা কনস্ট্যান্ট, সেটা ধরে সলভ করছে। সো ওইভাবে করলে তো তুমি মুখস্থ পয়জনের রেশিও বের করতেছো। আমি জানি আয়তন ফিক্স থাকলে পয়জনের রেশিও হাফই আসবে, সবাই জানে 0.5 এর কাছাকাছি আসবে, সেটাই বের করতেছে। পরে বলতেছে যে সীসা যেহেতু 0.5 এর কাছাকাছি, এটাই তাইলে হবে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হলো না, তাহলে তো তুমি অ্যাজিউম করেই দিলা। আমিও তাহলে একটা অন্যরকম পার্শ্ব বিকৃতি অ্যাজিউম করতাম, সেটা দিয়ে আমি পয়জনের রেশিও বের করতাম, একই কথাই তো। সেই প্রশ্নটা আসলে ত্রুটিপূর্ণ, এটার ঝামেলা আছে, এটার অ্যাকচুয়াল উত্তর হয় না, বাট কিছু করার নেই আর কি। এগুলো চলে আসলে তখন স্কিপ করতে হবে, আগে থেকে না বোঝা গেলে আর কি ঝামেলা। তুমি অলরেডি সিকিউ অ্যাপ্রোচ করে ফেলছো, বাট যদিও গ কিন্তু অত বড় ছিল না, গ কিন্তু ছোট ছিল, তাড়াতাড়ি করে এসে দেখতে পারবো যে ঝামেলা আছে, তখন অন্য সিকিউতে চলে যেতে হবে আর কি। ওকে, কুমিল্লা বোর্ড দেখো, আমাদের কত সুন্দর করে ডেটা সব দিয়ে দিছে। বলছে এক্স তারের পয়জনের অনুপাত বের করে ফেলতে। তাহলে জাস্ট দেখে দেখে ডেটা বসাও। পয়জনের রেশিও সিগমা ইকুয়ালস টু, ফর্মুলাতে নেগেটিভ রাখতে পারো, বাট আমরা যেহেতু ডিরেক্ট ভ্যালু বসাচ্ছি দরকার নাই। পার্শ্ব বিকৃতি লাগবে, ওই দেখো ব্যাসের যে হ্রাস বলে দিছে, এক্স তার বলছে না, হ্যাঁ, তাহলে 0.005 মিলিমিটারে আছে, বুঝছো, ডিভাইডেড বাই আদি ব্যাস কতটুকু ছিল, ব্যাস দেয় না, আদি ব্যাসার্ধ দিছে, দেখছো কত ঘুরানো। তাহলে ব্যাসার্ধ যদি হয় 0.5, ব্যাস কত হবে, ডাবল, তাহলে একবারে লিখলাম 0.5 ইন্টু 2, বাট বেসিক্যালি 1ই হয়ে যাবে। ওকে, আর নিচে কি থাকবে, দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হয়েছে 7 ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এটা কিন্তু মিলিমিটারে আছে, এটা আবার মিটারে আছে, সো চেঞ্জ করতে হবে। 0.8 ইন্টু মিলিমিটার নিতে হলে 10⁻³ দ্বারা গুণ, জাস্ট রেশিওটা করে দাও। আচ্ছা, এটা আসতেছিল 0.57 এর মতো। তো একদম সিম্পল জিনিসপাতি, জাস্ট ইউনিটগুলো প্রপারলি দেখো, কোন ভ্যালু দেওয়া আছে সেটাও প্রপারলি দেখো। এটা কিন্তু ব্যাস বলা, বাট দেওয়া আছে ব্যাসার্ধ, সো অবশ্যই ব্যাসটা বের করে নাও। ব্যাস অফ এক্স কি হবে, 2 ইন্টু 0.5, এটা যেন বের করে নাও আগে। বুঝলাম, একদম সহজ। ঘতে দেখো ওই যে তুলনা দিয়ে দিছে যে এক্স আর ওয়াই এই দুইটা তারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক, বলো কি নিয়ে তুলনা করতে হবে, এটা জিজ্ঞাসা করছে মানেই দুইটার ইয়াং এর গুণাঙ্ক বের করো, দুইটার ইয়াং এর গুণাঙ্ক বের করো। চলো করে ফেলি। প্রথমটা আর দ্বিতীয়টা দুইটার ইয়াং এর গুণাঙ্ক ডিরেক্টলি বের করি। করতে পারি কি, y1 সমান f1 বাই a1
ইন্টু L1 উপরে ক্যাপিটাল L1, y2 সমান F2 ক্যাপিটাল L2 নিচে কি A2 ছোট হাতের L2 সব বসায় দাও। চলো বসে কতটুকু বল প্রয়োগ করতেছি, প্রথমটাই হলো 5 ইন্টু আদি দৈর্ঘ্য কত ছিল, আদি দৈর্ঘ্য ছিল 0.8। ওকে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেওয়া নেই, আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার করলে কত হবে বলো, 0.5 এর উপর 0.5 ইন্টু 10⁻³ করতে হবে, মিটারে নিতে হবে না, এর উপরে হোল স্কোয়ার, বুঝলাম, ইন্টু ইন্টু দৈর্ঘ্য প্রসারণ হয়েছে কত 7 মিলিমিটার, বুঝো, তাহলে 7 ইন্টু 10⁻³ মিটারে নিলাম, এই আর কি, এখান থেকে নিউটন পার মিটার স্কোয়ারে যে ভ্যালু আসে তাই। আর এইটাতেও যদি একই রকমভাবে ভ্যালুগুলো বসাই, মানে এখানে তুমি দেখে দেখে ভ্যালু বসাচ্ছ, আর কি করবা, জীবন সুন্দর, বুঝছো, জীবন সুন্দর, এত ইন্টু দৈর্ঘ্য হলো 0.75, তুমি ডিরেক্টলি রেশিও নিতে পারতা, চাইলে আলাদা করে না বের করে দুইটার রেশিও নিলেও হবে, কোনো ঝামেলা নেই, জাস্ট ভ্যালুগুলো এককের কনভার্সন করে ঠিকঠাক বসাইও, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। বাস আমি জাস্ট এখন ভ্যালুগুলো ক্যালকুলেট করে ভ্যালুগুলো বলতেছি। সো প্রথমটা আসছিল এরকম, y1 এর ভ্যালু 7.27 ইন্টু 10⁸ এত নিউটন পার মিটার স্কোয়ার, আর দ্বিতীয়টা আসতেছে 4.97 ইন্টু 10⁸ এত নিউটন পার মিটার স্কোয়ার। তো আমি যদি একটু রেশিও নিয়ে বলি, y1 হচ্ছে দেখবে এরকম আসবে 1.46 ইন্টু হলো y2, তাহলে বুঝতেই পারতেছে আমাদের y1 এর ইয়াং এর গুণাঙ্ক কিন্তু বেশি, সে y2 এর 1.46 গুণ, তাহলে কোনটা বেশি স্থিতিস্থাপক, অবশ্যই প্রথমটার। দেখছো এই টাইপের প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড, এটা প্রায়ই আসে, সেগুলো যেন ভুল না করি ভাই, ভুল করা যাবে না। অলরাইট, এটা বরিশাল বোর্ডে আসছে, একটি তারের আদি দৈর্ঘ্য এত ছিল, তারের ব্যাস বলে দেওয়া, ইয়াং এর গুণাঙ্ক দিয়ে দিছে, দৈর্ঘ্য এত মিলিমিটার বৃদ্ধি করতে প্রয়োজনীয় ভর যুক্ত করছি। কি পরিমাণ ভর যুক্ত করা হয়েছিল, একই প্রশ্ন, জাস্ট কোনটা বের করতে হবে, আননোনটা চেঞ্জ করে দিছে। ফর্মুলা কি, y ইকুয়ালস টু পীড়ন বাই হচ্ছে বিকৃতি, পীড়নটাতেই যে বলটা সেটা রেজিস্টারিং ফোর্স হলো প্রযুক্ত বলের সমান হয়ে গেছে এক্ষেত্রে, অর্থাৎ এফ এর জায়গায় আমরা mg বসাতে পারি, রাইট, এত ইন্টু এ এল এল, লাস্টে হচ্ছে তুমি m যদি বের করতে চাও কি আসবে, y a স্মল l বাই g ক্যাপিটাল L, সব জাস্ট বসাও, ভ্যালু বের করো, আর কোনো কাজ নেই। একটু কেয়ারফুল থাকে, ওই দেখো ব্যাস বলা আছে কিন্তু, সো 4 এর জায়গায় 2 বসাতে হবে, ব্যাসার্ধ বের করতে গেলে 2 ইন্টু 10⁻³ এটার উপর হোল স্কোয়ার। আচ্ছা, এককে কিন্তু ভুল হবে, প্রচুর ভুল হবে, এগুলো এড়াতে হবে। ওকে, কতটুকু প্রসারণ হয়েছে, 2 মিলিমিটার, তাহলে 2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 9.8 ইন্টু আদি দৈর্ঘ্য হলো 826 সেন্টিমিটার, মানে 10⁻², এত কেজিতে কিন্তু আনসার আসবে। তাহলে আমি যদি ভ্যালুটা বের করি, আসতেছে হচ্ছে 62.09 এত কেজি, এবং এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর, বুঝছো। জাস্ট এবার কোন আননোনটা বের করছো সেটা চেঞ্জ হয়ে গেছে, একই প্রশ্ন। উদ্দীপক অনুসারে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি করতে ব্যাস এত মিলিমিটার হ্রাস পাওয়া সম্ভব কি? তুমি এখন এক্ষেত্রে করতে পারো কি, যে এই মিলিমিটার হ্রাস পাবে এটা ধরে নাও, ধরে পয়জনের রেশিও বের করো, তারপর দেখো সেই পয়জনের রেশিওটা ভ্যালিড কিনা, কথাটা বুঝতেছি। ওকে, তাহলে আমরা কি করব, সিগমা ইজ ইকুয়ালস টু আমাদের পার্শ্ব বিকৃতি কতটুকু বলছে, 0.02 মিলিমিটার হ্রাস পাবে, 0.02 মিলিমিটারে আছে, নিচে কি লাগবে, ব্যাস লাগবে, আদি যে ব্যাসটা, আদি ব্যাস বলে দেওয়া হচ্ছে 4 মিলিমিটার, দুইটাই দেখো মিলিমিটারে আছে, দৈর্ঘ্যের বেলাও দেখো আদি দৈর্ঘ্য হলো 826, উপরে বসবে হচ্ছে 2 মিলিমিটার আছে, এই 2 মিলিমিটারকে কিন্তু সেন্টিমিটারে নিতে পারো, অথবা দুইটাকেই মিটারে নিতে পারো, তাহলে মিলিমিটার কি ছোট না সেন্টিমিটার থেকে, এবং 10-এর পার্থক্য দুইটার মধ্যে, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, বা এটাকে একবারে লেখো 0.2, তাহলেই কিন্তু হলো। এবার চলো দেখি ভ্যালুটা কত আসে। সিগমার ভ্যালু আসতেছে হচ্ছে 20.65, যেটা একদম আনরিয়েলিস্টিক, যেটা হচ্ছে সম্ভব নয়। তো এই প্রশ্নের উত্তর হবে কি, সম্ভব নয়, এবং সুন্দর করে মেনশন করে দিবা, দেখবা এটা মেনশন না করলে নাম্বার 1 কমাই দিতে পারে, যে আমাদের সিগমার যে ভ্যালু বাস্তব বস্তুর ক্ষেত্রে সেটা এমন হতে পারে, -1 থেকে +½ পর্যন্ত পারে, এটা 20.65, যেটা কিন্তু সম্ভব নয়। আলাদা করে আমরা থিওরি যখন পড়তেছিলাম তখন কিন্তু এটা মেনশন করে দিয়েছিলাম, কই গেল, এই যে আলাদা করে আমরা মেনশন করে দিয়েছিলাম। অলরাইট, এটাও একটা সিম্পল সিকিউ ছিল, আমরা তাহলে পরেরটায় যাচ্ছি। আচ্ছা, এটা দেখো ময়মনসিংহ বোর্ডে আসছে 24 সালেই, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধিতে দৈর্ঘ্য 30% বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো, মানে ওই যে সঞ্চিত শক্তি চাইছে, বাট এবার একক আয়তনে, মনে আছে আমরা জানি একক আয়তনে যে সঞ্চিত শক্তি, ধরো টার্মটাই লিখতেছি, একক আয়তনে সঞ্চিত শক্তি, সেটা কি হবে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, বাট এখানে দেখো পীড়নটা দেওয়া নাই, তোমার কষ্ট করে আবার পীড়ন বের করতে হবে,
বাট এটা না করবা না, একটা মজার জিনিস আছে। মজার জিনিসের কিছু না, এগুলো তোমরা নিজেরা করতে করতে বের করে ফেলার কথা। যে ওয়াই সমান কি বলো তো, পীড়ন ইন্টু বিকৃতি না। সো একটা না জানলে ওয়াই দেওয়া থাকলে কিন্তু সেটা দিয়ে রিপ্লেস করা যায়। ওয়াই সমান হচ্ছে পীড়ন ইন্টু বিকৃতি, তাইলে যদি পীড়ন লাগে ওয়াই ইন্টু বিকৃতি লেখা যায়। তাহলে আমি দেখো কি করতেছি, হাফ ইন্টু ধরো বিকৃতি রাখলাম, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এই বিকৃতি রাখলাম। পীড়নের স্থলে যেটা আমি পীড়ন জানি না সেটার জায়গাতে আমি কি বসাতে পারি না বলতো, পীড়নের স্থলে নিচের লাইনে খেয়াল করো হাফ ইন্টু বিকৃতি তো আছেই, আর এইখানে আবার আমরা ওয়াই ইন্টু বিকৃতি বসাতে পারি। উল্টোটাও কিন্তু করা যেত, যদি তোমাকে বিকৃতি না দিত পীড়ন দিত তখন তুমি বিকৃতিকে রিপ্লেস করতে, সেটা কি হইতো, বিকৃতি সমান পীড়ন বাই ওয়াই, তখন ডিফারেন্ট আকার আসতো আর কি। বাস এখন তো ভ্যালু বসাতেই পারবা। হাফ ইন্টু বিকৃতির স্কোয়ার, বিকৃতি হচ্ছে 30/100, কি বলছি পার্সেন্টেজ দিলে সেটা সরাসরি বিকৃতি, কত যে কাজে লাগবে এই জিনিসটা। আর ওয়াই কত দেওয়া দেখো, প্রথম তার বলছে মানে এ তার, এ তারের জন্য ওয়াই বলা আছে 2 × 10⁹, জাস্ট এটা বসাও, এত জুল কৃতকাজ হয়েছে পার মিটার কিউবে, একক আয়তনে না, সো জুল পার মিটার কিউব। তাহলে যদি ভ্যালুটা ক্যালকুলেট করি আসতেছে হচ্ছে 9 × 10⁷ এত জুল পার মিটার কিউব, বা শুধু জুলও বলতে পারো আর কি। এই এটা চলে আসতেছে, দেখছো ঘুরে ফিরে ওই যে তিনটা টাইপের কথা বলছিলাম সেগুলোই আসতেছে। ঘতে দেখো আবার তুলনা, যে আমার বি বড় নাকি এ বড়, এটা যুক্তিসঙ্গতভাবে যাচাই করে ফেলো। তাহলে আমরা কি করছিলাম দেখো, আমি এবার ডিরেক্ট রেশিও নিচ্ছি কারণ অনেক কিছু সেম সেম বলা আছে। তাহলে আমি কি করলাম, ওয়াই এ বাই ওয়াই বি এই রেশিও নিলাম। আমরা কি জানি ফর্মুলা কি আসবে, এফ এ বাই এ এ, 1 দিয়ে লিখবো, এ এ কেমন লাগতেছে, ইন্টু এল এ বাই স্মল এল এ, নিচে কি হবে এফ বি ইন্টু এল বি ডিভাইডেড বাই এ বি ইন্টু এল বি। এগুলো এমসিকিউর ম্যাথ, বুঝছো। এফ থেকে আসবে ওই যে ভর ঝুলাইছো এমজি থেকে, বলছে প্রতিটিতে একই পরিমাণ ভর আমরা ঝুলাইছি। দেখো দুইটা দৈর্ঘ্য সমান মানে এল সেম, ওকে, ব্যাস আলাদা, এ তারের ব্যাস দিছে, ইয়াং এর গুণাঙ্ক দিছে, বি তারের ব্যাস দিছে, ইয়াং এর গুণাঙ্ক দিছে না, দ্বিতীয়টা মানে ইয়াং এর গুণাঙ্ক দেয় নাই, দিলে তো আমরা তুলনাই করতে পারতাম, বুঝলে। আচ্ছা, ভর দুটিতে পৃথক পৃথক সময় প্রতিটিতে এত কেজি ভর ঝুলানো হলো, ওকে, কিন্তু ঝুলালে, কোলালে না, ঝুলালে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টি 3 গুণ হয়। এই যে প্রথমটার যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা দ্বিতীয়টা 3 গুণ হয়েছে, এই ডেটাগুলো আমাদের গিভেন আছে। অলরাইট, তাহলে আমরা কি কি বসাতে পারি বলো, একই পরিমাণ ভর ঝুলানো হয়েছে, তাহলে এফ এফ কাটা, দৈর্ঘ্য একই, এল এল কাটা। তাহলে ফাইনালি দেখো এরকম থাকে, একটু আগে করছিলাম, আমি আর এ বি রাখলাম না, ঠিক আছে, y1 বাই y2 সেটা দাঁড়াবে অ্যাকচুয়ালি a2 L2 ডিভাইডেড বাই A1 L1, পাই তো কেটেই যাবে। তাহলে আমি জাস্ট ব্যাসার্ধ বসাচ্ছি, দেখো দ্বিতীয়টার ব্যাস হলো 2, তাহলে ব্যাসার্ধ কত 1, দুইটাই মিলিমিটারে আছে, তাহলে 1 রাখলেই হবে। আর প্রথমটার দেখো 3 ছিল মানে 1.5, ব্যাসার্ধের স্কোয়ার কিন্তু পাই আর স্কোয়ার, ওকে, ইন্টু খেয়াল করো প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার 3 গুণ, দ্বিতীয়টার 3 গুণ, তাহলে দ্বিতীয়টা L2 হইলে এটা হবে দ্বিতীয়টার 3 গুণ। বাস এখন তো জাস্ট এইটুক ক্যালকুলেট করে দাও, জাস্ট হবে কি 1/1.5² ইন্টু 3, এইটুক জাস্ট ক্যালকুলেট করো। হ্যাঁ দেখো তাহলে প্রশ্ন যেটা বলছে সেটাই আসবে, y1 বাই y2 সেটা আসতেছে হচ্ছে 4/27, মানে 1 2 মানে তো আমাদের a b, তবে উল্টায় লিখলে মানে 2/1 হবে 27/4, যেটার দশমিকের ভ্যালু হলো 6.75, দ্যাট মিনস y2 তো yb হলো 6.75 গুণ y এর, এই যে দুটার মধ্যে তুলনা, এবং এটা ওরা প্রশ্নে যেটা বলছিল সেটা সত্য, এবং সেটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দিলাম। বুঝতে পারলাম এগুলাই কিন্তু মোরলেস এই চ্যাপ্টারে শিখেও। চলো একটা সুন্দর প্রশ্ন দেখে, এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল। গ নম্বরে কি বলছে, যেখান থেকে এ তারের ব্যাসার্ধ নির্ণয় কর, এ তারের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। কি কি দেওয়া আছে আমাদের দেখো, এত মিটার আদি দৈর্ঘ্যের এ ও বি দুইটি একই উপাদানের তার, তাহলে দুইটারই আদি যে দৈর্ঘ্য সেটা 1.5 মিটার, দুইটা একই উপাদানের তার। অনেকে মনে হতে পারে ভাইয়া একই উপাদানের তার, তাহলে গ্রাফ আলাদা কেন হলো, পীড়ন বাই বিকৃতি, এটা রেশিও না, স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই, ঢাল না ওয়াই, ভাই এটা পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফ না, এটা হচ্ছে বল ভার্সেস দৈর্ঘ্য বৃদ্ধি। কেয়ারফুল থাকে, দুটো কিন্তু সেম কথা না। ওকে, প্রযুক্ত বলের সাথে তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্রের উপরে প্রদর্শিত হয়েছে, আমাদের ওয়াই এ দেওয়া আছে, এ তারের ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে বলো আমরা কি জানি, ওয়াই ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ ইন্টু ছোট হাতের এল উপরে বড় হাতের এল। তাহলে আমাদের ওয়াই তো জানা, এখান থেকে জাস্ট বের করতে হবে এটা, এ মানেই তো পাই আর স্কোয়ার, তাহলে এ ইকুয়ালস টু দাঁড়াবে এফ এল বাই ওয়াই স্মল এল। তাহলে এ মানে আবার পাই আর স্কোয়ার, কারণ ব্যাসার্ধ চাইছে,
তাহলে এ ইজ ইকুয়ালস টু হবে, সরি এর জায়গায় আমরা পাই আর স্কোয়ার বসাই, চলো তাহলে পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ এল বাই ওয়াই স্মল এল। তাহলে বুঝতেই পারতেছো আর স্কোয়ারটা আমরা বের করি, পরে ওইটাকেই জাস্ট রুট করে বলে দিব পাই ওয়াই স্মল এল। এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু দেওয়া। অনেকের মনে হইতে পারে এখান থেকে যে আমাদের ছোট হাতের এল আর ক্যাপিটাল এফ মানে দৈর্ঘ্য প্রসারণ কতটুকু, প্রযুক্ত বল কতটুকু, এটা বলা নাই। তার জন্য দেখো বলা এ তার কোনটা, দেখো উপরের তার না, উপরের তারটার ক্ষেত্রে গ্রাফটার এই পয়েন্টটা খেয়াল করো যে যখন 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে তখন প্রযুক্ত বলটা কিন্তু 15 নিউটন। তাহলে আমি ভ্যালুগুলো জানি, একটা হলো 15 নিউটন আর একটা ছোট হাতের এল হচ্ছে জাস্ট 2 সেন্টিমিটার, 2 × 10⁻² মিটারে নিয়ে লিখলাম আর কি। তাহলে বেসিক্যালি আমি ভ্যালুগুলো বসাই দিই। এফ এর ভ্যালু বসবে হচ্ছে 15 ইন্টু আদি দৈর্ঘ্য দেখো 1.5 ডিভাইডেড বাই পাই ইন্টু ওয়াই এর ভ্যালু কত দেওয়া 2 × 10⁻11 ইন্টু ছোট হাতের এল হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, দ্যাট ইজ 2 × 10⁻²। এটা কিন্তু মিটার স্কোয়ারে আসবে কারণ আর স্কোয়ার, পরে জাস্ট রুট করে দিবে একবারে। তাহলে এইটা আসতেছে হচ্ছে 1.79 10⁻৯ এত মিটার স্কোয়ার, বাট আমাদের তো ব্যাসার্ধ লাগবে, সো রুট করে দিলে আসতেছে হচ্ছে আর এর ভ্যালু 4.23 10⁻5 এত মিটার আর কি। তো সিম্পল জিনিসপাতি এক এক সময় দেখবে এক এক আননোন দিয়ে দিবে, মাঝে মাঝে গ্রাফ থেকে ডেটা রিড করতে হবে, তো সেই জন্যই জাস্ট এই প্রশ্নটা রাখা। ওকে, ঘতে দেখো কি বলছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃতকাজ সমান হবে কিনা এটা বের করতে বলছে। এখন যখনই দৈর্ঘ্য প্রসারণের কথা দেখছো, এটা দিয়ে দিলে কৃতকাজ সবসময় হাফ এফএল এটা দিয়ে বের করার চেষ্টা করবো, তাহলে ইজি হয়ে যায়, অনেক ডেটা লাগে না। আর ঝামেলা হচ্ছে এই 10 সেন্টিমিটার আমার প্রযুক্ত বল কত আমি জানি না, বাট গ্রাফটা দেখো লিনিয়ার, কিন্তু এফ আর ছোট হাতের এল তাদের মধ্যে যে সম্পর্ক সেটা লিনিয়ার। আমি যদি হালকা করে একটু দেখাই, দেখো আমাদের মেইন ফর্মুলা কি ছিল বল, y ইকুয়ালস টু এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। তাহলে আমি যদি এইভাবে লিখি এফ ইজ ইকুয়ালস টু ওয়াই এ ডিভাইডেড বাই এল ইন্টু হলো স্মল, দেখো তো ঠিক আছে কিনা, এফ এক পাশে আছে, এ আর স্মল এল উপরে, নিচে ক্যাপিটাল এল দ্বারা ভাগ। তাহলে এতটুকুই হচ্ছে আমার গ্রাফটার যে ঢাল সেটা এম, কারণ এইটাই আছে ওয়াই অক্ষে, এটাই আছে এক্স অক্ষে, এবং লিনিয়ার সম্পর্ক y ইকুয়ালস টু mx। ছোটবেলা থেকে এগুলো আমরা জানি যে যেখানেই লিনিয়ার সম্পর্ক সেখানে আমরা ঐকিক নিয়ম খাটাতে পারি বা সমানুপাতিক সম্পর্ক খাটাতে পারি। ওই যে যেমন ব্যস্তানুপাতিকে কি হইতো, p1 v1 সমান p2 v2, সমানুপাতিকে t1 p1 সমান t2 p2, ওইরকম দুইটা স্টেটের মধ্যে রেশিও আমরা এখানেও লিখতে পারবো, রাইট? এখন অনেকে ভাবতে পারো ভাইয়া দুইটা একই উপাদানের তার, দুইটার y সেম এল সেম, তাহলে কি করে গ্রাফ দুইটার আলাদা আলাদা স্লোপ আসলো, মানে ঢাল আসলো, একটার স্লোপ এইটা আরেকটার স্লোপ এইটা? কারণ হচ্ছে দুইটা তারের ক্ষেত্রে ব্যাসার্ধ আলাদা, যার জন্য ক্ষেত্রফল আলাদা আলাদা। এটা কিন্তু লাগতেছে না ম্যাথ করতে, বাট এই কনসেপ্টটা ক্লিয়ার করো, বুঝতেছো? থিওরি পড়ার সময় এটা দেখি নেই, বাট দেখো এই ম্যাথটা করতে এসে কত সুন্দরভাবে দেখা গেল যে ওয়াইও সেম এলও সেম, বাট এ বা ব্যাসার্ধের কারণে ঢালগুলো আলাদা হচ্ছে এবং আমরা আলাদা মান পাচ্ছি। যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধিতে একটা তারা লাগছে 15 আর একটা তারা লাগছে 7 নিউটন বল, এই পার্থক্যটা আমরা দেখতে পারলাম। অলরেডি আমাদের তো এটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে 10 সেন্টিমিটারের জন্য কতটুকু বল প্রয়োগ করতে হয়, 10 সেন্টিমিটারে কতটুকু বল প্রয়োগ করতে হয়। তাহলে আমরা চলো দুইটা তার নেই, একটা হলো এ তার একটা বি তার। তাহলে আমি যদি এ এর ক্ষেত্রে বলি, এ এর ক্ষেত্রে চলো দুইটা স্টেট নিই, F1 L1 সমান F2 L2। কেন লিখতে পারলাম? কারণ সমানুপাতিক সম্পর্ক। তাহলে F1 কত? F1 তো আমাদের ওই যেটা দেওয়া, একটা ধরো 15, এখানে হচ্ছে 2, তাহলে 15/2 সমান হচ্ছে আমাদের কতর জন্য বল দরকার? 10 সেন্টিমিটার, তাহলে 10 আর উপরে হচ্ছে F2। তাহলে এখান থেকে বলো F2টা কত আসতেছে, আমি যদি ক্যালকুলেট করি, দেখো 150/2 না, তাহলে তো 75ই চলে আসবে। তাহলে এই তারটাতে কিন্তু 75 পাইলাম, এ তারে 10 সেন্টিমিটারের জন্য প্রযুক্ত বল হচ্ছে 75। এই প্রথমটা শেষ। এবার চলো বি তার দেখি, একই ফর্মুলা, জাস্ট ওর জন্য আলাদা রেশিও, F1/L1 সমান F2 বাই হচ্ছে L2। তাহলে কি লিখতে পারি? F1 এ কি আছে? F1 হচ্ছে আমার 7 নিউটন 2 এর জন্য, তাহলে 7/2 সমান 10 এর জন্য কত সেটা বের করতে চাই। তাহলে এটা দেখো 7 10 70, তো F2 আসবে 70 এর অর্ধেক, দ্যাট ইজ 35, তাই না? 35 নিউটন, বাস এখন তো কাজ শেষ। এবং দুইটার কৃতকাজ যে একই হবে না বা সমান হবে না সেটাও আশা করি আমরা বুঝে গেছি, কারণ এল সেম, ছোট হাতের এল যেটা সেটা সেম। আমরা কি জানি? W1 সমান হাফ F1 L1। আচ্ছা, 1 দিলে আবার কনফিউজ হয়ে যাবে ওই 1 এর সাথে, আমরা এক কাজ করি, WA সমান FA LA, এটা বসাবো। চলো রেশিও নিয়ে নিই, তাহলে একবারে হয়ে যাবে, যেহেতু আমার বলছে সমান হবে কিনা যা সেইটুক বের করলেই হয়েছে। FB LB ইকুয়ালটা ঠিক মতো বসায় নিও, ইকুয়াল কই উঠে গেছে, দেখতে তো কেমন লাগতেছে তাই না?
ইকুয়ালটাকে একটু টান দিয়ে আমরা এই মাঝখানে নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের কাজের যে রেশিও WA/WB হাফ কাটা LLO কাটা জাস্ট ডিপেন্ড করতেছে এই দুইটা বলের উপর, একটায় 75 একটায় 35। সুন্দর কোশ্চেন কিন্তু, একটায় 75 একটায় 35, তাহলে দেখাই যাচ্ছে যে সমান না। তুমি দশমিকের ভ্যালুটা নিতে পারো, নিয়ে বলতে পারো, বাট দেখাই যাচ্ছে যে প্রথম তার মানে এ তারে কৃতকাজটা বেশি হবে বি তারের তুলনায়। আমাদেরকে কৃতকাজ চাইছে, হ্যাঁ কৃতকাজের যে তুলনা সেটা করতে বলছে। সমান হবে কিনা, না সমান হচ্ছে না, এ তারেরটা বেশি হচ্ছে। বলো বুঝতে পারলাম কিনা? আশা করি বুঝতে পারার কথা। সুন্দর একটা কোয়েশ্চেন ছিল কিন্তু। আমরা এখন পরেরটায় চলে যাই, চলো পরেরটায় চলে যাই। ওকে দেখো, এটা হলো ঢাকা বোর্ডে 22 সালে আসা, আমার বছরে আসছিল। আমি দিছিলাম কিনা মনে নেই, আমাদের তো 8টা থেকে 3টা আনসার করা লাগছিল, মনে হয় দেইনি। আচ্ছা, এ তারে দৈর্ঘ্য বৃদ্ধি এত % করতে হলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে? দেখো ক্ষেত্রফল হ্রাস পাবে মানে কি বলতো, আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, মানে এখান থেকে আমাদের পার্শ্ব বিকৃতি লাগবে, কারণ ব্যাসার্ধের যে চেঞ্জ, ব্যাসের যে চেঞ্জ, সেখান থেকে তুমি ক্ষেত্রফলে যেতে পারবে। সুন্দর প্রশ্ন কিন্তু। তাহলে সিগমা বা পয়জনের রেশিও নিতে হবে। পয়জনের রেশিও ইকুয়ালস টু আমরা ওইটাই চাই যে ΔR/R কত হবে ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতিই তো এটা, দৈর্ঘ্য বিকৃতির ভ্যালুই হচ্ছে 0. কত এটা 25, মানে 25/100 বসাবা, যা সব বসানো দরকার ছিল, সিগমা বসাইনি। সিগমা হচ্ছে 0.4, তাহলে 0.4 ইকুয়ালস টু ΔR/, আদি ব্যাসার্ধ কত দেখো তো, এ তার, তাই না? এ তারের জন্য ব্যাস দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 1 × 10⁻³ এই এত ভাগ হচ্ছে 0.25। তাহলে এখান থেকে ব্যাসার্ধের যে পরিবর্তনটা আমি সেটা পেয়ে যাব, সেটা আসতেছে হচ্ছে 1 × 10⁻⁴ এত মিটার। তাহলে খেয়াল করো, তোমার যদি ব্যাসার্ধের পরিবর্তন জানা থাকে, ব্যাসার্ধের পরিবর্তন জানা থাকে, এখান থেকে ক্ষেত্রফলের পরিবর্তন বের করা কোনো ব্যাপার? তোমার জাস্ট আদি ব্যাসার্ধ নিতে হবে, সেটা ব্যবহার করে আদি ক্ষেত্রফলটা ক্যালকুলেট করো, কত আসবে পাই ইন্টু ধরো r1², আমি লিখলাম এভাবে, a2 হবে পাই ইন্টু r2²। তোমার জাস্ট দরকার a1 - a2, বেসিক্যালি ডেল এ কি আসবে, ডেল এ আসবে হচ্ছে পাই, যদি তুমি কমন নিয়ে নাও r2² মাইনাস হচ্ছে r1², এই যে এতটুকু বসানো। এন্ড r2টা কোত্থেকে পাবা? দেখো r2 কিন্তু কমে যাওয়া যে ব্যাসার্ধ সেটা, দ্যাট মিনস আমার r1 থেকে ΔR বাদ দিলে বা কমে গেলেই r2 পেয়ে যাবো। সো এইটা নিয়ে জাস্ট বসাই দিব। দেখো পাই ইন্টু r2 কত, r2 হচ্ছে r1 থেকে ΔR বিয়োগ যাচ্ছে, এইটার হোল স্কোয়ার মাইনাস r1²। তুমি কিন্তু চাইলে আলাদা করে এই দুটা বের করতে পারতা, করে এনে বসা, আমি একবারে বসাইছি আর কি। তো আমার ভ্যালুগুলো হবে এরকম, পাই ইন্টু r1 বলা ছিল কিন্তু 1, তাই না? 1 × 10⁻³ মাইনাস এটা কত আসছে 1 × 10⁻⁴, এই এত এর স্কোয়ার মাইনাস এখানে আবার 1 × 10⁻³ এত এর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আনসারটা কিন্তু নেগেটিভে আসছে, কারণ আমরা ওই যে 2 - 1 করছি না, অ্যাকচুয়ালি তো পরেরটা ছোট, সো নেগেটিভটাই বোঝাচ্ছে কতটুকু হ্রাস পাইছে। তুমি ধনাত্মক ভ্যালু নিলেও হবে, আমি নেগেটিভটাই রাখতেছি। আসতেছে হচ্ছে 5.97 10⁻⁷ এত মিটার স্কোয়ার। সো তুমি যদি মিলিমিটারে নিয়ে যাও তখন আর কি 10⁶ দিয়ে গুণ করো, 0.597, তাই না? হ্যাঁ 0.597 এত মিলিমিটার স্কোয়ারে তখন চলে আসবে, এই আর কি। একটু টাফ ছিল কিন্তু, মানে ইউজুয়ালি আমরা যতটুকু করি ওইটার থেকে এক স্টেপ ফার্দার তোমার আদি ক্ষেত্রফল এবং পরবর্তীতে ক্ষেত্রফল দুইটা বের করে পরে পার্থক্য করতে হবে। আমি জাস্ট একবারে করছি যাতে মানটা আমি একবারে বসে, তুমি এখানে বের করো এখানে বের করো, পরে জাস্ট পার্থক্য করে দাও, এই আর কি। অনেকে কোয়েশ্চেন বুঝতে ভুল করলে কিন্তু ভুল করে ফেলবে। ওকে, ঘতে দেখো আবার সেই একই জিনিস, কোন তারটির স্থিতিস্থাপকতা বেশি, এটা কি আর আমার করায় দেওয়া উচিত? আমি জাস্ট গাইড করে দিচ্ছি। দেখো YA/YB রেশিও নাও, কি কি সেম বলে দিছে দেখো তো, সমান ভর মানে F সেম, এরপর হচ্ছে প্রসারণ দ্বিগুণ বলছে, দৈর্ঘ্য আলাদা, দৈর্ঘ্য আলাদা, ব্যাসও আলাদা। সো এখানে শুধুমাত্র Fটা কেটে যাবে, বাকি সব থাকবে। তাহলে বাকি সব থাকলে দেখো এরকম থাকবে, আমার এরিয়া কিন্তু এরিয়া থাকে হচ্ছে নিচে, তাহলে এরিয়ার সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, A নিচে A উপরে ইন্টু ক্যাপিটাল L উপরে ক্যাপিটাল L, এই সমানুপাতিক। আর ছোট হাতের এলও আবার ব্যস্তানুপাতিক, এই যে এরকম ভাবে বসবে। জাস্ট ভ্যালুগুলো বসাও, এখানে তো পাই কাটা, জাস্ট r² বসবে। তুমি ব্যাসের রেশিও বসালে যা আসবে ব্যাসার্ধতেও তাই। সো তোমার ইচ্ছা তুমি কোনটা বসাতে চাও, আমি ব্যাসার্ধই নিয়ে বসাচ্ছি। তাহলে কত হবে 1 তো প্রথমটা, এটা হচ্ছে b বসবে, উপরে হচ্ছে b বসবে। b দেখো তোমার 2 আর 5, 5-এর অর্ধেক কত 2.5, আর 2-এর অর্ধেক হচ্ছে 1, তাহলে উপরে বসতেছে হচ্ছে পাই r² মানে 2.5-এর স্কোয়ার, নিচে 1² ইন্টু দৈর্ঘ্যগুলো দেখো, আদি দৈর্ঘ্য একটার 2, একটার 2.05, তাহলে 2, এটা হলো 2.05। আর পরিবর্তন খেয়াল করো, পরিবর্তন বলছে এ তারেরটা বি তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ, এরটা বি এর দ্বিগুণ।
তাহলে নিচে বসবে 2LB, উপরে তো LB আসেই, এই দুটা ক্যান্সেল আউট। আচ্ছা এইটুক জাস্ট একটু ক্যালকুলেট করে বলে দাও কোনটা বড় কোনটা ছোট, আর কিন্তু করার কিছু নেই। এই টাইপের প্রশ্ন মানে তিনটাই করলাম এই ক্লাসেই। তাহলে আসতেছে হচ্ছে দেখো YA ইজ ইকুয়াল 3.049 ইন্টু হলো YB, তাহলে বোঝাই যাচ্ছে যে Y এটা বড়। তাহলে কোনটা বেশি স্থিতিস্থাপক? অবশ্যই A তার। ওরা যেটা চাচ্ছে সেটার উত্তর হবে A তার। বলো বুঝলাম কিনা? এগুলোই হচ্ছে সব আমাদের ইউজুয়াল যে সিকিউগুলো। আমরা কয়েকটা একটু কলেজের প্রশ্ন দেখবো যেগুলোতে একটু ভিন্নধর্মী প্রশ্ন আসছে, যাতে এই টাইপের প্রশ্ন আসলে আমরা অ্যাপ্রোচ করতে পারি। ওকে, এটা দেখো কুমিল্লা ক্যাডেট কলেজে আসা, বলছে ঘতে চিত্র 2-এ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এই এমটার মান নির্ণয় করতে হবে, এই ভরটার মান নির্ণয় করতে হবে। এখানে কি হয়েছে দেখো, বেসিক্যালি আমার দুইটা অবলম্বনে একটা তার ঝোলানো ছিল, খেয়াল করো, শুধুমাত্র এই ওয়্যারটা ছিল, বাকি সব কিছু বাদ দাও। এই যে মাঝখানে এই তারটা ছিল, তুমি করছো কি তারের মধ্যবিন্দুতে একটা ভর ঝুলাই দিছো, তাহলে কি ঘটবে? ওর যে প্রসারণ সেটা এই বরাবর ঘটবে, কারণ তার তো দুই পাশে কানেক্টেড। ও যদি প্রসারিত হতে পারে তাহলে তারটা দেখো এভাবে করে নেমে যাবে। এটা কিন্তু হয়, ধরো এরকম তার টান টান করা আছে, তুমি মাঝখানে ধরে টান দাও, কিভাবে নামে দেখো, আগে তার ছিল এরকম, পরে আস্তে আস্তে এরকম বিকৃত হয়ে নিচের দিকে বাঁকায় গেছে। সেটাই দেখা যাচ্ছে নিচের দিকে এতটুক বেঁকে গেছে। আসলে তো এই থিটার ভ্যালুগুলো খুবই অল্প, বুঝছো, খুবই অল্প পরিমাণ। সো আমার যে টোটাল টান বল সেটাকে এরকমভাবে ওরা ধরছে যে এই রশিতে হচ্ছে টি, প্রশ্নে এটা দেওয়া আর কি, তুমি তোমার মতো করে ধরতে পারো, প্রশ্নে এইভাবে দেওয়া আছে যে এই প্রান্তে আমি ধরলাম টি, আবার এই প্রান্তে ধরলাম টি। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে আলটিমেটলি দেখো এই মাঝখান বরাবর লব্ধিটা কি আসবে? দুইটা টি কস থিটা, মানে টোয়াইস টি কস থিটা। দেখো ওর উপাংশ টি কস থিটা, ওর উপাংশ টি কস থিটা, দুইটা অ্যাড হয়ে কি হয়ে যাবে? 2t cos থিটা। তাহলে 2t cos থিটাই এমজি কে ব্যালেন্স করতেছে। আমার ফোর্সের আলটিমেট ইকুয়েশন কিন্তু এইটাই, এটাই একটু পরে কাজে লাগবে। এখন দেখো তারটা কিন্তু দুইটা সেগমেন্টে ডিভাইড হয়ে গেছে। আমার সম্পূর্ণ যে তারটা সেটা ছিল 1 মিটার, এই পুরোটা ছিল 1 মিটার, মানে এতটুকু হলো ভাইয়া 0.5, এতটুকু হলো 0.5। বাট চিন্তা করো যখন নিচে নেমে আসছে এই অংশটা কি এরকম বাঁকায় গেছে না? এটা অবশ্যই আর 0.5 নাই, তার চেয়ে বেড়ে গেছে। একইভাবে এটাও আর 0.5 নাই, তার থেকে বেড়ে গেছে। বলো এই জিনিসটা বুঝতে পারি কিনা? খেয়াল করো, এই পুরো ওয়্যারটা ছিল সেটাই একটু পরে বেঁকে গেছে। হাত নিয়ে দেখো, এই যে হাত, এটা হলো 0.5, আমার এই হাত আরো 0.5, এখানে ভর ঝুলাই দিছি, তাহলে এভাবে করে নিচে নেমে গেছে। তাহলে নিচে নেমে গেলে এটা কিন্তু আর 0.5 থাকবে না, তার চেয়ে বেড়ে যাবে, ইলংগেশন ঘটতেছে। এবং শুধু একটা পাশে ইলংগেশন আমি চিন্তা করব, মানে একটা পাশে 0.5 এর থেকে কত বাড়ছে আমি সেটা চিন্তা করতে চাচ্ছি, সেটা বের করার কোনো ব্যাপার না। কারণ কি তোমাকে বলে দিছে যে কই এই যে 1 সেন্টিমিটার নিচে নেমে আসে, তুমি এই দৈর্ঘ্যটা জানো, এটা তো জানতাই, তাহলে কারেন্ট যে লেন্থটা সেটা কিন্তু বের করতে পারবা। এবং তুমি জানো সমকোণী ত্রিভুজে অতিভুজটা বড় হয়, সো ও তো আগে ছিল ভূমি, সেটাই অতিভুজে চলে গেলে ওর দৈর্ঘ্যটা কিন্তু বৃদ্ধি পেতেই হবে, বুঝতেছো? সেটা জাস্ট সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে বের করে ফেলো যে এখনের যে দৈর্ঘ্য, মানে এটাকে L2 বলতে পারো কাইন্ড অফ, সেটা হবে √অফ, খেয়াল করো এই 0.5 এর স্কয়ার, এখন তো অতিভুজ বের করতেছো, যোগ ওই যে যতটুকু নামছে সেটা মিটারে নিলে কত দেখো তো, 1 সেন্টিমিটার বলছে তাই না? তাহলে 0.01 এটার হোল স্কয়ার, এত মিটার হয়েছে কারেন্টলি। আমি যদি করে বলি কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে মানে খুবই ক্ষুদ্র চেঞ্জ, বুঝছো, 0.5000 দেন হচ্ছে একটা লাইন। এবং রিয়েল লাইফে তাই হয়, দেখো খুব একটা বেশি যে চেঞ্জ হয়েছে তা না, কত পরে গিয়ে তুমি একদম এটা চেঞ্জটা অনেকটা তোমার কাছে ভিজিবল হয় যদি তুমি মিলিমিটার স্কেলে যাও বা মাইক্রোমিটার স্কেলে যাও, এরকম আর কি। অলরাইট, তাহলে এটা L2, তাহলে ডেল এল কতটুকু, বা ছোট হাতের এল যেটাকে আমরা বলি, দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা কতটুকু, সেটা কি L2 মাইনাস L1, L2 মাইনাস L1। দ্যাট মিনস দুটার মধ্যে যে ডিফারেন্স সেটা আসবে 0.00009 এত মিটার। আশা করি বুঝতে পারার কথা। এখন এইটাকেই ব্যবহার করে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের যে ইকুয়েশন সেখানে যাব। অর্থাৎ আমরা জানি y ইকুয়ালস টু f/a স্মল l ক্যাপিটাল L। খেয়াল করো স্মল এলটাই তো এই যে এই পরিবর্তনটা, মানে 0.00009, 4টা 0 দেন 9। ওকে, এরিয়া তুমি তারের এই অংশ নাও, এই অংশ নাও, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো একই, ব্যাস এটা হলে ব্যাসার্ধ 0.04, তাহলে পাই ইন্টু মিলিমিটার থেকে মিটারে নাও 0.04 10⁻³ এই পুরোটার হোল স্কয়ার করো, উপরে এল আদি দৈর্ঘ্য কতটুকু, এটা কিন্তু 0.5 নিতে হবে, কারণ আমরা যে কোনো একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, দুই অংশে একই কাজ ঘটছে, বুঝতেছো? তাহলে বলটা কতটুকু নিবা ভাই, তুমি এই অংশ নিয়ে কাজ করতেছো, এই অংশে বলটা হচ্ছে টি, তাহলে তুমি জানো টোয়াইস টি cos থিটা মানে হচ্ছে mg, তাহলে টি সমান হবে mg/2 cos থিটা। থিটা আবার কোত্থেকে পাবা,
ভাইয়া এই সমকোণী ত্রিভুজে তুমি 3টা বাহুর দৈর্ঘ্যই জানো, মানে 2টা জানলেই তো কাজ হয়ে যায়। সো এখান থেকে cos থিটা বের করে জাস্ট বসায় দাও। সো আমি যদি একবারে বসাই আমার কি স্পেস হবে? আমি এটাকে এই পাশে নিয়ে একটু বসাচ্ছি একবারে, যাতে করে আমি একবারে ভ্যালুটা বের করতে পারি। তোমরা ভাবতে পারো আমি কি বের করতেছি, আমি এমটা বের করতে চাই, বুঝছো? আমি একবারে এমটা বের করতে চাই। ওকে, তাহলে এত ইজ ইকুয়ালস, এটা থাকুক, এটা এখানে থাকুক, আমরা এই যে এখান থেকে আসছি অলরেডি। তাহলে এফ এর জায়গায় কি বসবে? এফ এর জায়গায় বসবে এই জিনিসটা, কারণ এই টান বলটাই তো এখানে এফ হিসেবে কাজ করতেছে। আমি এম জানি না, ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু কস থিটা। এই ত্রিভুজে কস মানে কি? ভূমি। ভূমিটা হচ্ছে ওই যে 1 সেন্টিমিটার, আর অতিভুজ, অতিভুজ তো এই যে এইটা যেটা। তাহলে এখানে যদি বসাই 0.01 ডিভাইডেড বাই 0.50009, কষ্ট করে এটা ক্যালকুলেট করে এখান থেকে এম বের করবা। ওয়াই এর মান কিন্তু জানো, এটা ইকুয়ালস, ধরো আমি এটা ইকুয়াল একবারে ওয়াই বলে দিই, ওয়াই হচ্ছে 2 × 10⁻11। এই ইকুয়েশন লেখাটা আই গেস বুঝতে পারছো, জাস্ট আননোনটা সলভ করো, এইটুকুই মেইন বোঝার পার্ট, এগুলো তো পারবাই, জাস্ট আননোনটা আমরা সলভ করি। আচ্ছা, এটা আসতেছে হচ্ছে ক্যালকুলেট করার পর এম ইকুয়ালস টু 0.082 এত কেজির মতো। তাহলে এটা তো অনেক ছোট ভ্যালু, আমরা যদি গ্রামে নিয়ে যাই আনসারটাকে আমরা 1000 দিয়ে গুণ করে দিলে ভ্যালু আসতেছে হচ্ছে 82.04 এত গ্রাম, এই আর কি। সো এই টাইপের কনসেপচুয়াল প্রবলেম কিন্তু দিয়ে দিতে পারে, কঠিন কিছু না, অনেক পপুলার, মোরলেস সবাই দেখবে একাডেমিকে থাকতে এই প্রবলেমটা সলভ করে এই অধ্যায়ে। সো এটা একটু দেখে যেও, কারণ সৃজনশীল একটু ঘুরিয়ে দিলে এগুলো দিয়ে দিতে পারে বোর্ড প্রশ্নে। ওকে, আমি পরেরটায় যাচ্ছি, খেয়াল করো কি বললো। এটা হচ্ছে যশোর বোর্ডে 17 সালে আসছিল, এবং এখানে কাইন্ড অফ তোমার তুল্য ইয়াং এর গুণাঙ্ক ব্যবহার করতে হবে। আমরা যেমন স্প্রিং, ধারক, রোদের ক্ষেত্রে তুল্য ধারকত্ব, রোদ বা স্প্রিং ধ্রুবক বের করছি, তেমনইভাবে এখানে আমাদের ইয়াং এর গুণাঙ্কের তুল্য ভ্যালু লাগবে। ফর্মুলা মুখস্থ রাখতে হবে না, দেখো জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা অ্যাকচুয়ালি মিডলে হবে, বুঝছো? একদম মাঝ বরাবর চিন্তা করতে হবে, যে একদম মাঝ বরাবর 250 নিউটন দেওয়া আছে। সো মনে হচ্ছে না এটা প্যারালালি কানেক্টেড। সো কি হয়, এরকম মাঝ বরাবর থাকলে এটা অ্যাকচুয়ালি দুইটা জায়গাতেই ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এদিকে চলে যাবে 125, এদিকে চলে আসবে 125 নিউটন। এটা বুঝে নাও, মাঝ বরাবর থাকলে এরকম ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। অলরাইট, এখন এক পাশের যে দণ্ড বা তার, সেটার কিছু অংশ পিতল দ্বারা, কিছু অংশ স্টিল দ্বারা তৈরি, আরেক অংশ পুরোটাই পিতল দ্বারা তৈরি। তোমাকে বলছে যে কোন প্রান্ত বেশি নিচু হবে। এখন দুই ক্ষেত্রে তো একই পরিমাণ বল তুমি প্রয়োগ করছো, তাইলে তুমি দুইটার ইয়াং এর গুণাঙ্কের তুলনা করলেই তো কাজ হয়ে যায়, তাই না? যার ইয়াং এর গুণাঙ্ক বেশি, চিন্তা করো একই বল প্রয়োগে তার বিকৃতি কিন্তু কম হবে। চিন্তা করে দেখো, y ইজ ইকুয়ালস টু কি বলো, পীড়ন বাই হচ্ছে বিকৃতি। তাহলে y এর সাথে বিকৃতি রিলেশন কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমার y যার বেশি তার বিকৃতি কিন্তু কম, তার বিকৃতি কিন্তু কম। তাহলে বলছে কোনটা বেশি নিচু হবে, মানে কার ওয়াইটা কম সেটা তোমার দরকার। তাহলে এই অংশের তারের ওয়াই ইয়াং এর গুণাঙ্ক তো জানোই, পুরোটাই পিতল দ্বারা তৈরি। তোমার জাস্ট এই অংশের যে তুল্য ইয়াং এর গুণাঙ্ক সেটা বের করলেই কাজ হয়ে যাবে, বুঝছো? এন্ড দেন দেখো, খেয়াল করো, এই 125 নিউটন কিন্তু এখন প্রত্যেকটা অংশে একইভাবে ফিল করবে, প্রত্যেকটা অংশতেই এখন বল হচ্ছে 125 নিউটন। কেন? কারণ আমরা এদের যে ভর সেটা নেগলেক্ট করতেছি, ধরতেছি না। এদের প্রত্যেকটা পয়েন্টে 125ই ডিস্ট্রিবিউট হবে, 125 নিউটনই প্রত্যেকে পাবে বা ফিল করবে। সো আমার স্টিলও বল অনুভব করতেছে 125, পিতলের ক্ষেত্রেও বল হচ্ছে 125। এখন এ যতটুকু প্রসারণ হয়েছে, এ আরেকটু প্রসারণ হয়েছে, এবং দুইটার প্রসারণ যোগ করলেই তো মোট যে প্রসারণ, মোট যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা আমরা বের করতে পারবো। মানে বেসিক্যালি এখানে টোটাল যে এল বা ছোট হাতের এল, সেটা ডিপেন্ড করে দুইজনের উপর, L1 প্লাস L2 সেটার উপর। টোটালটাকে দেখো আমি এভাবে ভাবতে পারি যে এই দুইটার জায়গায় তুল্য যদি একটা ওয়্যারই থাকতো, এই একটা ওয়্যারই থাকতো, সেটা কতটুকু বৃদ্ধি পাইতো, তাই না? এখন ফর্মুলা দেখো আমরা এভাবে লিখি না, y সমান f/a ছোট হাতের এল উপরে বড় হাতের এল। তাহলে ছোট হাতের এল কি দাঁড়ায় দেখো, FL/AY। তাহলে একটা দণ্ড চিন্তা করলে সেই ক্ষেত্রে যে বল, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল বাই FL, তো FL সেই ক্ষেত্রে যে টোটাল দৈর্ঘ্য ডিভাইডেড বাই a ইন্টু ওয়াইটা কি হবে, ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ইয়াং এর গুণাঙ্ক সমান L1 মানে প্রথম জন, পিতলের ক্ষেত্রে কি হবে, ওর উপর বল, ওর দৈর্ঘ্য ডিভাইডেড বাই a ইন্টু ওর ইয়াং এর গুণাঙ্ক, প্লাস দ্বিতীয়টার জন্য এরকম, মানে যার যার ক্ষেত্রে তার তারটা ইকুয়েশন লিখলাম। এখন কি কি সেম, কে কে আলাদা, দেখো 125 নিউটন স্টিলও পাচ্ছে, পিতলও পাচ্ছে, তাহলে দুইটার ফোর্সই একই। তাহলে তুল্য একটাকে যদি আমি ভাবি, দুইটার জায়গায় যে কোনো একটা, সেও সেই একই বল 125ই পাবে, এটা সেম। এবার লেন্থটা দেখো, দুইজনের দৈর্ঘ্য কি সমান না, একটা হচ্ছে 0.8, একটা হচ্ছে 1.2, এবং দুইটা মিলে আসবে হচ্ছে টোটালটা, রাইট? তাহলে এল আলাদা, এই L1ও আলাদা, L2ও কিন্তু আলাদা, রাইট? বাট আমাদের ক্ষেত্রফল একই ধরতে হবে,
এটা কি বলা আছে? ভারী সুষম ধাতব বার এক্স ওয়াই সমান দৈর্ঘ্যের দুটি তার, মানে সমান বলতে এই পাশেও 2 ওই পাশেও 2, এটা বোঝাচ্ছে। 0.8 আর 1.2 যোগ করলে কত? 2 না? ওই পাশেও 2 এই পাশেও 2, মানে কোনো অংশ নিচা না, অলরেডি পুরোটা সমতলে আছে, একই তলে আছে। দেখো প্রতিটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, তাহলে এইটার যা ক্ষেত্রফল এটার তাই ক্ষেত্রফল, তাহলে এ গুলা সেম থাকবে, অর্থাৎ তুল্যটারও ক্ষেত্রফল এ থাকবে। তাহলে আলটিমেটলি তুমি কি কি ক্যান্সেল আউট করতে পারো? এফ আর এ এরা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে শুধুমাত্র থাকে এল বাই ওয়াই ইকুইভ্যালেন্ট, সেটা হবে L1 বাই y1 প্লাস L2 বাই y2। তাহলে আমি দুইটার জায়গায় যদি একটা তারকে ইমাজিন করি, তার যে তুল্য ইয়াংয়ের গুণাঙ্ক সেটা কিন্তু আমি এখন এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে পারবো। কিভাবে? সিম্পলি বলো, ক্যাপিটাল এলটা কত হবে? দুইটা মিলে আদি দৈর্ঘ্য 0.8 আর 1.2 মিলে 2 হবে, ডিভাইডেড বাই ওয়াই ইকুইভ্যালেন্ট। আর ওই পাশে সবগুলো ভ্যালু তো তুমি জানোই, জাস্ট রেশিওটা নাও। L1 কত? 0.8 ডিভাইডেড বাই, পিতলের ক্ষেত্রে ইয়ে কত বলছে দেখো তো, এই যে পিতলেরটা হচ্ছে 1 × 10⁻11, ওকে, প্লাস এটা কত? 1.2 ডিভাইডেড বাই 2 × 10⁻11। তাহলে জাস্ট দুইটা যোগ করে ইনভার্স করে দিয়ে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে ওয়াই ইকুইভ্যালেন্ট চলে আসবে। আমি করে বলতেছি কত আসে, এটা আসতেছে হচ্ছে 1.43 × 10⁻11 ইউনিট, কি বলো? নিউটন পার মিটার স্কোয়ার না? এই যে এরকম। এখন জাস্ট তুলনা করো, বাম পাশেরটার পুরো তুল্য, মানে বাম পাশেরটাকে আমি একটা তার ইমাজিন করলে সেটার ইয়াংয়ের গুণাঙ্ক এত, আর ডানেরটা তো পিতল, পিতল কত দেখো? 1 × 10⁻11। আমরা কি ঠিকঠাক বের করছি? এটা কি পিতলেরটা বসাইছি না? 0.8, হ্যাঁ ঠিকঠাকই আছে। তাহলে এইটা কিন্তু বড়, এটা কিন্তু বড়, তাহলে কোনটা বেশি নিচু হবে? যেটা ছোট তারটাই বেশি নিচু হবে, অর্থাৎ পিতলের অংশটা কিন্তু বেশি নিচু হবে। উত্তর হবে আমাদের যেটা জিজ্ঞাসা করছে সেটা শুধু পিতল, শুধু পিতল। বা এখানে কি কোনো নাম দিছে বলো তো? বি তার দিছে, বি, অর্থাৎ আমাদের যে বি তার সেটা কিন্তু বেশি পরিমাণ নিচু হবে, কারণ এ তারের ইয়াংয়ের গুণাঙ্ক বেশি হওয়ায় একই পরিমাণ বলের জন্য সে বেশি প্রতিরোধ করবে ওইটাকে, মানে তার বিকৃতি কম হবে। বাট বি তারের ইয়াংয়ের গুণাঙ্ক কম হওয়ায় তার বিকৃতি বেশি হবে। বুঝলাম কিনা? সো এরকম তুল্য ইয়াংয়ের গুণাঙ্ক ম্যাথ আসতে পারে, তবে এটা কিন্তু অনেক সিম্পল একটা কেস, যেখানে দেখো তোমার এরিয়া, এরপর লেন্থ, এগুলো কিন্তু সরি এরিয়া বল এগুলো সেম সেম দিয়ে দিছে, সেম বল প্রয়োগ হয়েছে, সেম এরিয়া, সো অলওয়েজ ক্যান্সেল আউট হয়ে গেছে। জাস্ট তুল্যটা আর আগের দুইটার সাম থেকে ইকুয়েশন সলভ করে আমরা ইজিলি ভ্যালুটা বের করে ফেলতে পারলাম। বুঝতে পারছি? ঠিক আছে, আমরা চলো এরকমই একটা প্রশ্ন এনডিসিতে আসছিল, ওইটা একটু দেখে ফেলি। দেখো এটাকে আমি হাতে একটু প্রশ্নটার যে চিত্র সেটা এঁকে দিছি, এখানেও কিন্তু এই দুইটা সিরিজে কানেক্টেড। আগের প্রশ্ন আমাদের তাই ছিল যে পাশাপাশি যে দুইজন আছে এ আর বি, তারা কিন্তু প্যারালালি কানেক্টেড, বাট এ প্রান্তে পুরো যে পিতল আর স্টিল এরা দুইজন আবার সিরিজে কানেক্টেড। সো সিরিজে হলে একই বল দুইজন পায়, আর প্যারালালি হলে বলটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় যদি টোটাল যে বলটা সেটা মিডলে ক্রিয়া করে, এভাবে ইমাজিন করা যায়। এই জিনিসটা তোমরা স্থিতিবিদ্যা যখন পড়বা সমান্তরাল বল উপপাদ্য সেখানে দেখবা, বুঝছো? আমি ধরতেছি যে মাঝখানে ক্রিয়া করতেছে, তাই ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। ওকে, তাহলে সমান্তরাল তো লাগতেছে না, আমার সিরিজটাই লাগতেছে, তাহলে ওর যে প্রসারণ আর ওর যে প্রসারণ দুইটা অ্যাড করে টোটাল প্রসারণ আসবে। একটু আগে যা করলাম সেই কনসেপ্ট। তাহলে আমাদের টোটাল প্রসারণ সমান হচ্ছে L1 প্লাস L2, এই দুইটার সামেশন, এবং টোটাল প্রসারণ কিন্তু আমাদের দিয়ে দিছে 5 সেন্টিমিটার। মজার বিষয় হচ্ছে ওদের কারোর ইয়াংয়ের গুণাঙ্ক ডিরেক্টলি বলে নাই, বললে কি হইতো? তুমি দেখো এভাবে ইকুয়েশন লিখতে পারতাম। আমরা জানি যে y = f/a, নিচে হচ্ছে স্মল এল, উপরে ক্যাপিটাল এল, তাহলে স্মল এল সমান কি থাকবে? FL/AY। এই যে L1 এর জন্য এটা লিখতা, L2 এর জন্য এটা লিখতা, জাস্ট এখান থেকে আননোন সলভ করে নিয়ে আসতে। বাট আমাদেরকে y দিয়ে দেয় নাই, আমাদের রেশিও নিয়ে কাজ করতে হবে, বুঝতেছো? রেশিও নিয়ে কাজ করতে হবে। কি বলা বলছে? হলো প্রথম তারের ইয়াংয়ের গুণাঙ্ক দ্বিতীয় তারের ইয়াংয়ের গুণাঙ্কের 1.2 গুণ। সো রেশিও নিয়ে কাজ করতে হলে খেয়াল করে দেখো, আমি যদি এভাবে কাজ করি যে y1 = দ্বিতীয় তারের ইয়াংয়ের গুণাঙ্কের 1.2 গুণ, মানে y2 × 1.2 হয়েছে, হ্যাঁ এটাই। তাহলে এখান থেকে জাস্ট রেশিওটা রাখা যায় যে y1/y2, এই রেশিওটা হচ্ছে জাস্ট 1.2। বলো y1/y2 কে এখন কি লিখতে পারি? ওই ফর্মুলা বসায় দাও, f1 L1 a1 L1 ডিভাইডেড বাই f2 L2 a2 L2 এত সমান 1.2। এখন দুইজনের উপর তো একই বল ক্রিয়া করবে, এই যে এটার কারণে যে mg, এই যে mg সেটা দুইজনের উপর একইভাবে ক্রিয়া করবে যেহেতু এরা সিরিজে কানেক্টেড। তাহলে আলটিমেটলি তুমি বলতে পারো এই f কাটা। আর কি কিছু একই আছে? আর কি কিছু আমাদের একই আছে? ঝুলানো বস্তুর ব্যাস, বস্তুর ব্যাস দিয়ে আমি করব কি? বস্তুর ব্যাস দিয়ে করব কি? এখানে হয়তো চিত্রটা তাহলে অন্যরকম ছিল, যে বস্তুর যা ব্যাস খুব সম্ভবত তারের ব্যাসও একই রকম, এরকম কিছু হয়তো বলা ছিল, আমি আঁকতে গিয়ে ভুল করছিলাম। ঠিক আছে, দাঁড়াও, এত কিছু ভর ঝুলানো হয়েছে, মোট 5 সেন্টিমিটার প্রসারণ হয়, প্রথম তারের ইয়াংয়ের গুণাঙ্ক দ্বিতীয়টার এত গুণ, ঝুলানো বস্তুর ব্যাস হচ্ছে এত। তাহলে ইমাজিন করে নাও এই যে তারটা হলে এরকম,
সো বস্তুর যা ব্যাস, বস্তুটা হয়তো এরকম গোলাকার ছিল, তারের ব্যাসও তাই, তাহলে আমি ধরতেছি দুইটার ক্ষেত্রফল একই, দুইটার ক্ষেত্রফল আমরা একই ইমাজিন করে নিচ্ছি। দেন আমরা কি আর কিছু জানি? এই যে এখানে চিত্রের মধ্যে আমাদের ব্যাসার্ধগুলো দেওয়া আছে এবং আমাদের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি বসাতে পারি? দেখো আমার L1 ওই পাশে গেলে উপরে আসবে, তাহলে L1/L2 ইন্টু 1.2, ওই পাশে জিনিস পাঠাই দিলাম। আর এই পাশে কি থাকে দেখো, L1/L2, L1 হচ্ছে 0.5 আর 0.7, তাহলে 0.5 ভাগ 0.7। ওকে, তারপর নিচে আছে A1, উপরে A2, মানে A2/A1, তাহলে পাই পাই তো কাটা, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার ভাগ 1.2 স্কোয়ার। মিলিমিটার থেকে চেঞ্জ করো আর না করো একই কথা ঘুরে ফিরে। তাহলে জাস্ট L1 L2-র যে অনুপাত এটা বের করে ফেলো, এটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দাও, তাহলে আসতেছে হচ্ছে 0.41, বুঝছো? 0.41। তাহলে এটা নিয়ে এই ইকুয়েশনে বসাই দিলে কাজ হয়ে যাবে। টোটাল তো 5 সেন্টিমিটার, তাই না? কিন্তু রেশিও নিছি, তাহলে 5 সেন্টিমিটারই রাখলাম। যাও, L1 থাকলো যোগ L2 কত হবে? আচ্ছা, L2 হবে L1 ডিভাইডেড বাই 0.41। তাহলে আমরা যদি এটা করি, এটাকে ইনভার্স করে দিই আনসারটাকে, তাহলে আসতেছে হচ্ছে 2.42 এত L1। তাহলে বসাতে পারবা 2.42 এত L1। তাহলে আলটিমেটলি এখান থেকে L1 বের হয়ে যাবে, যেটা আসতেছে হচ্ছে 1.46 এত সেন্টিমিটার। আবার ওই ইকুয়েশনে বসাই দিলে তুমি L2 পেয়ে যাবা। বাট প্রশ্নে শুধু প্রথমটারটাই চাইছে, এই আর কি বের হয়ে গেল। দেখছো, প্রথমটা থেকে একটা সমীকরণ তো আমরা জানি, প্রশ্নের মাধ্যমে এইটা জানতাম, এটা এখান থেকে আরেকটা সমীকরণ বের হয়েছে রেশিও থেকে, দুইটা সলভ করলেই কাজ শেষ, দুই সমীকরণ দুই আন বের হয়ে গেছে। বাট এখানে বোঝার বিষয় যে আগের মতোই সিরিজে কানেক্টেড হইলে দুইটার যে দৈর্ঘ্য প্রসারণ সেটা সম্মিলিতভাবে টোটালটা পাচ্ছি এবং একই বল দুইটাতেই প্রয়োগ হচ্ছে, এই আর কি। বুঝতে পারলাম এই টাইপের প্রশ্ন দিয়ে দিতে পারে, এই জন্য এই প্রশ্ন কয়েকটা আমি করাইলাম। এখন আমরা আলাদা 3টা ম্যাথ প্রবলেম একটু সলভ করব। খেয়াল করো, এত মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তারের তাপমাত্রা আমরা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি। ওকে, এতে তাপের কারণে উদ্ভূত যে প্রত্যয়নী বল সেটা আমাদের ক্যালকুলেট করতে বলছে। বলতো আমরা তাপের প্রভাবে যে বিকৃতি হয় সেটা দেখছিলাম না, কি ছিল বলতো? y ইজ ইকুয়ালস টু এরকম ছিল, f ডিভাইডেড বাই a, স্মল l উপরে ক্যাপিটাল L। তাহলে f বাই a, এই যে বিকৃতিটা, এতটুকুকে আমরা এইভাবে লিখতে পারি। খেয়াল করো, আলফা ইকুয়ালস টু উপরে ডেল এল মানে পরিবর্তন, ডিভাইডেড বাই এল ইন্টু ডেল থিটা। তাহলে কি থাকে? স্মল এল বাই ক্যাপিটাল এল, সেটাই বেসিক্যালি আলফা ইন্টু ডেল থিটা। আলফা ইন্টু ডেল থিটা বা তাপমাত্রার পরিবর্তন, সেটা করলেই হয়ে গেল আলফা ইন্টু ডেল থিটা। এই জিনিসটাই জাস্ট বসায় দাও এটার স্থলে। এই জিনিসটা যদি আমরা বসাই দিই, তাহলে দেখো কি থাকবে, y ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ আলফা ইন্টু ডেল থিটা। তাহলে আমরা এফ পেয়ে যাব, প্রত্যয়নী যে বলটা সেটা আসবে y a আলফা ইন্টু ডেল থিটা। এই আর কি। এখন কোনো জিনিসের ভ্যালু কি দেওয়া আছে? আমি মেবি বসাতে ভুলে গেছি, বুঝছো? y দেওয়া থাকবে, ধরো ফর এক্সাম্পল এটা স্টিলের এটা দেওয়া, আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিছে 5 ইন্টু 10⁻⁻⁴ মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিবা। আলফা বলে দিবে, ডেল থিটা তো বলাই আছে 30, তো আলফা ধরো কিছু একটা বলা ছিল, আমি উঠাতে ভুলে গেছি, এত ইন্টু 10⁻⁻6 ফর এক্সাম্পল। তাহলে 1.4 10⁻⁻6 এত বসাবা, এত নিউটনেই কাঙ্ক্ষিত আনসার। এটা আমরা থিওরি হালকা করে দেখছিলাম, ওই জিনিসটাই জাস্ট এখানে আসলো। খেয়াল করে আমরা কোথায় জানি রাখছিলাম থিওরিটা, অনেকগুলো সিকিউ সলভ করছি। কেউ একজন 24-এরগুলো নিজে নিজে না দেখে যদি সলভ করতে পারো, বা মোরলেস এই অধ্যায়ে কোনো ঝামেলা হচ্ছে না। যে দুই একটা যেসব ম্যাথ ইউনিক হতে পারে, এগুলো একটু হালকা করে এখানে দেখায় দিচ্ছে একদম লাস্টে এসে, এগুলো একটু দেখে যেতে পারো, যেহেতু অধ্যায়টা পড়তেছো কমপ্লিট করতে হবে আর কি, বুঝছো? এইভাবে আমরা এটা সলভ করতে পারি, ডেটা দেওয়া থাকলে সব বের করতে পারবো। ঠিক আছে, পরেরটায় যাচ্ছে। খেয়াল করো, পারদের আয়তন গুণাঙ্ক বলা আছে। 1 মিটার ব্যাসার্ধের পারদের আয়তন এত হ্রাস করলে পারদে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? তাহলে আমাদের আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে যে সঞ্চিত শক্তি, সেটার ফর্মুলাটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। কি ছিল বলো? ইউ ইকুয়ালস টু হাফ বি ইন্টু ডেল্টা ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি। সো হাফ ইন্টু বাল্ক মডুলাস কত? 2.2 ইন্টু 10⁻10। এই আয়তন কতটুকু পরিবর্তন করছো? ওই যে এতটুকু হ্রাস করছো, 2 ইন্টু 10⁻⁴, এটার হোল স্কোয়ার হবে। আর আগের আয়তন কিভাবে পাবা? 1 মিটার ছিল ব্যাসার্ধ, তাহলে গোলকের ক্ষেত্রে আয়তন কি হয়? 4/3 পাই ইন্টু আর কিউ। এটা করে দিবা, এখান থেকে কিন্তু উত্তর এত জুলে চলে আসবে। জাস্ট ফর্মুলাটা প্র্যাকটিসের জন্য, কোনোবার আসে নাই মানে যে তোমার আসবে না তা কিন্তু নাও হতে পারে, তো চলে আসতে পারে, এই জন্য আর কি একটু দেখাই দিলাম। ঠিক আছে, পরেরটা সর্বশেষ। এই যে এত চাপে সীসার ঘনত্ব কত? চাপের পরিবর্তনে বস্তুর কিন্তু ঘনত্ব চেঞ্জ হয়ে যায়। সেই ঘনত্বের পরিবর্তনের ম্যাথগুলো কিভাবে করব? দেখো, জাস্ট বাল্কের মডুলাসে যাবা, ঘনত্ব কেন চেঞ্জ হচ্ছে দেখো।
চাপ বা বল প্রয়োগে চারদিক থেকে যখন বল প্রয়োগ করে ওর আয়তন তুমি চেঞ্জ করতেছো, রো ইকুয়ালস টু কি m/v, আয়তন চেঞ্জ হলে ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো আমরা জাস্ট বাল্ক মডুলাসের ফর্মুলাটা লিখি, সেটাই ইকুয়ালস টু f/a, নিচে কি ডেল ভি, উপরে ক্যাপিটাল ভি। আমরা কি বলছি, চতুর্দিক থেকে বল প্রয়োগ হলে সেটাকে আমরা চাপের সাথে রিলেট করতে পারি, এই এতটুকু লেখা যায়। এখন তোমার পরিবর্তনের জন্য জিনিসটাকে এভাবে ভেঙে লিখতে হবে যে পি তো আছেই, ভিও আছে, ডেল্টা ভি মানে কি বলতো, আয়তন কমে গেছে। আমরা এভাবে চিন্তা করছি, চাপ প্রয়োগ করে আয়তন কমায় ফেলছি, তাহলে আগের আয়তনটা বেশি, সেটা মাইনাস বর্তমানটাই যে ভি ড্যাশ, ভি ড্যাশ মানে বর্তমান আয়তন, দুইটার পার্থক্যই তো এই ডেল ভিকে নির্দেশ করে। এখন জাস্ট এখানে রোকে নিয়ে আসো, রোকে কিভাবে আনবা বলো, রো ইকুয়ালস টু কি m/v না, তাহলে ভি সমান দাঁড়ায় m/রো, তাহলে তুমি উপরেও লিখতে পারো পি ইন্টু m/রো, এটা বর্তমানটা, ডিভাইডেড বাই m/রো, এটা বর্তমানটা, মাইনাস m/রো ড্যাশ, ও সরি বর্তমান ভুল বলছি কিন্তু, আদিটা, শুধু ভি কি আদি না, এগুলো আদি, বর্তমান এইটা যে পরিবর্তিত যেটা, তাহলে সব এম কিন্তু ক্যান্সেল আউট হবে, এম গুলো কমন নিয়ে দেখবা ক্যান্সেল আউট হয়ে যায়। তো জাস্ট এখান থেকে রো ড্যাশটা নিজেরা ক্যালকুলেট করে নিও, লাস্টে এমন থাকে বি ইজ ইকুয়ালস টু, এই পিটা কিন্তু চাপের যে পরিবর্তন, এক্সট্রা যে চাপটা প্রয়োগ হয়েছে, 1/রো ডিভাইডেড বাই 1/রো মাইনাস 1/রো ড্যাশ, এখান থেকে জাস্ট রো ড্যাশটা ক্যালকুলেট করে ফেলো, তাইলেই কাছে সেরকম ম্যাথ দিয়ে দিতে পারে, তখন যেন অ্যাপ্রোচ করতে পারি, দ্যাটস ওয়াই জাস্ট একটু প্র্যাকটিস করাই দিছি। বুঝতে পারলাম, এই হলো আমাদের পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়ে কমপ্লেক্সিটি একেবারেই নেই, সো এই অধ্যায় থেকে মার্কগুলো ইনশিওর করে আসতে হবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো অধ্যায়ের ক্লাসে এই সিরিজের। আসসালামু আলাইকুম।